আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন ক্লাস করব, সেটা হচ্ছে আমাদের জুওলজির শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়। ঠিক আছে, মেডিকেলের জন্য ঠিক আছে, এটা একটা খুবই ছোট একটা চ্যাপ্টার। ঠিক আছে, মোটামুটি তো জুওলজিতে বলতে গেলে অনেকটা ছোট একটা চ্যাপ্টার, বাট ইনফরমেশনের দিক দিয়ে কিন্তু এটা অনেকটা রিসোর্সফুল একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের মেডিকেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ মেডিকেলে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আসলে জানতে হবে যে শ্বসন জিনিসটা কি। ঠিক আছে, শ্বসন জিনিসটা কি, আমরা কি বলবো শ্বসন ও শ্বাসক্রিয়া পড়তেছি, তো শ্বসন জিনিসটা কি সেটা আমাদের জানা লাগবে। দেন একটা টার্ম আছে শ্বসন তন্ত্র। তো জিনিসগুলো আগে আমাদের একটা ক্লিয়ার আইডিয়াটা লাগবে যে আসলে জিনিসগুলো কি। তো দেখো, শ্বসনের সংজ্ঞাটা প্রথমে বলছে যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন নিয়ে। প্রথম কথাটা আমি এখানে মার্ক করব যে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা জৈব রাসায়নিক প্রক্রিয়া বলতে কি বোঝায়, এটা একটা অনেকের মনে কোশ্চেন আসতে পারে, জৈব রাসায়নিক প্রক্রিয়া বলতে ভাই কি বোঝায়। ঠিক আছে, জৈব মানে কি, যেটা আমাদের বডির মধ্যে হবে। ঠিক আছে, তো আমাদের বডির মধ্যে যে প্রক্রিয়াগুলো হবে সেগুলো হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া, জৈব প্রক্রিয়া। তো বডির মধ্যে হচ্ছে না, শ্বাসটা কি আমার বডির বাইরে হচ্ছে? বডির মধ্যেই তো হচ্ছে। ঠিক আছে, লাংস তোমার বডির ভিতরেই, এমন হচ্ছে লাংস বডির বাইরে। ঠিক আছে, আর রাসায়নিক প্রক্রিয়া মানে যেখানে এনজাইমের কাজ থাকবে সেটা রাসায়নিক প্রক্রিয়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যে মূলত শ্বসন আমরা তো সব পরে পড়বো, আমরা শ্বসন পড়ছি না, যে ফটোসিনথেসিসের যে ওই পার্টটাতে বিভিন্ন এনজাইমের সাহায্যে গ্লুকোজ জারিত হয়, হ্যান ত্যান এগুলো কথা হয়, তো এগুলো আমরা পড়ছি না। তার মানে কি এখানে এনজাইমের কাজ লাগে, তাহলে জৈব রাসায়নিক প্রক্রিয়া এই জন্যই বলা হয়, কারণ কি এটা আমাদের বডির মধ্যে হচ্ছে, প্লাস আমাদের হচ্ছে এখানে বিভিন্ন এনজাইম বা বিভিন্ন কোএনজাইম এগুলো পার্টিসিপেট করতেছে। তাহলে প্রথম যে লাইনটা বলতেছে কি, সেটা হচ্ছে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন। তার মানে আমরা কি গ্রহণ করতেছি, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করতেছি। এটা তো আমাদের বেসিক কথা যে আমরা কি করি, পরিবেশ থেকে অক্সিজেনটা নেই। ঠিক আছে, আচ্ছা পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন নিয়ে কোষ মধ্যস্থ, তাহলে কোথায় কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে, তাহলে কোষ মধ্যস্থ খাদ্যবস্তু এখানে কি বোঝাচ্ছে, আমাদের কার্বোহাইড্রেটকে বোঝাচ্ছে। তার মানে কি কার্বোহাইড্রেট বা গ্লুকোজ, আমরা এক কথায় বলতে পারি কি গ্লুকোজ। তার মানে কি গ্লুকোজ। ঠিক আছে, তাহলে কোষ মধ্যস্থ, ফার্স্ট কথা কি বললাম যে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন। সেকেন্ড কথা হবে যে কোষ মধ্যস্থ খাদ্যবস্তু। এই যে যেহেতু একটা সেলের মধ্যে, এই জন্য এটাকে কেমিক্যাল বলা যায়, আবার জৈব রাসায়নিকও বলা যায়। এই কারণে জারিত করা হয়, আরেকটা টার্ম যে জারিত করা হয়। ঠিক আছে, আমরা মনে রাখবো যে যেখানে অক্সিজেন আসলে যুক্ত করা হয় না, সেখানে একটা সেই প্রসেসটাকে আমরা জারিত বলবো। ঠিক আছে, সহজ ভাষায় মনে রাখবো যে যেখানে অক্সিজেন যুক্ত হবে সেখানে হচ্ছে জারণ হবে, আর যেখান থেকে অক্সিজেন বেড়ে যাবে সেখান থেকে বিজারণ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা মানে বেসিক কথা আমি বললাম। তাহলে জারিত করে খাদ্যবস্তুকে, মানে জারিত করে খাদ্যের যে স্মৃতিশক্তি, মানে কি খাদ্যের মধ্যে আমরা কি জানি যে কোনো একটা স্ট্যান্ডিং বস্তুর মধ্যে তুমি চিন্তা করো, আমি যদি নর্মালি যদি দাঁড়ায় থাকি, ঠিক আছে, তাহলে আমার যে বস্তুটা স্থির অবস্থায় থাকে ওর মধ্যে কি থাকে, স্থিতিশক্তি। ঠিক আছে, আর সেটা যখনই চলতে থাকে তখন সেটা গতিশক্তি হয়, তাই না? তাহলে যেহেতু খাদ্য বস্তু আমাদের কোষের মধ্যে স্থির অবস্থায় আছে, জন্য স্থিতিবস্তু। বা আমরা চিন্তা করি যে একটা খাদ্য নর্মালি যেটা একটা গ্লুকোজ বা রুটি, ওগুলোর মধ্যে কি থাকবে, স্থিতিশক্তি থাকবে। ঠিক আছে, তো স্মৃতিশক্তিকে তাপ ও গতিশক্তিতে মুক্ত করে। আচ্ছা, তাপ ও গতিশক্তি দুইটা শক্তিতে কনভার্ট করতেছে। ঠিক আছে, তাহলে তাপ শক্তি কি হচ্ছে, এই যে আমাদের বডিতে হিট প্রডিউস হচ্ছে না, একটা রিয়াকশন, তুমি যদি একটা ইঞ্জিনকে চালাও, ঠিক আছে, মনে করো একটা ফোনই যখন চালাচ্ছ, তাহলে ফোন চালালে ফোন গরম হয় না, তার মানে তুমি যখন কোনো কিছুকে ইউজ করবা তখন সেটা কিন্তু গরম হবে। তাহলে এই যে গরম হওয়াটা, এটা আসলে কি, সেটা হচ্ছে তাপ শক্তি। ঠিক আছে, তাহলে তাপ শক্তি আর গতিশক্তি, গতিশক্তি কি, যে হচ্ছে এই যে খাবারটা পাস হচ্ছে ব্লাডের মাধ্যমে এখান থেকে এখানে যাচ্ছে, তো এটা গতিশক্তি। ঠিক আছে, মুক্ত করে এবং মানে স্মৃতিশক্তিটাকে গতিশক্তি ও তাপশক্তিতে কনভার্ট করতেছে। দেন উপজাত হিসেবে, মানে উপজাতটা কি সেটা তো আমরা জানি, বাই প্রোডাক্ট, একটা হচ্ছে মেইন প্রোডাক্ট থাকে। মেইন প্রোডাক্ট কি, এখানে এনার্জিটাই, বা আমি যদি বলি হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড বা এনার্জিটা হচ্ছে এখানে মেইন প্রোডাক্ট। আর উপজাত হিসেবে কি উৎপন্ন করে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন করে। ঠিক আছে, তার মানে কি মেইনলি যেটা আমার শক্তি, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট, যেটা কি বলি আমরা এটিপি বলি, তাই না? আমরা বোটানিতে কি বলি, এটা হচ্ছে এটিপি বলি। তাহলে এটিপিটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট, আর এর বাইরে পানি আর কার্বন ডাইঅক্সাইডের যে পানি উৎপন্ন হবে সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। ঠিক আছে, অক্সিজেনটা ওখানে মেইন প্রোডাক্ট ফটোসিনথেসিসের ক্ষেত্রে হইতে পারে, বাট এখানে কিন্তু এটিপিটা মেইন প্রোডাক্ট আমাদের, আর কার্বন ডাইঅক্সাইডের পানি হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়। তাহলে টোটাল কথা কি ছিল, তিনটা কথা মেইনলি। ঠিক আছে, একটা হচ্ছে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন, দেন হচ্ছে কোষ মধ্যস্থ খাদ্য বস্তুকে জারিত করা হয়। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্টটা কি, সেটা হচ্ছে আমাদের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তিতে কনভার্ট করতেছি। তাহলে এটাই হচ্ছে তোমার শ্বসন। ঠিক আছে, আবার আমরা যে ভাবতেছো যে শ্বসন হচ্ছে একটা মানে নর্মাল প্রসেস, যে আমরা যে শ্বাস গ্রহণ করতেছি শ্বাস ছেড়ে দিচ্ছি, এটাই শ্বসন, বাট কিন্তু ইন্টারনালি অনেক কথা আছে। ঠিক আছে, শ্বসন দুই প্রকার, আমরা একটা পরে পড়বো, যে এইটা হচ্ছে মূলত টোটাল অ্যাজ এ হোল শ্বসনের সংজ্ঞা। যেহেতু পরিবেশ থেকে যেহেতু অক্সিজেন গ্রহণের পার্টটুকু হচ্ছে এক ধরনের শ্বসন, আর এরপরে কোষের মধ্যে যে পার্টটুকু হচ্ছে সেটা হচ্ছে আরেক ধরনের শ্বসন। ঠিক আছে, অন্তঃশ্বসন আর বহিঃশ্বসন, এটা আমরা একটু পরে পড়বো। আচ্ছা,
তাহলে শ্বসন তন্ত্রটা কি? তাহলে যেগুলো হচ্ছে আমার এই শ্বসনের সাথে যে অর্গানগুলো রিলেটেড হবে সেগুলো নিয়ে ওই অর্গানকে একত্রে আমরা কালেকটিভলি বলবো সেটা হচ্ছে শ্বসন তন্ত্র, ঠিক আছে। তন্ত্র মানে হচ্ছে যে অনেকগুলো অর্গানের কালেকটিভ একটা গ্রুপকে বলা হয় তন্ত্র, ঠিক আছে। তাহলে শ্বসনের ক্ষেত্রে যারা যারা, তুমি মনে করো যে শ্বসনের ক্ষেত্রে যারা যারা আসলে পার্টিসিপেট করবে তাদের টোটাল সিস্টেমটাকে মিলে আমরা বলবো সেটা হচ্ছে শ্বসন তন্ত্র, ঠিক আছে। তাহলে শ্বসন তন্ত্র হচ্ছে মূল কোনটা? প্রত্যেকটা একটা সিস্টেমের একটা হচ্ছে তোমার প্রাইমারি অর্গান থাকে আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি। তাহলে আমাদের ক্ষেত্রে শ্বসনের প্রাইমারি অর্গান হচ্ছে একজোড়া ফুসফুস, ঠিক আছে, প্রধান অঙ্গ। প্রধান অঙ্গ কি? ফুসফুস। আর শ্বসন হচ্ছে কোথা থেকে উদ্ভূত আমাদের জানা লাগবে। শ্বসনতন্ত্র কোন কোন মানে ভ্রূণের তো তিনটা স্তর আছে, এন্ডোডাম, এক্টোডাম, মেসোডাম। আচ্ছা, এক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম, তিনটা সিরিয়াল ওয়াইজ বললাম, এক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম। শ্বসনতন্ত্র কোথা থেকে? এটা হচ্ছে এন্ডোডাম থেকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে, ওইটা কিন্তু মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে একটু করে বলা আছে। তাহলে আমরা শ্বসনতন্ত্র ভ্রূণীয় এক্টোডাম থেকে, ঠিক এন্ডোডাম থেকে, সরি এন্ডোডাম থেকে উৎপন্ন হয়, একদম ভেতরের পার্ট এন্ডোডাম থেকে। আচ্ছা, পরে আসি। এবার হচ্ছে মানুষের শ্বসনতন্ত্রকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। তিনটা ভাগ কি? প্রথমটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। তাহলে যেই পার্টটুকু দিয়ে আসলে আমরা বায়ুটা গ্রহণ করতেছি শরীরের মধ্যে, আবার যেই পার্ট দিয়ে হচ্ছে বায়ুটা আমাদের যে কার্বন ডাইঅক্সাইড, মেনলি অক্সিজেন গ্রহণ করতেছি, আবার কার্বন ডাইঅক্সাইডটা আমরা বাইরে পরিবেশে দিয়ে দিচ্ছি, যে এই পার্টটুকু যেটার সাথে রিলেটেড সেটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। তো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল কতদূর পর্যন্ত? আমরা দেখতেছি ষড়যন্ত্র পর্যন্ত, ঠিক আছে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র না তো ষড়যন্ত্র, ঠিক আছে, নট ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র না, ষড়যন্ত্র। তাহলে দেখো শুরু হচ্ছে কোথা থেকে? এই যে সম্মুখ নাসারন্ধ্র থেকে, মানে আমাদের এই পার্ট থেকে আমরা যে নাসারন্ধ্র দেখতেছি, নাকের যে রন্ধ্র দুইটা, সম্মুখ নাসারন্ধ্র দুইটা, তো এই সম্মুখ নাসারন্ধ্র থেকে হচ্ছে শুরু হয়, দেন হচ্ছে নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল, ষড়যন্ত্র। ষড়যন্ত্র ডিটেলসটা আমি একটু পরে পড়তেছি। এরপর হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, মানে এবার যে আমরা বায়ুটাকে গ্রহণ করলাম বা আমরা বায়ুটাকে যে ছেড়ে দিব, এবার এই বায়ুটাকে মনে করো যে বায়ুটা গ্রহণ করার পরে যেই পার্টটুকু আমার হচ্ছে ফুসফুস পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক আছে, এই পার্টটুকুর মধ্যে আমি বায়ু গ্রহণ করে ফেললাম, তার মানে কি আমার বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল হচ্ছে এই পর্যন্ত, এই যে ষড়যন্ত্র পর্যন্ত। এখন এখান থেকে আমার যে ফুসফুস তো এই রিজিয়নে থাকে, তাই না? এখন ফুসফুসে নিয়ে যাওয়ার যে কাজটা করবে, মানে ট্রান্সপোর্ট হিসেবে কাজ করবে, সেই পার্টটা হচ্ছে আমাদের বায়ু পরিবহন অঞ্চল। তো পরিবহন অঞ্চল কোথা থেকে শুরু হবে? ট্রাকিয়া থেকে, তাই না? ল্যারিংসের পরে ট্রাকিয়া থাকে, তো ট্রাকিয়া, ব্রঙ্কাই, প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত। তো এটা আমি পরে বলতেছি, তুমি হচ্ছে এই প্রান্তীয় ব্রঙ্কিউল টার্মটা একদম ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে শেষ কোথায় হচ্ছে? প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত, ঠিক আছে, প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত শেষ হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে শ্বসন অঞ্চল, মানে মূলত যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের যে এক্সচেঞ্জ হবে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনটা আমরা শরীরের মধ্যে নিব, কার্বন ডাইঅক্সাইডটা শরীর থেকে বের হয়ে যাবে। তো এইটা যেই পার্টটাতে হবে সেটা হচ্ছে মূলত আমাদের যে মেইন শ্বসন যেখানে হয় সেটা হচ্ছে শ্বসন অঞ্চল। তাহলে শ্বসন অঞ্চল শুরু হয় কোথা থেকে? দেখো, শ্বসন ব্রঙ্কিউল থেকে। দেখো, আমরা জানি যে আমরা একটু পরে পড়বো যে ব্রঙ্কিউল জিনিসগুলো কি, বাট তোমাকে মনে রাখতে হবে যে দেখো ব্রঙ্কিউল গুলো যে মানে অনেকগুলো আসলে ফার্স্টে হচ্ছে ট্রাকিয়া থেকে ডিভাইড হয়ে ব্রঙ্কাস, ঠিক আছে, ব্রঙ্কাই বা দুইটাকে একত্রে মিলে ব্রঙ্কাই বলা হয়, ঠিক আছে। বহুবচনে ব্রঙ্কাই, সিঙ্গেলে হচ্ছে ব্রঙ্কাস। এটা তো ইংলিশের পড়া, এটা তো অবশ্যই হয়তো কি যেন বলে নাম্বারে, ঠিক আছে, নাম্বারে আছে, তোমরা কিন্তু এগুলো কিন্তু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। তো ব্রঙ্কাস বা ব্রঙ্কাই, এই ব্রঙ্কাই যখন ফার্দার ডিভাইড হয় এগুলোকে বলা হয় ব্রঙ্কিউল, ঠিক আছে। এখন এই ব্রঙ্কিউলের মধ্যে অনেক সাব ডিভিশন আছে, কিছু মানে যেগুলো ফার্স্ট যে ডিভিশনে এক ধরনের ব্রঙ্কিউল নাম ডাকা হয়, পরের ডিভিশনে আরেক ধরনের ব্রঙ্কিউলের নাম ডাকা হয়, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত, যেটা একদম লাস্ট পার্ট। তো দেখো লাস্ট পার্ট বোঝাই দিচ্ছে, মানে কি প্রান্তীয়, টার্মিনাল, এই পার্টটা হচ্ছে আমাদের শ্বসনের। আমরা বাস টার্মিনাল বলি না, ওটা কি পরিবহনের সাথে রিলেটেড, তাহলে যেন মনে রাখবো টার্মিনাল ব্রঙ্কিউল, ঠিক আছে, প্রান্তীয় ব্রঙ্কিউল বা ইংলিশে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিউল। আর দেখো শ্বসন ব্রঙ্কিউলটা মনে রাখা অনেক ইজি, শ্বসন অঞ্চল শ্বসন ব্রঙ্কিউল থেকে শুরু হবে, এই জন্য এটার নামই হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল বা শ্বসন ব্রঙ্কিউল, ঠিক আছে। তাহলে এই পার্টের মধ্যে আছে কি? শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, এরপরে অ্যালভিওলাস, ঠিক আছে। এটা আমরা ওভারঅল পড়লাম, এগুলো সবগুলো ডিটেলস আমরা একটু পরে পড়বো। আচ্ছা, এবার হচ্ছে এই যে ফিগারে আমি একটু দেখাই দিই যে তোমাদের আসলে কোথা থেকে কোন পার্টটুকু পর্যন্ত। ফার্স্টে কি ছিল? ফার্স্টে বলছিলাম যে সম্মুখ নাসারন্ধ্র। তাহলে দেখো এই যে এখানে যে পার্টটা, এটা হচ্ছে আমাদের নাক, ঠিক আছে, নাক। এই যে এই পার্টটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, ঠিক আছে, এই পার্টটা কি? সম্মুখ নাসারন্ধ্র হয়ে গেল। এরপরে সম্মুখ নাসারন্ধ্রের পরে যে পার্টটা আছে, সরি, নাসা গহ্বর। দেখো সম্মুখ নাসারন্ধ্রের পরে, আচ্ছা আমি আগে বলি, দুইটা নাসারন্ধ্র আছে, ঠিক আছে। একটা হচ্ছে, তুমি চিন্তা করো একটা টিউব, ঠিক আছে, না আমাদের নাকটা হচ্ছে একটা টিউব টাইপের, একটা নল টাইপের, ঠিক আছে। তো একটা নলের কি থাকে? দুইটা মাথা থাকে না, এই যে এই পাশে একটা মাথা, এই পাশে আরেকটা মাথা, তাহলে কি দুইটা ছিদ্র,
ঠিক আছে? তুমি যদি চিন্তা করো যে এটা হচ্ছে নল টাইপের, তাহলে এই পাশে একটা মাথা থাকবে, এই পাশে আরেকটা মাথা থাকবে, তাই না? এই পাশে একটা ছিদ্র, এই পাশে একটা ছিদ্র, ওপেনিং। তাহলে যেটা সামনের দিকে চিন্তা করো যে আমি যদি এটাকে এভাবে নেই, তাহলে আমার দিক থেকে চিন্তা করলে এটা হচ্ছে সামনে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। আর যদি পিছনের দিকে যেটা নেবো সেটা হচ্ছে পশ্চাৎ ওপেনিং বা ছিদ্র, সেটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। তো আমাদের নাকটা হচ্ছে সেম এইরকম, ঠিক আছে? এই সামনের দিকে নলের যে সামনের মুখটা থাকবে এটা টিউবের মতো, তাহলে সামনের মুখটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র নাম করা হয়েছে, পরেরটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র নাম করা হয়েছে। তাহলে এই যে এখানে যে পার্টটা দেখতেছো এটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, ঠিক আছে? বা আমি যে, হ্যাঁ ঠিক আছে, বা এখানে তুমি হচ্ছে মিলি ফিগারে তত ভালো বোঝাচ্ছে না, এই পার্টটুকুতে মূলত বোঝাচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। আমরা যে এখানে চিন্তা করি চোখের দুই সাইডে যে পার্টটা আমরা দেখবো এইটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, ঠিক আছে? তাহলে এখন এই যে দুইটা না টিউবের মধ্যে চিন্তা করো যে ফাঁকা স্পেসটা কি বলি, গহ্বর বলি না আমরা, ঠিক আছে? তাহলে দুই প্রান্তের মাঝখানে যে স্পেসটা, এই যে পার্টটুকু এটা হচ্ছে নাসা গহ্বর, ঠিক আছে? এই পার্টটুকু হচ্ছে নাসা গহ্বর মূলত, এখানে হচ্ছে মূলত এই যে পার্টটুকু হচ্ছে নাসা গহ্বর, ঠিক আছে? আচ্ছা, পশ্চাৎ নাসারন্ধ্র গেল। এরপরে হচ্ছে আমরা চিন্তা করব যে নাসা গলবিল বলছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে পার্ট হচ্ছে নাসা গলবিল। গলবিল জিনিসটা কি? তো এক কথায় মনে রাখবো যে মনে করো যে হচ্ছে এই যে টিউব, ঠিক আছে? এই টিউবের কি বললাম যে লাস্ট মাথা যেটা মানে পিছের দিকে যে মাথাটা, এই যে পিছের দিকে মাথাটা, এরপরে যদি কোনো একটা বড় ফোলা অংশ থাকে, ঠিক আছে, স্পেস থাকে, ঠিক আছে? মনে করো যে এদিক দিয়ে পানি তুমি পাস করবা, পানি এদিক দিয়ে বের হয়ে একটা বড়, এর থেকে একটা বড় জায়গা স্পেসের মতো থাকবে যেখানে পানিটা জমা হইতে পারবে, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এমন অনেকটা। তাহলে গলবিল হচ্ছে জিনিসগুলো হচ্ছে এমন, বা ফ্যারিংস যেটাকে বলা হয়। গলবিল জিনিসটা হচ্ছে যে এই যে টিউবের লাস্ট মাথায়, এই লাস্ট মাথায় একটা ফাঁকা স্পেস থাকবে, সেটাকে আমরা বলবো গলবিল। যেহেতু নাসা গলবিল বলছে মানে কি, নাকের পিছনের যে ফাঁকা স্পেসটা থাকবে সেটা হচ্ছে নাসা গলবিল। মুখ গলবিল নামে একটা টার্ম আছে, তার মানে কি, আমরা যে মুখের যে ছিদ্র, এই যে মুখ, এই মুখের অপোজিট পাশে মানে যে এই পার্টটাকে বলবো আমরা হচ্ছে মুখ গলবিল। যেহেতু না এইখানে হচ্ছে তোমার নাকের পিছনে যে ফাঁকা স্পেসটা দেখো, এখানে একটা পোলা ফাঁকা স্পেস আছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার নাসা গলবিল, ঠিক আছে? নাসা গলবিল। আর নাসা গলবিলের পরের পার্টে হচ্ছে আমাদের এই যে এখানে থাকবে হচ্ছে ল্যারিংস, ঠিক আছে? নাসা গলবিলের পরের পার্টে একটা ল্যারিংস থাকবে। ওখানে কোয়ানা একটা টার্ম আছে, সেটা হচ্ছে পরে দেখাচ্ছি। তাহলে এই যে তোমার হচ্ছে নাসা গলবিল গেল, নাসা গলবিলের পরের পার্টটাই হচ্ছে আমাদের ল্যারিংস, এই যে স্বরযন্ত্র, ঠিক আছে? নট স্বরযন্ত্র। আচ্ছা, এরপরে আসি যে হচ্ছে এর পরের পার্টটুকু দেখো ইজিলি বুঝতে পারবে, সেটা হচ্ছে ট্রাকিয়া। এই যে সাদা সাদা পার্টটা এটা হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে? এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার পরে যে ডিভিশন গুলো দেখো, এটা হচ্ছে তোমার লেফট ব্রঙ্কাস, এটা হচ্ছে রাইট ব্রঙ্কাস, ঠিক আছে? এই যে এই সাদাটা দুই ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। তো এই দেখো ব্রঙ্কাস গুলো ফার্দার আরো এরকম ডিভাইড হয়েছে, ঠিক আছে? এই যে ডিভিডেশন, এগুলোকে বলা হয় ব্রঙ্কিউল, ঠিক আছে? এই যে এই পার্টটা একদম লাস্ট মাথায় যাওয়া পর্যন্ত এটাকে বলা হয় টার্মিনাল, একদম লাস্ট মাথায়। এরপরে যে ব্রঙ্কিউল থাকবে এগুলোকে বলা হয় শ্বসন ব্রঙ্কিউল। শ্বসন ব্রঙ্কিউলের পরে এর ভেতরে আরো মাইক্রোস্ট্রাকচার, এই যে ফাঁকা ফাঁকা স্পেস টাইপ এখানে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তোমাদের অ্যালভিওলাস, দেন হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যালভিওলা নালী, এগুলো, ঠিক আছে? তাহলে ওভারঅল আইডিয়া ছিল এটা আমাদের রেসপিরেটরি সিস্টেমের। এবার হচ্ছে পার্ট ওয়াইজ আমরা কিছু পড়বো যে মানে কোনটার আসলে কি গুরুত্ব আছে, ঠিক আছে? আচ্ছা, সম্মুখ নাসারন্ধ্র, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের প্রত্যেকটা পার্টের একটু ডিটেলস পড়বো। তাহলে সম্মুখ নাসারন্ধ্র জাস্ট এক কথায় মনে রাখলে হবে, সেদিক দিয়ে কি হবে, দুইটা ছিদ্র থাকবে, এই দিক দিয়ে কি হবে, শ্বসন পথে শুরু হবে। এটাই এখানকার মেইন কথা হচ্ছে এটাই, যে শ্বসন পথে শুরু হবে কোথায়, অনেকে বলবে নাক বা নাসা গহ্বর বা পশ্চাৎ নাসারন্ধ্র, এমন না, সম্মুখ নাসারন্ধ্র থেকে যেই দিক দিয়ে শুরু হবে সেটাই হচ্ছে আমাদের শ্বসন পথে শুরু, মানে ইনিশিয়াল স্টেজ। দেন নাসা গহ্বর। আচ্ছা, নাসা গহ্বরে কয়েকটা কথা আছে যে নাসা গহ্বরে তো আমরা মোটামুটি সবার একটা আইডিয়া আছে, ঠিক আছে? ভেতরটাকে অনেক ভেজা ভেজা টাইপ, ঠিক আছে? তো তারপরে হচ্ছে কি, লোম থাকে, ঠিক আছে? এই যে যেগুলো আমরা জানি এগুলো এখানে আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ আছে সেগুলো এখানে কথা লিখছে। দেখো কি বলছে, যে প্রাচীরে সিলিয়া যুক্ত মিউকাস ক্ষরণকারী কোষ। সিলিয়া যুক্ত, সিলিয়া মানে কি আমরা জানি? সিলিয়া মানে কি আমরা জানি? সিলিয়া হচ্ছে, তুমি যদি একটা চিন্তা করো, এই যে সেলের কিছু হচ্ছে এরকম সূক্ষ্ম লোম টাইপের পার্ট বের হবে, ঠিক আছে? সূক্ষ্ম যেগুলো হচ্ছে সেলের, ঠিক আছে? নট লাইক দ্যাট হচ্ছে আমাদের আমরা যেটা ধরতেছি এটা লোম, এটা তো স্কিনের, নট লাইক, ঠিক আছে? ওই টাইপের না, যেটা হচ্ছে স্কিনের একটা হচ্ছে, সরি, যেটা হচ্ছে তোমার সেলের একটা পার্ট, সেটা, ঠিক আছে? যে মাইক্রোভিলে টাইপের, ঠিক আছে? মাইক্রোভিলে পড়ছি না আমরা, এই যে সেলের এরকম মডিফিকেশন বের হয় যেরকম,
এরকম মডিফিকেশন বের হয় সেলের, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মাইক্রোভিলাই বলা হয়। সেম সিলিয়ার হচ্ছে তোমার সেলের হচ্ছে এক ধরনের মডিফিকেশন টাইপ, বা সিলিয়াকে বলা হয়, সিলিয়া বলা হয়। বা আমরা চিন্তা করলে সূক্ষ্ম লোমগুলোকে আমরা মূলত সিলিয়া বলি, ঠিক আছে। নাকের ভিতরে যে লোমগুলো থাকে এগুলোকে এক কথায় সিলিয়া বলা যায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, প্রাচীর হচ্ছে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী। তাহলে মিউকাস কি, এই যে আমাদের যে হচ্ছে আমরা যে নাকের মধ্যে যে ভেজা ভেজা দেখি পিচ্ছিলকারক পদার্থ, মিউকাস মানে কি পিচ্ছিলকারক পদার্থ, এই জন্য আমাদের নাকের ভেতরটা কিন্তু পিচ্ছিল, ঠিক আছে। মিউকাস ক্ষরণকারী থাকে। আর হচ্ছে অলফ্যাক্টরি কোষ থাকে, ঠিক আছে। অলফ্যাক্টরি কোষটা কি, সেটা হচ্ছে আমরা কিন্তু জানি যে ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে আমাদের নাক থেকে, যে আমরা যে ঘ্রাণটা পাই আমরা, ঠিক আছে। আমরা যে বিভিন্ন মনে করো বিরিয়ানির গন্ধ বা একটা খারাপ গন্ধ, একটা সেন্টের স্মেল আমরা কেন পাই, কারণ হচ্ছে আমাদের নাকে অলফ্যাক্টরি কোষ থাকে, সেটা হচ্ছে স্নায়ু আমাদের মস্তিষ্কে নিয়ে যায়, যে কারণে আমরা সেটা বুঝতে পারি যে এটা একটা স্মেল, ঠিক আছে। আচ্ছা, কি হয় সেটা হচ্ছে সিলিয়াযুক্ত মিকাস কোষগুলো ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে দেয়। তাহলে সিলিয়ার কাজটা কি, আমরা যে এই যে লোম যেগুলো আমরা চিন্তা করবো, যে লোমের কাজটা কি হবে, ওদের একটা মুভমেন্ট হয়, ঠিক আছে। যে এরকম ভাবে মুভমেন্ট হয়, অলওয়েজ আন্দোলিত হইতে থাকে, ঠিক আছে। যে এরকম জিনিসটা হচ্ছে তোমার সিলিয়া এরকম, ঠিক আছে। একবার ও উপরে যায়, একবার নিচে যায়, একবার এদিকে যাবে আর একবার নিচে আসবে, ঠিক আছে। এই যে ওপরে নিচে, এই যে ওপরে নিচে ওপরে নিচে এভাবে যায়, গেলে তখন ও যখন আন্দোলিত হতে থাকে তখন ওর মধ্যে এই জীবাণুগুলো আটকে যায়, ঠিক আছে। আর অলওয়েজ কি, ওর রিভার্স দিকে, মানে ওর 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 যে থ্রাস্টটা, একটা থ্রাস্ট বলে না, যেদিকে হচ্ছে আসলে পুশটা করবে, ওকে নিচের দিকে পুশ করবে। যদি নিচের দিকে পুশ করতে চিন্তা করো, যে হচ্ছে এটা যদি তুমি ট্রাকিয়া চিন্তা করো বা নাকের দিকে চিন্তা করো, নাকের নিচে মানে কি, না মানে হচ্ছে তোমার শ্বসন পথের নিচের দিকে, ঠিক আছে। আর উপরের দিকে মানে কি, শ্বসন পথ থেকে বাইরের দিকে। তাহলে যখন হচ্ছে তোমার এই যে যদি সিলিয়ার মুভমেন্ট গুলো যদি উপরের দিকে না হইতো, তাহলে এখানে যে মনে করে যে ধুলাবালি যেগুলো আটকে গেছে, উপরের দিকে থ্রাস্ট করা মানে কি, যে হচ্ছে এটা আলটিমেটলি ল্যারিংস হয়ে বা সমগ্র নাসারন্ধ্র হয়ে সেগুলো বের হয়ে যাবে, বাইরের দিকে বের হয়ে যাবে। বাট যদি থ্রাস্টটা নিচের দিকে হইতো, তাহলে কি হইতো, সেগুলো তোমার হচ্ছে এই যে ফুসফুসে চলে যাইতো। জীবাণু ফুসফুসে যাওয়া মানে কি, আমাদের জন্য ইনফেকশন হয়, ঠিক আছে। এই জন্য সিলিয়ার আন্দোলনটা অলওয়েজ উপরের দিকে। তো এই আন্দোলনের মাঝে হচ্ছে জীবাণু কণাগুলোকে নিজের মধ্যে আটকে দেয়। আর মিউকাসটা হচ্ছে একটা আঠালো জাতীয় পদার্থ। তো আঠালো জাতীয় পদার্থতে কি হয়, চিন্তা করো, যে হচ্ছে তুমি হাতে সুপার গ্লু লাগাইলে, বা তুমি আমরা যখন আঠালো দিয়ে কি করি, একটা জিনিস আটকে দিই, তাই না। তাহলে মিউকাস হচ্ছে আঠালো জিনিস, আঠালো জাতীয় পদার্থ। ও হচ্ছে মেইনলি ধুলা বালি আর জীবাণু যেগুলো আছে সেগুলো হচ্ছে আটকে দেয়। তো আলটিমেটলি যে আমরা যে স্পুটাম, মানে নাকের যে হচ্ছে যেটাকে বলি আমরা সর্দি হিসেবে চিনি, ঠিক আছে, বা কাশি যেগুলো আসলে চিনি, ওটাকে আমরা বলি মেডিকেলের টার্মে স্পুটাম, ঠিক আছে। এই স্পুটামটা হচ্ছে মূলত মিউকাসে, যেগুলো হচ্ছে তোমার এই যে ধুলা বালি জমে কনসেন্ট্রেট হয়ে যায়, এগুলোর মাধ্যমে আমাদের ধুলা বালি বের হয়ে যায় শরীর থেকে, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আচ্ছা, এটা গেল। এবার অলফ্যাক্টরি কোষ হচ্ছে ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে, আগে বলে দিছি। আচ্ছা, এবার হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। তাহলে বলছিলাম যে একটা টিউবের সামনের দিকে একটা রন্ধ্র, পিছনের দিকে আরেকটা রন্ধ্র। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্রটা হচ্ছে তোমার নাসাগহ্বর দুটি, যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিল উন্মুক্ত হয়। আমি বলছি না যে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র কি হবে, একটা নাসা গলবিল উন্মুক্ত হবে, তাই না, ফাঁকা স্পেস। তো এই যে পশ্চাৎ নাসারন্ধ্র হচ্ছে একটা ছিদ্রের একটা আলাদা নাম আছে, ঠিক আছে। এ তো পরিবেশের সাথে কানেক্টেড, এই জন্য কোনো আলাদা সমগ্র নাসারন্ধ্র একটা জাস্ট নাম দিছে। বাট এ হচ্ছে আলাদা একটা ছিদ্রের মাধ্যমে ও কি হচ্ছে একটা স্পেসে উন্মুক্ত হচ্ছে, একটা কনফাইন্ড স্পেসে, ঠিক আছে। এই জন্য এই ছিদ্রপথের আলাদা একটা এক্সট্রা নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় কোয়ানা, ঠিক আছে। আমরা কি মনে রাখবো, কোয়ানা। যে নাসাগহ্বর দুটি যে ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলে উন্মুক্ত হয় তাকে হচ্ছে কোয়ানা বলে, বা পশ্চাৎ নাসারন্ধ্র বলে। মানে পশ্চাৎ নাসারন্ধ্রের আলাদা একটা এক্সট্রা নাম দিছে, সেটা হচ্ছে কোয়ানা। এই জন্য এটা আমাদের মেডিকেলের জন্য বা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেহেতু আলাদা একটা নাম আছে, ঠিক আছে। যেটা কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স থাকবে না, সেটা আমরা ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, লাস্ট কি, নাসাগহ্বর। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্রের পথে পরে হচ্ছে নাসা গলবিল অবস্থিত। বলছিলাম কি, গলবিল মানে হচ্ছে একটা ফাঁকা স্পেস, একটা টিউবের পরে যে ফাঁকা স্পেস থাকবে সেটা হচ্ছে গলবিল। তাহলে যেহেতু পশ্চাৎ নাসারন্ধ্র একটা টিউব, বা নাসা মানে আমাদের নাকটাকে একটা টিউবের পরে একটা পার্ট, এর জন্য নাসা গলবিল বলা হয়, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ওভারঅল যে ফিগারের কথা বললাম, যে দেখো এটা হচ্ছে তোমার সমগ্র নাসারন্ধ্র, এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, এই যে নেজাল ক্যাভিটি বা নাসা গহ্বর, এটা হচ্ছে তোমার কোয়ানা, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ানা। এই দেখো অলফ্যাক্টরি কোষ এখানে দেখা যাচ্ছে কয়েকটা, অলফ্যাক্টরি কোষ দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে কোয়ানা ছিল, কোয়ানার পরে যেই পার্টটুকু, এইটুকুকে বলা হয়, এটুকে বলা হয় নাসা গহ্বর। আর এই দেখো এটা মুখের পার্ট না, এটুকে বলা হয় মুখগহ্বর, ওরোফ্যারিংস, নেজোফ্যারিংস। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসি যে হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি বলবো আগে 3 স্টার দিব, ঠিক আছে। তো মেডিকেলের জন্য এই যে ষড়যন্ত্র যেটা আছে, এটা হচ্ছে বা ল্যারিংস, এটা আমাদের পড়া লাগবে। এটাতে কয়েকটা কার্টিলেজের কথা লেখা আছে, ইভেন ভোকাল কর্ড, হ্যান এগুলোর। এটার একটা পড়াতে আসলে একটা মজা আছে, এটা হিস্ট্রি আছে, ঠিক আছে। এই জন্য এটা পড়তে একটু মজা লাগে,
আচ্ছা, তাহলে চলো শুরু করি। ফার্স্টে এই যে এখানে যে লাইনগুলো আছে এগুলো আমাদের প্রত্যেকটাই কথা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ফার্স্টে কি বলছে দেখো, যে 9টি তরুণাস্থি নিয়ে গঠিত, ঠিক আছে। তার মানে আমার যে হচ্ছে ফিগারটা আমরা দেখি, দেখো এটা হচ্ছে তোমার এপিগ্লোটিস, সরি এটা হচ্ছে তোমার ল্যারিংস, ঠিক আছে। এটা হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস। এখানে এটা হচ্ছে দেখো পুরোটা কিন্তু কার্টিলেজিয়াস স্ট্রাকচার। এই যে তুমি এই ভালোভাবে এটা যদি, এটা হচ্ছে ক্রস সেকশন, ঠিক আছে। তুমি যেটা সামনে থেকে দেখতেছো আর এটা হচ্ছে তুমি সাইড থেকে দেখতেছো, ঠিক আছে। সাইড থেকে দেখলে দেখতে পারবে যে হচ্ছে এপিগ্লোটিস, কিউনিফর্ম, অ্যাডিনয়েড, তারপরে থাইরয়েড, ভোকাল কর্ড, সবগুলো হচ্ছে আসলে কর্ডের কথা লেখা আছে, মানে সবগুলো কার্টিলেজ দেখানো আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার একটা একটা কয়েকটা হচ্ছে পেয়ার আকারে থাকে, কয়েকটা নন পেয়ার আকারে থাকে। তো টোটাল কয়টা কার্টিলেজ থাকবে? 9টা। বাট কথা আছে যে 6 ধরনের, ঠিক আছে। কয় ধরনের? 6 ধরনের। মানে তোমার হচ্ছে 6 ধরনের, জিনিসটা হচ্ছে এমন যে 6 ধরনের 9টি মানে 6 ধরনের 9টা কার্টিলেজ থাকবে, ঠিক আছে। তার মানে কি যে হচ্ছে 3টা কার্টিলেজ হচ্ছে পেয়ার, 3টা কার্টিলেজ পেয়ার আর 3টা কার্টিলেজ হচ্ছে আনপেয়ার। 3টা কার্টিলেজ পেয়ার আর আনপেয়ার মানে কি যে হচ্ছে পেয়ার মানে কি 3 × 2 মানে কি 6, আর আনপেয়ার মানে কি 3টা, মানে 3 আর 6 আর 3 এ 9টা। বুঝছো এবার কিভাবে 9টা কার্টিলেজ হয়েছে, মানে হইছে। তার মানে হচ্ছে তোমার 3টা হচ্ছে জোড়া কার্টিলেজ থাকবে আর 3টা হচ্ছে আনপেয়ার থাকবে, ঠিক আছে। এই মিলে টোটাল হচ্ছে আমাদের 9টা কার্টিলেজ। সেটা কোথায় থাকে? ল্যারিংসে থাকে। তো কার্টিলেজ গুলোর নামও আমাদের লাগবে। দেখো কি বলছে, যে এদের মধ্যে 3টি হচ্ছে বিজোড়, সেটা কি? থাইরয়েড, ক্রিকয়েড আর হচ্ছে এপিগ্লোটিস, ঠিক আছে। থাইরয়েড, ক্রিকয়েড, এপিগ্লোটিস এরা হচ্ছে নন পেয়ার মানে বিজোড়। এরপর হচ্ছে 3টা হচ্ছে জোড়, ঠিক আছে। এগুলো হচ্ছে পেয়ার আকারে থাকে, সেগুলো হচ্ছে অ্যাটিনয়েড, কর্নিকুলেট আর হচ্ছে কিউনিফর্ম, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে 6 ধরনের কার্টিলেজ, বাট আছে কয়টা? 9টা। তাহলে এখন অনেকেই বলবে যে ভাইয়া মনে রাখা তো কষ্টকর, তাই না? মনে রাখা কষ্টকর, তাহলে কি করবো? একটা নেমোনিক্স, নেমোনিক্স তো লাগবেই। তাহলে নেমোনিক্স কি দেই? নেমোনিক্স দেখবো আমরা। নেমোনিক্সটা হচ্ছে এটা মিশাই ফেলি। নেমোনিক্সটা আমরা একটু মনে রাখবো যে দা, ইংলিশ একটা নেমোনিক্স দিছি আমরা, একটু একটু আপগ্রেড হই, এটা নিয়ে ইংলিশ নেমোনিক্স। দা ক্যাট eat all cold কফি, ঠিক আছে। কোল্ড কফি জানি না কার কত ভালো লাগে, আমার কিন্তু কোল্ড কফি অনেক ভালো লাগে। তো কি হয়েছে আমার, আচ্ছা এটা বোঝা যাচ্ছে না তাই না? কোল্ড কফি কার কত ভালো লাগে জানি না, বাট আমার কিন্তু অনেক ভালো লাগে। তো কি হয়েছে, আমি একটা বিড়াল এসে আমার কোল্ড কফি খেয়ে গেছে, ঠিক আছে। তাহলে একটা ক্যাট, তো কি হয়েছে? দা ক্যাট ইট অল কোল্ড কফি। কিভাবে মনে রাখবো? দাতে কি? থাইরয়েড, ঠিক আছে। ক্রিকয়েড, ক্যাটতে কি? ক্রিকয়েড। ইটতে কি? এপিগ্লোটিস। অ্যাটিনয়েডে অলে হচ্ছে অ্যাটিনয়েড, কর্নিকুলেটতে হচ্ছে কোল্ড, আর একটা ইউনিফর্মে হচ্ছে কফি, ঠিক আছে। তাহলে এইভাবে মনে রাখবো আমরা, দা ক্যাট ইট অল কোল্ড কফি। যারা বিড়াল পছন্দ করে, যারা হচ্ছে যাদের ক্যাট অনেক ভালো লাগে, তারা এই নিউমেরিক্সটা খুব ইজিলি মনে রেখে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এবার আছে যে হচ্ছে এই যে কার্টিলেজ গুলোর কথা লেখা আছে, এই কার্টিলেজ গুলোর মধ্যে থাইরয়েডটা হচ্ছে সবচেয়ে বড়। এই যে থাইরয়েড তরুণাস্থি হচ্ছে সবচেয়ে বড়, এবং এটি পুরুষের গলার সামনে উঁচু হয়ে থাকে, ঠিক আছে। এটা পুরুষের গলার সামনে উঁচু হয়ে থাকে, একে বলে অ্যাডামস অ্যাপেল, ঠিক আছে। হয়তো আমারটা এত বোঝা যাচ্ছে না, বাট অনেকে কিন্তু মানে যারা একটু স্কিনি টাইপের হয়, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক প্রিডমিনেন্ট, মানে বোঝা যায় যে, তুমি খেয়াল করবা যে অনেকেরই হয়তো আছে যে হচ্ছে এই যে গলার এখানে এই যে উঁচু অংশটা, এই তো হালকা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই যে উঁচু অংশটা, এটা হচ্ছে তোমার থাইরয়েড কার্টিলেজ, যেটা হচ্ছে সবচেয়ে বড়। ওটা ফিগারে দেখলে বুঝতে পারবো। দেখো এই যে এই সামনেটা হচ্ছে, এই যে এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, ঠিক আছে। এই যে দেখো কত বড়, অনেক বড়। এই পুরাটা জুড়ে হচ্ছে, এই যে পুরাটা জুড়ে হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। তাহলে এটাকে একটা আলাদা এক্সট্রা নাম দেওয়া হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যাডামস অ্যাপেল, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে কেন অ্যাডামস অ্যাপেল বলা হয়, চলো একটু গল্প করে আসি, একটু হিস্ট্রি জেনে আসি, ঠিক আছে। তো আমরা তো জানি তাই না, আমাদের প্রথম মানবীকে আমাদের আদম আলাইহিসসালাম আর হচ্ছে হাওয়া আলাইহিসসালাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তারা, আমরা কি জানি যে তারা হচ্ছে আগে হচ্ছে তারা জান্নাতে থাকতো, তাই তো।
তাহলে জান্নাতে থাকতো, তাহলে তাদেরকে কেন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল? কারণ তারা একটা ফল খেয়েছিল, ঠিক আছে, মাকান ফল বলে না, মাকাল ফল, সেটা খাওয়ার কারণে, তাই না, শয়তানের প্ররোচনায় পড়ে। তাহলে এখন তো তাদেরকে আসলে পুরো ঘটনাটাই বলি। তো আল্লাহ তাদেরকে বানানোর পরে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানানোর পরে কি করছিল, বলছিল যে হচ্ছে তারা পুরো জান্নাতে সব জায়গায় যাইতে পারবে, সব জায়গায় বিচরণ করতে পারবে, বাট শুধুমাত্র ওই ওই গাছের কাছে যাইতে পারবে না, ওই মাকাল ফল খাইতে পারবে না, ঠিক আছে। বাট আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে কি করে, তারা হচ্ছে ওই গাছের কাছে যায় এবং হচ্ছে ওই ফলটা খাওয়া শুরু করে, ঠিক আছে, খেয়ে ফেলে অনেকটা। তো এই ক্ষেত্রে যখন ওই ফলটা আসলে মুখে নিয়ে নিল, ঠিক আছে, যখন মানে হাওয়া আলাইহিসসালাম কি করছিল, ওই ফলটা নিয়ে পুরোটাই মুখের মধ্যে বা পেটের মধ্যে ওনার চলে গেছিল। বাট যখন আদম আলাইহিসসালাম ফলটা নেওয়ার পরে ওনার যখন এই যে গলার লেভেলে, ল্যারিংসের লেভেলে যখন আসলো, তখন ওনার মনে পড়লো আল্লাহ হচ্ছে আমাকে এটা খাইতে নিষেধ করছিল। তো তখন হচ্ছে ওই ফলটা ওনার গলায় আটকে যায়। গলায় আটকে যাওয়ার ফলে কি, এটা বড় ফল, তাহলে কোথাও ছাটকে গিয়ে ফুলে যাবে না, ও এই জন্য হচ্ছে এই থাইরয়েড কার্টিলেজটা ফুলে গেছিল, ঠিক আছে। তো এই যে থাইরয়েড কার্টিলেজটা এই সামনের দিকে বের হয়ে আসে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার একদম মানে হিস্ট্রির কথা, ঠিক আছে, মানে কোরআনের কথা এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা এই যে মানে ক্লাসের মাঝে একটু হালকা পাতলা গল্প করলে আসলে কিছু হলেও মনোযোগটা একটু থাকে। আচ্ছা, তাহলে চলো যে এরপরে দুইটা কার্টিলেজের কথা আমরা মেইনলি পড়বো, একটা হচ্ছে থাইরয়েড পড়লাম আর একটা হচ্ছে পড়বো এবার এপিগ্লোটিস, ঠিক আছে। আচ্ছা, ষড়যন্ত্রের উপরে একটি ছোট এপিগ্লোটিস থাকে। আচ্ছা, এপিগ্লোটিসের কাজটা কি? তো এপিগ্লোটিসটা কি হচ্ছে, একটা ঢাকনার মতো কাজ করে, ঠিক আছে। এপিগ্লোটিসটা কি হিসেবে কাজ করে? ঢাকনার মতো। আচ্ছা, এই যে দেখো, এই যে এটা হচ্ছে মূলত এপিগ্লোটিস, অনেকটা এখানে বোঝা যাচ্ছে ভালোভাবে জিনিসটা। দেখো যে এটা একটা উঁচু পার্ট হয়ে আছে, ঠিক আছে। ঢাকনার মতো জিনিসটা কি, যে এটা থাকে কোথায়, এই ফিগারে ভালোভাবে বোঝা যাবে না, হ্যাঁ এখানে বোঝা যাবে, ঠিক আছে। এই যে এটা চিন্তা করো, এটা হচ্ছে তোমার মূলত এখানে, যে এখানে হচ্ছে এপিগ্লোটিসটা থাকে, ঠিক আছে। মূলত চিন্তা করবো যে এখানে এপিগ্লোটিসটা থাকে, ঠিক আছে, এই যে এখানে অনেকটা এরকমই, বা এর থেকে আরেকটু উপরে গলালে এই লেভেলে এপিগ্লোটিসটা থাকে। তো এখন এপিগ্লোটিসের কাজটা কি, যে হচ্ছে ঢাকনার মতো কাজ করবে। যখন আমরা হচ্ছে শ্বাস নেই, ঠিক আছে, যখন শ্বাস নেই তখন ও কি করে, ও হচ্ছে মানে নর্মাল অবস্থায় থাকে, ও হচ্ছে কি করে, ও হচ্ছে তোমার এই যে আমাদের কি থাকে, ট্রাকের পেছনে কি থাকে, এসোফেগাস থেকে আমাদের খাদ্যনালী থাকে, ঠিক আছে। শ্বাসনালী আর খাদ্যনালী পাশাপাশি থাকে, ট্রাকিয়াটা সামনে থাকে, খাদ্যনালীটা পেছনে থাকে। যখন আমরা শ্বাস নেই তখন কি হয়, তখন হচ্ছে ওই এপিগ্লোটিসের ঢাকনাটা খোলা থাকে, ঠিক আছে। এপিগ্লোটিসের ঢাকনাটা খোলা থাকে, মানে উঁচু দিকে থাকে, এমন না যে ও হচ্ছে তোমার মানে খাদ্যনালীকে যে বন্ধ করে ফেলতেছে, এমন না, জিনিসটা এমন না। পেটের মধ্যে কিন্তু আমাদের শ্বাস যায়, ঠিক আছে। তো কিন্তু সমস্যা কখন হয়, যখন হচ্ছে আমরা খাবার নেই, ঠিক আছে, যখন আমরা খাবার গ্রহণ করি বা খাদ্য নেই বা ঢোক গিললেও অনেক সময় কি হবে, তখন হচ্ছে তোমার এই এপিগ্লোটিসটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। কি কাকে বন্ধ করে, সে হচ্ছে এই যে ট্রাকিয়াটাকে ঢেকে ফেলে। এই যে এরকম এপিগ্লোটিসটা, এটা হচ্ছে ওইদিকে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই যে চিন্তা করে যে এপিগ্লোটিস, এই যে এপিগ্লোটিস এটা কি করবে, এটা হচ্ছে ট্রাকিয়াকে যেভাবে ক্লোজ হয়ে যাবে, এখানে এসে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। জিনিসটা এমন আছে না, এইভাবে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, ঢাকনার মতো। মানে কি, ও যাতে হচ্ছে আমাদের খাবারের যে খাদ্য কণাগুলো এগুলো হচ্ছে ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করতে না পারে। অনেকের হয়তো এমন হয়েছে না যে একটা ভাতের দানা শ্বাসনালীর মধ্যে চলে গেছে, দেখছো না, অনেক মানে সাথে সাথে কিন্তু কফিং রিফ্লেক্স দিয়ে আমাদের খাদ্যনালীটা বের হয়ে যায়, ঠিক আছে। এই জন্য মানে মানে খাদ্য কণাটা বের হয়ে যায় বা ভাতের দানাটা বের হয়ে যায়। আমাদের ট্রাকিয়া কিন্তু অনেক সেন্সিটিভ, স্পেশালি আমাদের শ্বাসতন্ত্র কিন্তু অনেক অনেক বেশি সেন্সিটিভ। এই কারণে একটা ছোট মানে কণার দানা গেলেও, ভাতের কণা গেলেও, সেটা হচ্ছে তোমার যে রিফ্লেক্সের মাধ্যমে বের হয়ে আসে, ঠিক আছে। যদি এরকম হইতো যে পুরো খাদ্যটা শ্বাসনালীর মধ্যে চলে যাইতো, তাহলে আর হাওয়া বাতাসই প্রবেশ করতো না, ঠিক আছে, তখন আমরা সাফোকেট করে মারা যাইতাম। তো এই জন্য আল্লাহ হচ্ছে এই সিস্টেমটা করে দিচ্ছে যে যখন হচ্ছে আমরা খাবার গ্রহণ করি, তখন হচ্ছে এপিগ্লোটিসটা ট্রাকিয়াকে ঢেকে ফেলে, ঠিক আছে, শ্বাসনালীটাকে ঢেকে ফেলে। তখন হচ্ছে খাদ্যটা এই ট্রাকিয়ার মধ্যে না গিয়ে পাশে হচ্ছে এইসব মানে হচ্ছে পাশে তোমার কি বলে এসোফেগাস থাকে, এসোফেগাসের মধ্যে দিয়ে খাবারটা পাস হয়ে যায়, বুঝতে পারছো? এটা হচ্ছে কাজ। আচ্ছা, এবার আরো একটা কথা দেখো, কয়েকটা এখানে কিন্তু 4টা লাইন পড়ছি, 4টা লাইনই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরের লাইনটা হচ্ছে 4টি ভোকাল কর্ড বা স্বররজ্জু থাকে, ঠিক আছে, 4টি স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। এর মধ্যে 2টা হচ্ছে ট্রু ভোকাল কর্ড আর 2টা হচ্ছে ফলস ভোকাল কর্ড, ঠিক আছে। আরো একটা, এই যে স্বর যন্ত্র, ঠিক আছে। স্বর মানে কি? স্বর মানে কি? শব্দ, সুর, আমরা যে কথা বলতেছি এটা হচ্ছে স্বর, ঠিক আছে, নট ষড়যন্ত্র। ওই ষড়যন্ত্র মানে কি? কনস্পিরেসি, ঠিক আছে, ওটা তো আমাদের দরকার নেই। আমাদের কি দরকার? স্বর দরকার। তো এই দেখো এখানে হচ্ছে তোমার, এখানে যে ফলস ভোকাল কর্ডটা দেখাচ্ছে, এই যে এরকম, এই দেখো এটা হচ্ছে ভোকাল কর্ড, দেখছো,
ঠিক আছে। এটা হচ্ছে যেহেতু তুমি সাইড থেকে দেখছো তখন এই যে এখানে একটা দেখবা, সেম এই সাইড থেকে দেখলে এখানে আরেকটা দেখবা, ঠিক আছে। এই জন্য মানে আমাদের বইয়ে ছিল হচ্ছে 6টা ভোকাল কর্ড, ঠিক আছে। রিসেন্ট এডিশনে চেঞ্জ করে 4টা ভোকাল কর্ড দিছে। তো এর মধ্যে 2টা হচ্ছে ট্রু, 2টা হচ্ছে ফলস। মানে এই পাশে হচ্ছে নিচে যে 2টা থাকবে সেটা হচ্ছে ট্রু, এই যে নিচের দিকে যে 2টা সেটা হচ্ছে ট্রু, আর উপরের দিকে যে 2টা থাকবে সেটা হচ্ছে ফলস। তো ট্রু ফলস কেন বলা হয়েছে, মেইনলি হচ্ছে আমরা যে সাউন্ড উৎপন্ন হচ্ছে না, তুমি চিন্তা করো যে গিটার যে স্ট্রিং, রজ্জু মানে কি, রজ্জু মানে কি তার না, মানে রশি, এটা তো বোঝো তাই না, রজ্জু মানে কি রশি। তো এখন দেখো গিটার তো অনেকেই দেখছি আমরা, তাই না। গিটারে কি থাকে, সেটা হচ্ছে তারটাকে টান টান করে লাগানো থাকে। তুমি যে গিটারে যে টেনশনের কারণে তুমি যদি একটা টোকা দাও, তাহলে কিন্তু মানে একটা যদি তুমি ভাইব্রেট করা ট্রাই করো, একটু যদি বাজাও, তাহলে দেখবে কি সাউন্ড উৎপন্ন হবে, ঠিক আছে। আমাদের এই ভোকাল কর্ড মানে আমাদের ল্যারিংসের হচ্ছে সেম সিস্টেম। এখানে হচ্ছে এরকম কার্টিলেজ গুলোই আসলে মূলত এগুলো হচ্ছে কার্টিলেজ টাইপের। তো এগুলো হচ্ছে অনেক টান টান অবস্থায় থাকে, ঠিক আছে। এই যে আমি যে কথা বলতেছি এটা শুধুমাত্র ভোকাল কর্ডের কারণেই আর ল্যারিংসের কারণে, ঠিক আছে। এই জন্য এটাকে ষড়যন্ত্র বলা হচ্ছে। তো এই যে বাতাস, তাই না, এই যে আমরা বাতাস নিচ্ছি না, শ্বাস নিচ্ছি। তো গিটারের ক্ষেত্রে সাউন্ড উৎপন্ন করার জন্য কি তোমাকে একটা বাইরে থেকে একটা ফোর্স এক্সার্ট করা, মানে তুমি হাত দিয়ে ফোর্সটা এক্সার্ট করতেছো, তাই না। তো এখন এটাও তো তোমার নর্মাল অবস্থায় আছে, আমি যদি চুপ করে থাকি তাহলে কি সাউন্ড উৎপন্ন হচ্ছে না। তাহলে আমি যখন কথা বলতেছি কেন উৎপন্ন হচ্ছে, তার মানে এখানে একটা আলাদা করে ফোর্স দেওয়া লাগতেছে বা আলাদা করে একটা মিডিয়াম লাগতেছে। তো এই আলাদা ফোর্সের কাজটা করেছে বাতাস, ঠিক আছে। বাতাস যখন এই ল্যারিংস এর মধ্যে দিয়ে পাস করে, এই যে আমি যে কথা বলতে দেখবা যে যখন কথা বলার সময় কিন্তু বাতাস নিচ্ছি আর গ্রহণ করছি, তুমি কথা বলার সামনে যদি মুখের সামনে যদি হাত নাও, দেখবা যে তুমি হচ্ছে বাতাসটা ফিল করতে পারো, যে বাতাস বের হচ্ছে, ভেতরে যাচ্ছে, ইজিলি বুঝতে পারবা। তো এই বাতাসটা হচ্ছে তোমার এখানে সাউন্ড উৎপন্ন করার কাজটা করে, ঠিক আছে। এই ভোকাল কর্ডে যখন হচ্ছে বাতাস পাস করে তখন হচ্ছে আলটিমেটলি সাউন্ড উৎপন্ন হয়, ঠিক আছে। তো ট্রু আর ফলস কেন বলা হয়, কারণ হচ্ছে ট্রু দুইটাই শুধুমাত্র সাউন্ড উৎপন্ন হয়, আর ফলস দুইটা হচ্ছে এটাকে অ্যাসিস্ট করে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাকে ঢেকে রাখে বা এটাকে প্রোটেকশন দেয়, বুঝতে পারছো। তার মানে তোমার 2টা ভোকাল কর্ড দিয়ে কিন্তু এত ধরনের সাউন্ড উৎপন্ন হয়, আর বাকি 2টা দিয়ে কি হয় সেটা হচ্ছে তোমার, বাকি 2টা হচ্ছে ফলস, যেগুলো এগুলো হচ্ছে ট্রুকে রক্ষা করে আর সাপোর্টিং হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এবার কি ছিল দেখো, লেখা আছে যে হচ্ছে কাজ, ল্যারিংসের কাজ যে কি, টান টান অবস্থায় এরা বাতাসের সাহায্যে ষড়রজ্জু কম্পিত হয়ে শব্দ সৃষ্টি করে। বললাম আমাদের বাতাসের সাহায্যে কিন্তু, ঠিক আছে, টান টান অবস্থায় থাকে অলওয়েজ, ষড়রজ্জু কম্পিত হয়ে শব্দ সৃষ্টি করে, সেম গিটারের প্রসেসটার মতো, ঠিক আছে। আচ্ছা, এপিগ্লোটিস খাদ্য গলদকরণের সময় ষড়যন্ত্রের মুখটি বন্ধ করে দেয়, এই কারণে খাদ্য ষড়যন্ত্রে প্রবেশ করতে পারে না। অন্য সময় এটি শ্বসনের উদ্দেশ্যে উন্মুক্ত থাকে। বলে দিছি যে হচ্ছে যখন খাদ্য গ্রহণ করি তখন হচ্ছে এপিগ্লোটিসটা শ্বাসনালীকে বন্ধ করে দেয়, ঠিক আছে। অন্য টাইমে এরকম খোলা থাকে, এই যে ফিগারের মতো, ঠিক আছে, এই যে ফিগারের মতো এরকম ওপেন থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ষড়যন্ত্রে স্বর সৃষ্টি হয়, ঠিক আছে, ষড়যন্ত্রে স্বর সৃষ্টি হয়, শেষ। আচ্ছা, এটা কিন্তু মানে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পার্টটা আমরা একটু ভালোভাবে পড়বো, ভালোভাবে মেমোরাইজ করবো। আচ্ছা, এবার আসে হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, আমাদের নেক্সট অঞ্চল। তো বায়ু পরিবহন অঞ্চলে কি কি আছে, সেটা হচ্ছে ট্রাকিয়া, ব্রঙ্কাস, আর কোন পর্যন্ত, ব্রঙ্কাসের পালমোনারি ব্রঙ্কিল পর্যন্ত, ঠিক আছে। তাহলে ট্রাকিয়া আসি। ট্রাকিয়া কি বলছে, সেটা হচ্ছে স্বরযন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশরেখা পর্যন্ত বিস্তৃত 10 থেকে 12 সেন্টিমিটার, আমাদের ট্রাকিয়ার দৈর্ঘ্যটাও লাগবে 10 থেকে 12 সেন্টিমিটার। আর কতদূর পর্যন্ত বিস্তৃত, সেটা হচ্ছে পঞ্চম বক্ষদেশীয় কশরেখা, মানে কি T5, ফিফথ থোরাসিক ভার্টিব্রা, T5। মানে ল্যারিংসটা মোটামুটি শুরু হয় হচ্ছে তোমার C7 এই রিজিয়নে, ঠিক আছে, C6 C7 এই রিজিয়নে, ঠিক আছে, ল্যারিংসটা শুরু হয়। তাহলে শেষ হবে কোথায়, তুই চিন্তা করি যে হচ্ছে তোমার C6 বা C7 এই রিজিয়ন হচ্ছে ট্রাকিয়াটা শুরু হয়, C6 বা C7 এভাবে, মানে সার্ভাইকাল 6 বা সার্ভাইকাল 7 ভার্টিব্রা এই রিজিয়ন হচ্ছে তোমার ট্রাকিয়াটা শুরু হয়, বা ষড়যন্ত্রের নিচ থেকে। এক কথা কি বললে, ষড়যন্ত্রের নিচ থেকে হচ্ছে ট্রাকিয়াটা শুরু হয়। কতদূর পর্যন্ত বিস্তৃত থাকে, পঞ্চম বক্ষদেশীয় কশরেখা পর্যন্ত 10 থেকে 12 সেন্টিমিটার, যেটা হচ্ছে মানে ব্যাস যেটা সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে, 2 থেকে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা নলাকার অংশকে বলা হয় ট্রাকিয়া, ঠিক আছে। তো এই যে ট্রাকিয়াটিকে, এটা হচ্ছে কার্টিলেজিয়াস, ঠিক আছে, কার্টিলেজ নির্মিত, তাই না, তরুণাস্থি নির্মিত। তো কোন তরুণাস্থি থাকে এখানে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কি বলবো, হায়ালিন কার্টিলেজ থাকে এখানে, ঠিক আছে। একটু লিখে রাখি, বইয়ে নাই, মানে ওখানে মেনশন করা নাই, বাট পরে আছে, ঠিক আছে। মানে আমাদের যে হচ্ছে তোমার যে চলন অঙ্গ চলনা, ওখানে কার্টিলেজের মধ্যে এটা লেখা আছে। তো আমরা একটু এখানে যেহেতু পড়তেছি এই জন্য আমরা এখানে মনে রাখবো হায়ালিন কার্টিলেজ, হায়ালিন তরুণাস্থি। হাইলেন তরুণাস্থি থাকে হচ্ছে ট্রাকিয়াতে, ঠিক আছে। আচ্ছা, ট্রাকিয়াটা কি শেপ, সি শেপ বা ইউ শেপ, ঠিক আছে, সি শেপ বা ইউ শেপ, সি আকৃতির। মানে হচ্ছে এই যে ট্রাকিয়াটা এই যে এইভাবে থাকে, ঠিক আছে। মনে করো যে এই যে রিংটা, যে এরকম রিং, ঠিক আছে, এই যে এরকম রিং,
এরকম জিনিস, রিংটা হচ্ছে এরকম, মানে কি যে পিছনটা হচ্ছে ফাঁকা থাকে, ঠিক আছে, পিছনের মাসল থাকে ওই যে অন্ননালীতে আছে না। তুমি যদি চিন্তা করো যদি এখানে মানে এখানে কেন হচ্ছে তোমার সি শেপ হইলো, কেন ফুল সার্কেল হইলো না, তো ট্রাকের পিছনে কি থাকে, অন্ননালী থাকে, তাই না, এসোফেগাসটা থাকে। তাহলে এখন যদি এখানেও কার্টিলেজ থাকতো তাহলে কি হইতো, অন্ননালী যেটা যখন হচ্ছে আমরা খাবার গ্রহণ করি, এসোফেগাস তখন কি সুয়েল হয় না, তাই না, এক্সপ্যান্ড হয়। তো এখন যদি এটা এখানে যদি কার্টিলেজ থাকতো তাহলে কি মাসেল আর কার্টিলেজের সাথে সংঘর্ষ হইতো, তাই না, এটা ফুলে গেলে যেহেতু ট্রাকিয়ার সাথে আছে, তার মানে কি এটা যদি ফুল থাকতো, এই যে ফুল এরকম স্ট্রাকচার থাকতো, তাহলে কি হইতো, যখন মাসলটা ফুলতো মানে এসোফেগাসের মাসলটা যখন হচ্ছে সুয়েল হইতো, তখন ট্রাকের সাথে এটা হচ্ছে ঘর্ষণ হইতো, ঠিক আছে। তো তাহলে আসলে তখন কিন্তু আলটিমেটলি মাসেলের ড্যামেজ হইতো। তো এই জন্য এটা এইভাবে মানে এইভাবে দেখছো মানে মানে কতটা সূক্ষ্মভাবে আমাদের বডিটা ক্রিয়েট করা আছে। তো এই যে সি শেপ এই কারণেই, যাতে হচ্ছে পিছে এই যে ইসোফেগাসটা এখানে লাগানো থাকতে পারে, যাতে ইসোফেগাসটা টোটালি, যেহেতু এই পাশে এটা ফাঁকা না, তাহলে ইসোফেগাসটা এক্সপ্যান্ড করলে যাতে কার্টিলেজের সাথে কোনো ধরনের সংঘর্ষ না হয়, ঠিক আছে। তো এখানে কোন মাসল থাকে, আসলে এখানে পিছে একটা মাসল থাকে, ঠিক আছে, সি শেপের এখানে একটা মাসল থাকে, সেটাকে ট্রাকিয়ালিস মাসল বলে, এটা তোমরা হায়ার স্টাডিজে জানতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি থাকবে সেটা হচ্ছে 15 থেকে 20টা থাকে, ঠিক আছে। তার মানে কি এই যে সি শেপ আমরা যেটা বললাম যে এভাবে সি শেপ এরকম করে সি শেপ, এরকম সি শেপ কয়টা থাকবে, 15 থেকে 20টা থাকবে, ঠিক আছে। সি শেপ বা ইউ শেপ ডিপেন্ড করে, অনেকের ক্ষেত্রে ইউ শেপ থাকে, ম্যাক্সিমামের ক্ষেত্রে সি শেপ থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তরুণাস্থির নিয়মিত হয়, ট্রাকিয়া চুপসে যায় না, মানে কার্টিলেজ মাসেল হলে কি হইতো, চুপসে যাইতো, তাই না। বাট মানে আমাদের যাতে কন্টিনিউয়াস বায়ুটা পাস হয়, তাই এই জন্য হচ্ছে এটাকে মানে অলওয়েজ একটা এক্সপ্যান্ড অবস্থায় থাকতে হবে, যেহেতু এটা কার্টিলেজ, এই জন্য কি এটা কখনো চুপসে যায় না। আবার বোনস দিলে কি হইতো, বোনস দিলে কিন্তু তোমার এই যে আশেপাশে যে ভিসেরা গুলো আছে এগুলো কিন্তু আমার কিন্তু অ্যাবডোমিনাল পার্টের মধ্যে সবচেয়ে বোনসটা কম। কেন কম, কারণ এখানে মেইনলি ভিসেরা মানে এখানে বিভিন্ন অর্গান আছে, ঠিক আছে। এই অর্গানগুলো যদি বোনস থাকতো, অর্গানের সাথে কলিশন হইতো, ঠিক আছে। মনে করো লাংস এক্সপ্যান্ড হচ্ছে বা এখানে হার্ট আছে, হার্ট আলটিমেটলি এক্সপ্যান্ড হচ্ছে, তাহলে এখানে যদি বোনস থাকতো এটাকে বেশি শক্ত, তাহলে ওইগুলোর সাথে মাসেল আলটিমেটলি কি হইতো, সংঘর্ষ হইতো, তখন হচ্ছে মাসেল ড্যামেজ হইতো বা অর্গান ড্যামেজ হয়ে যেত। এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে কার্টিলেজ নির্মিত, ঠিক আছে। আচ্ছা, এর মধ্য দিয়ে বায়ু চলাচল করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এর অন্তঃপ্রাচীরে সিলিয়া অবস্থিত, মানে সিলিয়া অবাঞ্ছিত বস্তু প্রবেশ রোধ করে। ট্রাকিয়াতেও সেম হচ্ছে, অনেক মানে আমাদের নাকের যে এরকম সিলিয়া আছে, লোম আছে, ট্রাকিয়াতে এরকম সিলিয়ার অ্যাবান্ডেন্ট অনেক অনেক বেশি, ঠিক আছে। আমি যে একটু আগে এক্সাম্পল দিলাম না যে আপওয়ার্ড থ্রাস্ট হয় ট্রাকিয়ার ক্ষেত্রে বোঝানোর জন্য এটা বললাম। তো এই যে ট্রাকিয়ার ক্ষেত্রে, ট্রাকিয়াটা কিন্তু আমি বললাম না একটু অনেক সেন্সিটিভ, কারণ কি ওই যে একটা ভাতের দানা গেলেও কিন্তু মানে তোমার চোখ মুখ একদম লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে, ঠিক আছে, এই ভাতের কণাটা বের করার জন্য। তাহলে এই জন্য হচ্ছে তোমার কি হয় যে ট্রাকিয়াতে হচ্ছে তোমার অনেক ধরনের সিলিয়া থাকে, সিলিয়াগুলো কি করে যে মুভমেন্টের কারণে ট্রাকিয়া ভাতের কণা বা জীবাণুর কণাগুলোকে আটকে দেয়, দেন হচ্ছে মিউকাস বা স্পুটামের মাধ্যমে এটা হচ্ছে বাইরে বের করে দেয়, কফ রিফ্লেক্সের মাধ্যমে, ঠিক আছে। এই জন্য এখানে অনেক বেশি সিলিয়া থাকে। আচ্ছা, এটা হচ্ছে ট্রাকিয়া। এই যে দেখো ল্যারিংস, এই যে ল্যারিংস এর হচ্ছে নিচের পার্ট থেকে এটা শুরু হয়, নিচের পার্ট থেকে শুরু হয়ে আলটিমেটলি T5, এটা হচ্ছে থোরাসিক ফাইভ ভার্টিব্রা পর্যন্ত, এই লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটা থোরাসিক ফাইভ ভার্টিব্রা। আর আরেকটা কথা আছে যে হচ্ছে যেই পয়েন্টে আসলে হচ্ছে তোমার ট্রাকিটা হচ্ছে ডিভাইড হয়, ঠিক আছে, একদম লোয়েস্ট পয়েন্ট, সেটাকে বলা হচ্ছে ক্যারিনা অফ ট্রাকিয়া বলে। এই দেখো এখানে লেখা আছে ক্যারিনা, ঠিক আছে, ক্যারিনা, ক্যারিনা কাপুর না কিন্তু আবার, ঠিক আছে, শুধু ক্যারিনা, এটাকে এই পয়েন্টটাকে বলে ক্যারিনা, ঠিক আছে। এই পয়েন্টটা আসলে ট্রাকের একদম সবচেয়ে নিম্ন পার্ট, ঠিক আছে। এই দেখো ব্রঙ্কাস এখানে ভাগ হয়েছে, ঠিক আছে, ব্রঙ্কাস আগেই ভাগ হয়েছে, তো দুইটা ব্রঙ্কাস হচ্ছে নিচের জাংশনটা হচ্ছে ক্যারিনা, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট হচ্ছে ক্যারিনা। এটা আসলে হায়ার স্টাডিজের পড়া, তো এটা হচ্ছে মনে রাখবে, এমনি মনে রাখবে যে ক্যারিনা হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ পার্ট, মানে ট্রাকের সবচেয়ে সেন্সিটিভ পার্ট। এরপর এই পার্ট পর্যন্ত যদি হচ্ছে তোমার কোনো পার্টিকেল ফরেন পার্টিকেল চলে আসে, সেটা হচ্ছে কফ রিফ্লেক্সের মাধ্যমে বের হয়ে যেতে পারবে। বাট এই পয়েন্টটা যখন হচ্ছে কোনো একটা মানে মনে করো কোনো একটা জীবাণু এদিক দিয়ে আসলো, এই দিক দিয়ে আসার পরে এই পয়েন্ট পর্যন্ত যখন আসবে ততক্ষণ পর্যন্ত ট্রাকিয়াটা হচ্ছে এটাকে বের করে দিতে সক্ষম হবে, ঠিক আছে। বাট যদি ওই জীবাণুটা এই যে এই ক্যারিনা পয়েন্টটা পার করে ফেলে, তখন আর সেটা বা শরীরের বাইরে বের হওয়া পসিবল না, ঠিক আছে, তখন সেটা ডিরেক্টলি লাংসে চলে যাবে, লাংস এফেক্টেড হবে, ঠিক আছে। এটা হচ্ছে কথা, বুঝতে পারছো, ক্যারিনার হচ্ছে ইম্পর্টেন্স এইটা। আচ্ছা, ট্রাকিয়া বাইফ্রিকেশন হয় কোথায়, স্টার্নাল অ্যাঙ্গেল যেটা আছে না আমাদের, স্টার্নাল অ্যাঙ্গেলের লেভেল, ঠিক আছে। স্টার্নাল অ্যাঙ্গেল তোমরা চিনি যে বুক, এখানে বুকে হাত দিলে যে উঁচু অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের স্টার্নাল অ্যাঙ্গেল। তো এই স্টার্নাল অ্যাঙ্গেলের অনেক ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে হায়ার স্টাডিজের যখন প্রথমেই আমরা মেডিকেলে পড়তে যাবো না, একদম ফার্স্ট যে পড়াটা পড়বো সেটা হচ্ছে স্টারনাম দিয়ে, মেক্সিমেজ থোরাক্সে শুরু করে এই স্টারনামে হচ্ছে এই যে স্টার্নাল অ্যাঙ্গেলের যে কতগুলো ইম্পর্টেন্স, সেটা পড়তে পড়তেই তোমার মনে করো যে ওই কয়েকদিন চলে যাবে, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্স আছে এখানে। একটা বললাম সেটা কি, সেটা হচ্ছে আমাদের ট্রাকিয়াটা এখানে বাইফ্রিকেট হয়, ঠিক আছে। আচ্ছা,
এরপর হচ্ছে ট্রাকিয়ার পরে কি আসবে সেটা হচ্ছে ব্রঙ্কাস, মানে ট্রাকিয়া যেখানে ডিভাইড হয়ে গেল, যে ট্রাকিয়া এখানে ডিভাইড হইলো থোরাসিক 5 লেভেলে 4 থেকে 5 এর জাংশনে। তো এই যে এই পার্টটা যেটা ক্রিয়েট হলো এটা হচ্ছে ব্রঙ্কাস, ঠিক আছে। দুইটা ব্রঙ্কাস ক্রিয়েট হয়, একটা হচ্ছে রাইট ব্রঙ্কাস, একটা হচ্ছে লেফট ব্রঙ্কাস। তো এটা হচ্ছে ফিগারটা উল্টাই দিছে, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট, ঠিক আছে। এটা হচ্ছে রাইট, এটা লেফট। তো দেখো তুমি কিন্তু চোখের আন্দাজে বুঝতে পারবে এটার মধ্যে একটা ডিফারেন্স আছে, তাই না? ঠিক আছে, চোখের আন্দাজে ডিফারেন্সটা কি দেখো, এটা কিন্তু মোর অবলিক, তাই না? রাইটটা কিন্তু মোর অবলিক, এই দেখো মোর অবলিক, আর লেফটটা কিন্তু মোর হরিজন্টাল। এই যে তুমি যদি চিন্তা করো অবলিক, আমি যদি অ্যাক্সিস চিন্তা করি, ঠিক আছে, অ্যাক্সিসের সাথে চিন্তা করি, এটা অ্যাক্সিস, তাহলে কিন্তু ভার্টিক্যাল দিকে মানে নিচের দিকে এটা কিন্তু একটু। আর তুমি যদি চিন্তা করো যে এই পাশে, এটা কিন্তু একটু হরিজন্টাল, তাই না? লেফট সাইডটা কিন্তু একটু হরিজন্টালের দিকে, একটু হরিজন্টাল, আর এটা একটু বেশি বাঁকানো, ঠিক আছে। তো এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে যে তোমার হচ্ছে রাইট লাংসটা সেটা হচ্ছে রাইট ব্রঙ্কাস, যেটা বলবে রাইট আর লেফট ব্রঙ্কাস বলতেছি, তাহলে রাইট ব্রঙ্কাসটা হচ্ছে খাটো, ঠিক আছে, শর্ট, শর্ট, বাট সেটা কি ওয়াইডার, ওয়াইডার আর মোর অবলিক। মানে হচ্ছে তোমার এটা খাটো এবং ওয়াইডার মানে প্রশস্ত, আর হচ্ছে মোর অবলিক মানে আর একটু বাঁকানো, বেশি বাঁকানো নিচের দিকে, ঠিক আছে। আর লেফটের ক্ষেত্রে উল্টা হবে, সেটা হচ্ছে লম্বা হবে, ঠিক আছে, লং, ন্যারোয়ার হবে, এটা হচ্ছে মানে ছোট হবে, ঠিক আছে, যে হচ্ছে সারকামফারেন্সটা কম হবে, আর হচ্ছে এটা হচ্ছে মোর হরিজন্টাল, ঠিক আছে। এটা হচ্ছে এতটা বাঁকানো না, এটা হচ্ছে একটু উপরের দিকে থাকবে, ঠিক আছে। তো এই ধরনের বিন্যাস হওয়ার কারণে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমাদের এখানে জানা লাগবে, সেটা হচ্ছে তোমার, আমরা যদি বলি যে হচ্ছে আমাদের দুইটা লাংস আছে, তাই না? এখন কোন লাংসটা বেশি ইনফেক্টেড হবে? তুমি তোমার লজিকে চিন্তা করো, যদি একটা জীবাণু, বললাম যে এই পয়েন্টে তুমি মনে করো এখানে একটা ফরেন পার্টিকেল দিলা, ঠিক আছে, এই ফরেন পার্টিকেলটা এদিক দিয়ে আসলো, এদিকে আসার পরে এখন মনে করো যে হচ্ছে তুমি যদি পানি ঢেলে দিলা, ঠিক আছে, পানি ঢেলে দিলা, চিন্তা করো তুমি যদি এই নল দিয়ে পানি ঢেলে দাও, তাহলে পানিটা এই দিকে আসবে নাকি এই দিকে যাবে? ঠিক আছে, পানি কোন দিকে যাবে? তুমি চিন্তা করো যে আমরা স্লাইড খাই না, তাহলে কি, যেটা হচ্ছে তোমার যেটা বেশি মনে করো যে স্লোপ করে থাকে, ঠিক আছে, যেটা বেশি স্লোপ ডাউনলোড করে থাকে সেদিকে খুব দ্রুত চলে যায় না আমরা, ঠিক আছে। আর যেটা একটা মনে করো উচ্চ উপরের দিকে থাকে, যেরকম মনে করো যে এক্সের সাথে এরকম চিন্তা করো এরকম এরকম থাকে, মানে ঠিক আছে, অত একটা স্লোপ করে থাকে না, সেদিকে কিন্তু যাইতেই টাইম লাগে, ঠিক আছে। তো ওই জন্যই যখন হচ্ছে কোনো একটা ফরেন পার্টিকেল এখানে আসবে, যেহেতু এইটা হচ্ছে শর্ট, তুমি সবসময় চিন্তা করো তুমি কি শর্ট রাস্তা খুঁজবে না, শর্ট রাস্তা খুঁজবে, ঠিক আছে, যেহেতু এটা শর্ট, একটা ক্রাইটেরিয়া মিললো। আবার কি, দেখো এটা হচ্ছে ওয়াইডার, ওয়াইডার মানে কি, জায়গা বড়, তার মানে কি তোমার এখানে বেশি পানি কাটবে, তুমি যদি পানি দাও এদিকে কিন্তু বেশি পানি চলে যাবে, এদিকে কম পানি যাবে, কারণ এটা রাস্তাটা ছোট, এটা রাস্তাটা অনেক বড়, তাই না, ওয়াইড, এই জন্য দিতে বেশি পানি চলে যাবে, ঠিক আছে। আর মোর অবলিক, এই যে বেশি হেলানো মানে স্লোপ ডাউনওয়ার্ড, অনেক বাঁকানো, এই জন্য দিতে খুব ইজিলি পাস হয়ে যেতে পারবে। এই জন্য যখন কোনো ভাইরাস বা ইনফেকশন হয় আমাদের লাংসে, ইনফেকশন হইলে রাইট লাংয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, বা রাইট লাংয়ে ইনফেকশন বেশি হয়, বুঝতে পারছো কেন? ব্রঙ্কাসের অবস্থানের কারণে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার দেখো যেটা হচ্ছে কি বলছে, যে বক্ষদেশীয় ট্রাকিরা শেষ প্রান্তে দুটি বাম ও ডান শাখায় বিভক্ত, এদের নাম হচ্ছে ব্রঙ্কাস। আচ্ছা, ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে, তাহলে ফুসফুসের হাইলামকে এটা একটু পরে পড়বো, যাই হোক এটা হচ্ছে ফুসফুসে প্রবেশ করে কি দিয়ে, হাইলাম দিয়ে। আচ্ছা, এরপরে ডান ব্রঙ্কাস অপেক্ষাকৃত ছোট কিন্তু চড়া এবং 3 ভাগে বিভক্ত হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে টোটালি 3টা ভাগে বিভক্ত, এই যে 1 2 3, 3টা ডিভাইড হয়। আর দেখো যেটা হচ্ছে বাম ব্রঙ্কাসটা, দেখো এই যে এই পার্টটুকু হচ্ছে একটা, এই পার্টটুকু হচ্ছে আরেকটা, 2টা ভাগে বিভক্ত, ঠিক আছে। ডান 3 বাম 2, এটা অনেক জায়গায় পড়বো আমরা, দেখো ডান ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভ পড়ছি না, সেটা কি, যেটা হচ্ছে ডান দিকে থাকে সেটা কি ট্রাইকাসপিড ভালভ, যেটা বাম দিকে থাকে সেটা হচ্ছে বাইকাসপিড ভালভ। সেম এখানেও দেখো, মানে কি 3টা কাজ থাকে এই জন্য ট্রাইকাসপিড, আর 2টা কাজ থাকে বাইকাসপিড বলা, এই জন্য সব দিকে দেখো ডান দিকে সবগুলো 3টা করেই। দেখো ডান ব্রঙ্কাসটা হচ্ছে 3টা ভাগে বিভক্ত হয়, কারণ কি একটু পরে বলতেছি। বাম ব্রঙ্কাসটা হচ্ছে 2টা ভাগে বিভক্ত হয়, কারণ, আচ্ছা এখনই বলে দিই যে হচ্ছে লাংসটা, আমরা যখন লাংসটা পড়বো, লাংসটা হচ্ছে 3টা লোবে বিভক্ত হয়, ঠিক আছে, মানে লাংস হচ্ছে লোব পাওয়া যায়, তো রাইট লাংসে হচ্ছে 3টা লোব, ঠিক আছে, আপার, মিডিল আর লোয়ার, বাট লেফট লাংসে হচ্ছে আপার আর লোয়ার 2টা লোব, এই জন্য ব্রঙ্কাসটা হচ্ছে 2টা ভাগে ভাগ হয়, ঠিক আছে। আর এই জন্য এই পাশে ডান ব্রঙ্কাসে যেহেতু 3টা লোব, এই জন্য হচ্ছে রাইট ব্রঙ্কাসটা হচ্ছে 3টা ভাগে ভাগ হয়, বুঝতে পারছো, ইজি। আচ্ছা, এরপরে কি বলছে যে হচ্ছে বাম ব্রঙ্কাস যেটা, সেটা হচ্ছে 2 ভাগে বিভক্ত হয়ে ফুসফুসের 2টি খণ্ডে প্রবেশ করে, বাম ফুসফুসে 2টা খণ্ডে প্রবেশ করে, আর এটা হচ্ছে ডান ফুসফুসে 3টি খণ্ডে প্রবেশ করে, ইজি। আচ্ছা,
ফুসফুসের ভিতরে প্রত্যেক ব্রঙ্কাস পুনঃ পুনঃ বিভক্ত হয়ে অসংখ্য ক্ষুদ্রাকার ব্রঙ্কিউল সৃষ্টি করে। তাহলে একটু আগে বললাম না যে হচ্ছে ট্রাকিয়া ডিভাইড হওয়ার পরে হচ্ছে ব্রঙ্কাস ফার্দার ডিভাইড হবে কি ব্রঙ্কিউল, ঠিক আছে। তার মানে কি ব্রঙ্কিউল অনেক ভিতরে টার্মিনাল পর্যায়ে উঠেছে, পুনঃ পুনঃ বিভক্ত অসংখ্য ক্ষুদ্রাকার ব্রঙ্কিউলে পরিণত। এখন এই ব্রঙ্কাস আর ব্রঙ্কিউলের মধ্যে পার্থক্যটা কি? নিশ্চয় ট্রাকিয়া আর ব্রঙ্কাসের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। ট্রাকিয়াটা জাস্ট একটা টিউব, এই যে ব্রঙ্কাস হচ্ছে দুইটা টিউব, এটাই ডিফারেন্স। আর ট্রাকিয়াও কার্টিলেজ নির্মিত, ব্রঙ্কাসও কার্টিলেজ নির্মিত, ঠিক আছে। তো এখন পার্থক্যটা কোথায়, যে ব্রঙ্কিউল আর ব্রঙ্কাসের মধ্যে, সেটা হচ্ছে দেখো যে ব্রঙ্কাসটা হচ্ছে কার্টিলেজ নির্মিত, সেটা হচ্ছে মানে একটু বাইরের দিকে আছে, ঠিক আছে। যখন এটা সেলের মধ্যে যাওয়া শুরু করবে, যখন অর্গানের ভেতরে যাওয়া শুরু করবে, অর্গানের ভেতরে যদি ট্রাকিয়া মানে অর্গানের ভেতরে যদি কার্টিলেজ থাকে, তাহলে অর্গানের ওটা কি প্রেশার দিবে না অর্গান, মানে যখন একটা জিনিস তুমি মনে করো যে একটা কিছুর ভেতরে তুমি যাইতে চাচ্ছ, ঠিক আছে, বা অনেক মানুষের ভিড়ের মধ্যে গেলে কি হয়, তুমি যদি মানুষের ভিড়ের মধ্যে যাও, কি তুমি আশেপাশে থেকে প্রেশার খাও না, সাইড হয়, তোমাকে স্কুইজ করে দেওয়া হয়, তাই না। তো যখন হচ্ছে ব্রঙ্কাস, এটা কার্টিলেজ নির্মিত পার্ট, তো যখন এটা আমার অর্গানের মধ্যে যাচ্ছে, তখন কি অর্গান এটাকে পুশ করবে না, এটাকে হচ্ছে তোমার সাইজ থেকে প্রেশার দিবে, তাই না, ল্যাটারাল প্রেশার দিবে। তো এখন যেহেতু প্রেশার দিলে তো আলটিমেটলি ওই মানে তোমার অর্গান তো ড্যামেজ হওয়ার চান্স আছে, তাই না। এখন যখন যত ভিতরে যাবে, তোমার যদি কার্টিলেজ থাকে, তাহলে কি ওই লেভেলে গিয়ে ওই অ্যালভিওলাস বা অ্যাট্রিয়াম এগুলোকে কিন্তু হ্যাম্পার করতে পারে বা ড্যামেজ করতে পারে। এই জন্য হচ্ছে তোমার ব্রঙ্কিউল গুলোতে কিন্তু কার্টিলেজ থাকে না, ঠিক আছে, যখন এটা মানে ফার্দার অর্গানের ভেতরে চলে যায়, এই জন্য এখানে কোনো কার্টিলেজ থাকে না, যাতে হচ্ছে অর্গানের কোনো ড্যামেজ হয় না, বুঝতে পারছো। এটাই পার্থক্য, যে ব্রঙ্কাস আর ব্রঙ্কিউলের মধ্যে হচ্ছে কার্টিলেজ থাকে না। দেখো যে ব্রঙ্কাস তরুণাস্থি থাকলেও, মানে ব্রঙ্কাসে হচ্ছে তরুণাস্থি থাকলেও ব্রঙ্কিউল হচ্ছে তরুণাস্থি বিহীন, ঠিক আছে। এইটাই হচ্ছে মেইন কথা এখানে, যে ব্রঙ্কাস হচ্ছে তরুণাস্থি যুক্ত আর ব্রঙ্কিউল হচ্ছে তরুণাস্থি বিহীন, সেটা হচ্ছে কথা। আচ্ছা, ব্রঙ্কিউল গুলো হচ্ছে মেইনলি বলছে দুই ধরনের, একটা প্রান্তীয় ব্রঙ্কিউল, একটা শ্বসন ব্রঙ্কিউল। তাহলে প্রান্তীয় ব্রঙ্কিউলটা কিসের পার্ট, সেটা হচ্ছে আমাদের বায়ু পরিবহন অঞ্চলের পার্ট। আর শ্বসন ব্রঙ্কিউলটা কিসের পার্ট, আমাদের শ্বসন অঞ্চলের পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে বায়ু পরিবহন করা, ঠিক আছে, জাস্ট ট্রাকিয়ার মাধ্যমে, ব্রঙ্কাসের মাধ্যমে হয়ে বা বাতাসটা হচ্ছে লাংসে প্রবেশ করে। এটা হচ্ছে ওভারঅল চিন্তা, মানে ওভারঅল হচ্ছে তোমার ফিগারের ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে ট্রাকিয়া, দেখো এগুলো হচ্ছে সি শেপ, এই যে মেইনলি এগুলো হচ্ছে কার্টিলেজ, ঠিক আছে, এগুলো হচ্ছে কার্টিলেজ। আর এরপরে হচ্ছে দেখো বাইফিকেশন ট্রাকিয়া, এরপর হচ্ছে একটা হচ্ছে লেফট মেইন ব্রঙ্কাস, রাইট মেইন ব্রঙ্কাস, তিনটা ভাগে ভাগ হবে। হচ্ছে ফার্স্টে যেগুলো সেটা প্রাইমারি ব্রঙ্কাস বলে, ঠিক আছে। প্রাইমারি ব্রঙ্কাস হচ্ছে দুইটা, মানে টোটাল পাঁচটা, লেফটে হচ্ছে দুইটা আর রাইটে হচ্ছে তিনটা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের মেইন যে হচ্ছে আমাদের পড়া, সেটা হচ্ছে লাংস, যে আমাদের মেইনলি যেটা হচ্ছে শ্বসনতন্ত্রের মেইন অর্গান যেটা, সেটা হচ্ছে লাংস। তো দেখো সেটা হচ্ছে লাংসের ক্ষেত্রে আমরা যে মেইন কথা বলবো, লাংস কয়টা, দুইটা, তাই তো। ফুসফুস হচ্ছে সংখ্যায় দুইটা এবং হালকা গোলাপি বর্ণের, তাহলে ফুসফুসের বর্ণটাকেই হালকা গোলাপি বর্ণের। আর স্পঞ্জের মতো নরম অঙ্গ, স্পঞ্জ জিনিসটা কি, আমরা হচ্ছে ফোম তো দেখছি, তাই না, ওই যে যেটাকে হচ্ছে ফোমের বল তো দেখছি আমরা, তাই না, ফোমের বল। বা তুমি যদি চিন্তা করো হচ্ছে কি বলবো, সেটা হচ্ছে তোমার যে ফোম যেগুলো আমরা মেইনলি যেগুলো চিনি, বা একটা বল যেগুলো দেখছি, এগুলোকে হচ্ছে প্রেস করা যায়, অনেকে দেখো না যে বল স্কুইজ করে টেনশন কমানোর জন্য। তো ওগুলো কখনো তুমি হচ্ছে ক্রস সেকশন করে দেখবা, সেগুলোতে হচ্ছে তোমার এরকম ছোট মানে ক্ষুদ্র কুঠুরি টাইপের থাকে, ঠিক আছে, এরকম 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 ছোট ছোট কুঠুরি টাইপের থাকে, ঠিক আছে, ছোট ছোট ঘর টাইপের থাকে, ঠিক আছে, বা কুঠুরি টাইপের, এগুলোকে বলে স্পঞ্জ, যেগুলোকে তুমি হচ্ছে কন্ট্রাক্ট করতে পারবা। লাংসটা কি হয়, এক্সপ্যান্ড হয় বা কন্ট্রাক্ট হয় না। তো এইটা হচ্ছে তুমি যদি লাংসকে চাইলে তুমি কিন্তু একদম স্কুইজ করতে পারবা, ঠিক আছে, যদি ওই যে সারফেক্টেন্ট থাকে দেখে লাংটা স্কুইজ হয় না, এটা আমরা পরে বলবো, বাট একদম কিন্তু চুপসানো যায় লাংসটাকে। তো এইটা হচ্ছে তোমার স্পঞ্জ, এই জন্য বলা হয় স্পঞ্জের মতো, ঠিক আছে। কর্কশিট, হ্যাঁ কর্কশিট দেখছো না, কর্কশিট তুলো তাহলে কি হয়, যে এরকম ফাঁকা ফাঁকা দেখা যায় না, একদম স্ট্রাকচারটা হচ্ছে একদম পুরো কর্কশিটের মতো, ঠিক আছে। আচ্ছা, বাট কক্সি তো শক্ত, ওটাকে মানে কক্সি তুমি এক্সপ্যান্ড করতে তাহলে এমন হইতো, ঠিক আছে। মেইনলি কথা বলতে গেলে ওই যে আমরা যে স্পঞ্জ যেটা হচ্ছে ফোম, যেটাকে বলবো স্পঞ্জের বল টল টাইপের যেগুলো হচ্ছে আমরা দেখি, ফোম মেইনলি বলতে গেলে যেগুলো কম্প্রেস করা যায়, সেগুলো হচ্ছে তোমার মূলত এটা হচ্ছে স্পঞ্জের স্ট্রাকচার। আচ্ছা, বাম ফুসফুস হচ্ছে আকারে ছোট, তাহলে বামটা হচ্ছে আকারে ছোট, আর ওজন হচ্ছে 565 গ্রাম, বা দুইটা লোব বিশিষ্ট, এই জন্য হচ্ছে এটা দুইটা লোব, বামটা হচ্ছে দুইটা লোব। আর ডান ফুসফুস হচ্ছে আকারে বড়, এটা ওজন হচ্ছে 625 গ্রাম। তাহলে দেখো বামের ওজন হচ্ছে 565 গ্রাম, আর ডানের ওজন হচ্ছে 625 গ্রাম, আর তিনটা লোব বিশিষ্ট। বাম হচ্ছে দুইটা আর ডান হচ্ছে তিনটা লোব, ঠিক আছে।
আচ্ছা, এরপর হচ্ছে ফুসফুস দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে আবৃত থাকে। আচ্ছা, তাহলে ফুসফুসের যে আবরণ সেটাকে আমরা কি বলি? প্লুরা বলি। ঠিক আছে, সবগুলো কিন্তু অর্গানের আবরণগুলো খুব ইম্পর্টেন্ট, বাট একটা মেইন কথা বলছে এখানে কিন্তু আবরণটা হচ্ছে দ্বিস্তরী। দ্বিস্তরী মানে কি? যে হচ্ছে চিন্তা করে যদি লাংস হয়, এটা হচ্ছে দুইটা লেয়ার থাকে। এই যে প্লুরা, এটা মনে করা যে প্লুরা, এটা হচ্ছে কভার করে আছে প্লুরা। তো একটা লেয়ারকে বলা হয় হচ্ছে, একটা হচ্ছে প্যারাইটাল, মানে ভিতরের পর্দাকে বলা হচ্ছে ভিসেরাল প্লুরা, আর বাইরের পর্দাকে বলে প্যারাইটাল প্লুরা। তো এই যে দেখো, এটা হচ্ছে মনে করো যেটা কভারিং। ঠিক আছে, অনেকগুলোর ক্ষেত্রে কি হয়, অর্গানের সাথে মানে একদম রিয়েক্ট লাগানো থাকে। আচ্ছা, কিভাবে বুঝাই? হ্যাঁ, আপেলের ক্ষেত্রে চিন্তা করো। ঠিক আছে, আপেলের কথা বলবো একবার, কলার কথা বলবো একবার। তো আপেলের ক্ষেত্রে কি হয়, জিনিসটা হচ্ছে তুমি ওটাকে কিন্তু হাত দিয়ে তুলে ফেলতে পারবা না। ঠিক আছে, আপেলের যে আবরণটা হয়, ঠিক আছে, আপেলের যে কভারিংটা, ওটাকে আমরা খেয়ে ফেলি, বা একদম ওটা কিন্তু আপেলের সাথে একদম লাগানো থাকে। ঠিক আছে, একটা ব্লেন্ড করা থাকে জিনিসটা অনেকটা। আবার চিন্তা করো যে হচ্ছে কলা, বা আমরা অনেকে খাইছি কি আলুর কথা চিন্তা করো, আলু সিদ্ধ করলে কি হয়, বা ডিমের যে খোসাটা থাকে ওটাকে আমরা সিদ্ধ করে কি বের করে তুলে ফেলতে পারি না? তাহলে বুঝতে পারছো, একটা হচ্ছে কিন্তু আলাদা করা যায় ইজিলি, তুমি যদি টান দিয়ে আলাদা করতে পারবা। ঠিক আছে, আরেকটা ক্ষেত্রে হয় কি, তুমি সেটা তোমার অর্গানের সাথে ব্লেন্ড করা থাকবে, বা তোমার যে ফলের সাথে সেটা ব্লেন্ড করা থাকবে, সেটা তুমি এমনি বের করতে পারবে না, তোমাকে সেটা কেটে কেটে বের করা লাগবে। মানে কিন্তু আপেলকে যদি ছিল, তাহলে কি আপেলের সাথে কিন্তু ওই যে আপেলের যে পার্টটা আছে ওটা কিন্তু চলে আসবে সাথে, হালকা পাতলা যাই হোক। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমাকে আমি ওই এক্সাম্পলটাই দিব। একবার প্রথমে চিন্তা করবো, সেটা হচ্ছে আপেলের কথা। আপেলের কথা যখন বলবো, সেটা হচ্ছে ভিসেরাল প্লুরা। মানে কি? সেটা হচ্ছে প্লুরার, মানে সেই প্লুরাটা হচ্ছে তোমার লাংসের গায়ে একদম ব্লেন্ড করা থাকে, সেটাকে তুমি আলাদা করতে পারবা না। ঠিক আছে, তো চিন্তা করবো যে ভিসেরাল প্লুরাটা কোনটা হবে? এটা লাংসের সাথে একটা এরকম লেয়ার লাগানো থাকবে। ঠিক আছে, লাংসের সাথে একটা এক্সট্রা লেয়ার লাগানো থাকবে, যেটাকে হচ্ছে লাংস, যেটাকে আমরা ভিসেরাল প্লুরাটা আছে, এটা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে লাংসকে যখন আমরা কাটবো, তখন দেখবো লাংসটা এত একটা ভিতরে গ্লসি না। ঠিক আছে, মানে কি চকচক করবে না। বাট যখন হচ্ছে সেটা বাইরে থেকে দেখবো, ঠিক আছে, বাইরে মানে একদম বাইরের পার্টটা এই ভিসেরাল প্লুরা থাকার কারণে লাংসটা হচ্ছে চকচক করে। ঠিক আছে, গ্লিসেরিং করে। আর নর্মালি ভেতরে কি থাকে? ভেতরে একটা গ্লিসারিং করে না। তার মানে এটা হচ্ছে ভিসেরাল প্লুরা আইডেন্টিফিকেশন। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে অর্গানের সাথে ব্লেন্ড করা থাকবে, সে যে আপেলের মতো, সেটা হচ্ছে তোমার ভিসেরাল প্লুরা। ঠিক আছে, আর যেটা কলা বা আলু, এগুলো কি আমরা বাইরের আবরণটা আলাদা বের করে ফেলতে পারি বা ছিলে ফেলতে পারি। ঠিক আছে, টান দিলে বের হয়ে চলে আসবে। তো এগুলো হচ্ছে তোমার এই যে বাইরের যে পর্দাটা, সে হচ্ছে প্যারাইটাল প্লুরা। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে প্যারাইটাল প্লুরা, হচ্ছে ভিসেরাল প্লুরা। দুইটার মাঝখানে হচ্ছে একটা স্পেস, এই যে স্পেস। ঠিক আছে, এই স্পেসটা হচ্ছে প্লুরাল স্পেস বলা হয় এটাকে। আর এটার মধ্যে কি থাকে? ফ্লুইড থাকে। ঠিক আছে, প্লুরাল ফ্লুইড থাকে, বা সেরাস ফ্লুইড এটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে যে প্যারাইটাল প্লুরা আর হচ্ছে ভিসেরাল প্লুরা, এই দুইটার মাঝখানে একটা স্পেস থাকে, সেটাকে বলা হয় প্লুরাল স্পেস। এই যে দুই স্তরের মাঝে হচ্ছে প্লুরাল গহ্বর, যেটা স্পেস বলা হয়, প্লুরাল ক্যাভিটি বলা হয়, এটার মধ্যে হচ্ছে প্লুরাল রস থাকে। ঠিক আছে, প্লুরাল ফ্লুইড থাকে বা সেরাস ফ্লুইড থাকে, যেটা হচ্ছে এক ধরনের তরল থাকে। তো এইটার কাজটা কি? এই যে তরলটা আছে বা এই স্পেসটা থাকার আসলে কারণটা কি? যদি মানে প্লুরাল দুইটা লেয়ার কেন হইলো? চিন্তা করা যে প্লুরাল মানে লাংসটা কি এক্সপ্যান্ড হয় না? তাহলে লাংসটা হচ্ছে আলটিমেটলি এই তোমার হচ্ছে যে প্যারাইটাল প্লুরা, সেই প্যারাইটাল প্লুরা পর্যন্ত এক্সপ্যান্ড হয়। ঠিক আছে, এই যে প্যারাইটাল প্লুরা সহ এক্সপ্যান্ড হয়, মনে করো এটাই। ঠিক আছে, আচ্ছা, এখন যদি মনে করো মানে কাভারিং এর কাজটা কি? কোনো একটা অর্গানকে, তাই নাকি, কোনো একটা অর্গানকে কি করা? তোমার হচ্ছে প্রোটেকশন দিয়ে। ঠিক আছে, এখন যদি শুধুমাত্র ভিসেরাল প্লুরা থাকতো, তাহলে কি হইতো? এক্সপ্যান্ড ঠিকই করতো, বাট ও রিপসের সাথে কি হইতো? ঘর্ষণ হইতো। ঠিক আছে, রিপসের সাথে ঘর্ষণ হইতো না, ডিরেক্ট রিপসের সাথে কন্ট্যাক্ট আসতো, তাহলে ড্যামেজ হইতো, বা মাসেলের সাথে সংঘর্ষ হইতো। ঠিক আছে, এখন এই আরেকটা লেয়ার থাকার কারণে সেটা হচ্ছে এক্সপ্যান্ড হয় আরেকটা প্লুরার মধ্যেই। বুঝতে পারছো? তার মানে কেউ এক্সপ্যান্ড হয়ে এই যে এই পর্যন্ত আসে বা এর মধ্যে আসে, সেটা হচ্ছে প্যারাইটাল প্লুরা পর্যন্ত এক্সপ্যান্ড হয়। আবার প্যারাইটাল প্লুরার সাথে কেন সংঘর্ষ হয় না? কারণ এই ফ্লুইড থাকার কারণে। ঠিক আছে, একটা জিনিস যখন চিন্তা করো যে ফ্লুইডের মধ্যে যখন হচ্ছে একটা জিনিস এক্সপ্যান্ড করে, তখন কি সেটা ওজন কম লাগে, দেন হচ্ছে আবার আশেপাশে কোনো জিনিসের সাথে সংঘর্ষ হয় না। বুঝতে পারছো? তো প্লুরাল ফ্লুইডের হচ্ছে কাজটা এইটাই, সেরাস ফ্লুইডের এইটা একটা কাজ, যে হচ্ছে প্লুরাটাকে হচ্ছে এক্সপ্যান্ড করতে সাহায্য করে, আর হচ্ছে যাতে প্যারাইটাল প্লুরাল ভিসেরাল প্লুরার মধ্যে কোনো ধরনের সংঘর্ষ না হয়, সেই কাজটাই করে হচ্ছে আমাদের প্লুরাল রস। এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে তোমার মানে হচ্ছে লাংসের যেটা হচ্ছে মেইন ফিগার, এটা হচ্ছে লেফট লাংস, এটা হচ্ছে রাইট লাংস। দেখো, যেটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার যে লাংসটা হচ্ছে লোবে বিভক্ত থাকে, এটা হচ্ছে দুইটা ফিশার দিয়ে থাকে, একটা হচ্ছে হরিজন্টাল ফিশার, একটা অবলিক ফিশার। তো লেফট লাংসের ক্ষেত্রে শুধুমাত্র অবলিক ফিশারটাই থাকে। এই যে অবলিক ফিশার, এটা দিয়ে হচ্ছে তোমার সুপিরিয়র আর ইনফেরিয়র লোব বলছে, বাট হচ্ছে আপার লোব আর লোয়ার লোব বলতে পারি আমরা, সুপিরিয়র লোব, ইনফেরিয়র লোব। বাট দেখো, যেটা হচ্ছে রাইট লাংসের কিন্তু একটা অবলিক ফিচারও থাকতেছে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে হরিজন্টাল ফিচার, মানে হরিজন্টাল ফিচারও থাকতেছে, যেটা কি হচ্ছে তোমাকে এটাকে সুপিরিয়র, মিডিল, ইনফিরিয়র লোবে ভাগ করছে, মানে আপার, লোয়ার আর মিডিল লোবে ভাগ করছে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত লাংসের বাইরের চিত্র। আচ্ছা,
এবার আসে যে হচ্ছে ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে বলা হয় হাইলাম। তো এই যে ফিগারটা দেখো, এই যে এই পার্টের মধ্যে আসলে উল্টা দিকে দেখা এটা বোঝা যায়। উল্টা দিকে যদি লাংসটাকে উল্টা করে ধরতাম তাহলে এখানে একটা এই লাংসের এই পার্টে একটা স্পেস থাকতো, ঠিক আছে? এটা ইজিলি বোঝা যায়, একদম বোঝা যায়। তো ওখানে হচ্ছে তোমার মানে যেই দিক দিয়ে মেইনলি ব্রঙ্কাস প্রবেশ করে আর কি প্রবেশ করবে, পালমোনারি ভেইন, ঠিক আছে? পালমোনারি ভেইন প্রবেশ করবে, পালমোনারি আর্টারি বের হয়ে যাবে, সেটা কি নার্ভেনি প্রবেশ করবে, লিম্ফ্যাটিক বের হয়ে যাবে। তো এটা হচ্ছে হাইলাম বলা হয়, মানে যে পার্ট দিয়ে ফুসফুসের মানে একটা দরজা টাইপের, ঠিক আছে? তুমি মনে করো যে রুমের একটা দরজা আছে, ঠিক আছে? আমি যে রুমের মধ্যে মনে করো ক্লাস নিচ্ছি বা আমাদের স্টুডিও একটা কি আছে, দরজা আছে না, ঠিক আছে? ওই দরজা দিয়ে সবাই প্রবেশ করে আবার কেউ বের হয়ে যায়। তাহলে যেটা হচ্ছে দরজা ওটাকে বলে ফুসফুসের যে দরজা। মনে করো ফুসফুসের একটা রুম, ফুসফুসের যেই দিক দিয়ে হচ্ছে ফুসফুস প্রবেশ করবে, মানে ফুসফুসের মধ্যে প্রবেশ করতে চাইবে কেউ, মানে ব্রঙ্কাস বা রক্তনালী বা ধমনী যেগুলো হচ্ছে প্রবেশ করতে চাইবে, সেই দরজাটাকে আমরা বলবো হচ্ছে হাইলাম, ঠিক আছে? এই দরজাতে কি অনেকে ঢুকে আবার অনেকে বের হয়ে যায়। তাহলে কোন কোন জিনিস ঢুকবে, কোন কোন জিনিস বের হয়ে যাবে, দেখো সেটা হচ্ছে ইন প্রবেশ করবে কারা, ঠিক আছে? প্রবেশ করবে হচ্ছে ব্রঙ্কাস, ঠিক আছে? ব্রঙ্কাস প্রবেশ করবে, দেন হচ্ছে পালমোনারি শিরা, মানে কি পালমোনারি ভেইন হচ্ছে তোমার প্রবেশ করবে, কারণ কি আমরা জানি পালমোনারি শিরা কিন্তু এক্সেপশন, ডিঅক্সিনেটেড ব্লাড ক্যারি করে, তাই না? সরি, পালমোনারি ধমনী প্রবেশ না, ঠিক আছে, পালমোনারি শিরাই তো হচ্ছে দাঁড়াও আমি একটু কনফিউজ হয়ে গেলাম। তাহলে পালমোনারি হচ্ছে শিরাটা কি করে, অক্সিডেটেড ব্লাড ক্যারি করে, ঠিক আছে? তাহলে অক্সিডেটেড ব্লাডটা হচ্ছে এখানে মেইনলি, ঠিক আছে, পালমোনারি ধমনী প্রবেশ করবে। আচ্ছা আচ্ছা, আর কি যাবে, নার্ভ যাবে, স্নায়ু। এই দেখো হাইলামের মাধ্যমে হচ্ছে ফুসফুসে ধমনী প্রবেশ করে, ধমনী প্রবেশ করবে, সেটাই বললাম যে পালমোনারি ধমনী প্রবেশ করবে, কিন্তু ওটা এক্সেপশন থাকবে যে ডিঅক্সিনেটেড ব্লাড ক্যারি করবে, এইটাই। আচ্ছা, তাহলে প্রবেশ করলো কি ব্রঙ্কাস, পালমোনারি ধমনী আর হচ্ছে স্নায়ু। আর বের হয়ে যাবে কারা কারা, যেটা হচ্ছে বাহির হচ্ছে দুইটা জিনিস, পালমোনারি শিরা আর হচ্ছে আমাদের লিমফ্যাটিক্স। আচ্ছা, লসিকা লিখি। এটা হচ্ছে মেইনলি হাইলামের কে ভিতরে প্রবেশ করবে আর কে ভিতর থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হাইলামে প্রবেশ করতে গিয়ে ব্রঙ্কাস, পালমোনারি ধমনী, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ক্যারি করে, এক্সেপশন, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে স্নায়ু। আর এর বাইরে কি থাকবে, পালমোনারি শিরা হচ্ছে তোমার বের হয়ে যাবে, এখানে কি থাকবে, অক্সিজেনেটেড ব্লাড থাকবে। আর লসিকা নালী হচ্ছে বেড়ে যাবে, এখানে লিমফ্যাটিক্স থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আচ্ছা, কি কি বলছে সেটা হচ্ছে বলে দিলাম, যে হাইলামের মাধ্যমে ধমনী ফুসফুসে প্রবেশ করে, শিরা ও লসিকা নালী বের হয়ে আসে। আচ্ছা, ব্রঙ্কাস, ধমনী, শিরা, লসিকা নালী ঘন সংযোগ টিস্যুতে পরিবেষ্টিত হয়ে পালমোনারি রুট গঠন করে এবং এর সাহায্যে ফুসফুস ঝুলে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে এই ফিগারে দেখলে বুঝতে পারো, যে চিন্তা করো যে হচ্ছে তুমি এটা একটা স্ট্যান্ড টাইপের, ঠিক আছে? আমরা যে অনেকে কি ওয়াল হ্যাঙ্গার টাইপ থাকে না, অনেকে ওয়াল হ্যাঙ্গারে কি করে, যেভাবে একটা শার্ট এভাবে ঝুলে রাখি, তাই না? ঠিক আছে, তারপরে কি শার্ট, যাই হোক, টুপি, ক্যাপ আমরা এইভাবে ঝুলে রাখতে পারি না? তো চিন্তা করবো যে হচ্ছে এই যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস অনেকটা হচ্ছে এরকম হ্যাঙ্গার টাইপের, ঠিক আছে? এরকম হুক টাইপের, এটার মাথায় একটা হুক আছে, হুকের মধ্যে লাংসটা এভাবে লাগানো আছে, বুঝতে পারছো? চিন্তা মানে হচ্ছে তোমার এই লাংসটা ওই যে মনে করো একটা ওপেনিং টাইপের, একটা ছিদ্র টাইপের, তার মানে কি ওখানে লাগাই রাখলাম, বা এই যে এই দুই লাংসটাকে এভাবে দুই পাশে লাগাই রাখলাম হুকের সাহায্যে। তাহলে কি কি থাকলো, লাংসটা হচ্ছে ব্রঙ্কাসের সাহায্যে ঝুলে থাকবে, ঠিক আছে? তো শুধু কি ব্রঙ্কাস থাকে, এর বাইরেও কি থাকে, প্রবেশ করে এর বাইরে কি পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, লসিকা নালী, স্নায়ু, সবগুলো মিলে এটাকে একটা ঘন মানে সবগুলো হচ্ছে কানেক্টিভ টিস্যু দিয়ে আবৃত থাকে, সবগুলো একটা কাভার করে থাকায়
তো চিন্তা করো যে এখানে তুমি এই ওপেনিং এইভাবে এই সবগুলো যখন ঢুকে এগুলো কানেক্টিভ মানে কানেক্টিভ ইস্যু দ্বারা কভার হয়ে থাকবে, ঠিক আছে, এক জায়গায় হয়ে একটা বান্ডিল টাইপ ক্রিয়েট করবে, ঠিক আছে। আমরা চিন্তা করি যে অনেকগুলো মনে করো যে অনেকগুলো কাঠিকে আমরা একসাথে যদি পেঁচাই ফেলি তাহলে একটা বান্ডিল টাইপ ক্রিয়েট হয় না, শক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো ওইটাকে বলা হচ্ছে পালমোনারি রুট বলা হয় এটাকে। ওটাকে আলাদা কি নাম দিয়েছে, সেটা হচ্ছে পালমোনারি রুট। এই যে পালমোনারি রুট, তাহলে রুটের সাহায্যে কি থাকে, কোনো একটা গাছের শিকড়ের সাহায্যে কি সে আবদ্ধ থাকে, তাই না? তো এই জন্য যেহেতু লাংস এই যে পালমোনারি এই স্ট্রাকচার গুলোর সাহায্যে লাংসটা আটকে থাকতেছে, ঠিক আছে, আবদ্ধ থাকতেছে, এই জন্য এটাকে বলে পালমোনারি রুট। আর এর সাহায্যে মূলত ফুসফুস ঝুলে থাকে, ঠিক আছে। আচ্ছা, ডান ফুসফুস হচ্ছে, আচ্ছা ফার্স্ট আরেকটা কথা বলছে যে হচ্ছে ডান ফুসফুস হচ্ছে 10টি এবং বাম ফুসফুসে 8টি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে লোবগুলো আছে না, যে আমরা বললাম কি এগুলোকে লোব বলা হয়, এই লোবগুলো ফার্দার আরো অনেক এরকম ছোটখাটো এরকম আরো অনেক খণ্ডে বিভক্ত। এই যে তোমার এই যে এরকম 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 আরো অনেক খণ্ডে বিভক্ত হয়, ঠিক আছে। তো বলছে কি যে হচ্ছে এই যে ফার্স্টে যেগুলো হচ্ছে ছিল লোব, এর পরের পার্টটা হচ্ছে লোবিউল। তো ডান ফুসফুস হচ্ছে লোবিউলের সংখ্যা হচ্ছে 10টা, আর বাম ফুসফুস হচ্ছে লোবিউলের সংখ্যা 8টা, যেটা হায়ার স্টাডিজে গেলে তোমরা জানতে পারবে দুই ফুসফুসেই 10টা, ঠিক আছে। এটা যে কেন দিছে আমি জানি না, তো আমরা কিন্তু 10টা করে পড়ি মানে মেডিকেল স্ট্যান্ডার্ডে, বাট যেহেতু তোমার এক্সামে এটা বলা আছে তোমাকে অবশ্যই পরীক্ষার খাতায় আসলে কিন্তু 8টাই দাগাইতে হবে, নট 10টা, ঠিক আছে। বাম ফুসফুসের ক্ষেত্রে 8টা দাগাবা, আর ডান ফুসফুসের ক্ষেত্রে দাগাবো হচ্ছে 10টা। আচ্ছা, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট বলা হয় এটাকে, ঠিক আছে। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট কেন বলা হয় জানো? তো এইগুলো হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট বলা হয়েছে তোমার যে রেসপিরেটরি ব্রঙ্কিউল যেটা আছে, ঠিক আছে, এই পার্টটুকু হচ্ছে একটা টার্মিনাল ব্রঙ্কিউলে গিয়ে শেষ হয়। তো যে টার্মিনাল ব্রঙ্কিউল আমরা বললাম না, টার্মিনাল ব্রঙ্কিউলের কথা তো আমরা মেনশন করছি, ঠিক আছে। তো টার্মিনাল ব্রঙ্কিউল হচ্ছে এই ক্ষেত্রে টার্মিনাল ব্রঙ্কিউলের সংখ্যা হচ্ছে 10টা, এই ক্ষেত্রে টার্মিনাল ব্রঙ্কিউলের সংখ্যা হচ্ছে 8টা, ঠিক আছে। মানে টার্মিনাল ব্রঙ্কিউল দিয়ে ওই পার্টটুকু ডিভাইড থাকে, ঠিক আছে। লাংসের মনে করো এই যে লাংস, মনে করো যেখানে টার্মিনাল ব্রঙ্কিউল আসছে 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 এরকম ভাগ হয়েছে, তো এখানে মনে করো টার্মিনাল ব্রঙ্কিউলটা শেষ হয়েছে। তো এই টার্মিনাল ব্রঙ্কিউল যতটুকু পার্টটাকে সাপ্লাই দিবে বা যতটুকু পার্টটাকে হচ্ছে তোমার এয়ার সাপ্লাই দিবে, ওই পার্টটাকে বলা হচ্ছে আমরা একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, বুঝতে পারছো? এটা এরকম টোটাল 10টা সেগমেন্ট হবে, এখানে টোটাল 8টা সেগমেন্ট হবে। আচ্ছা, এবার হচ্ছে প্রত্যেকটি সেগমেন্ট আবার অসংখ্য লোবিউলে বিভক্ত হয়। তো এটাই বলছে, যাই হোক ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট কথা বলছে, এগুলো ফার্দার আরো ছোট হয়ে লোবিউল হয়, বাট মানে এগুলোকে লোবিউল না বলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট বলছে, ঠিক আছে। তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট আরো ফার্দার ডিভাইড হলে সেগুলোকে আমরা লোবিউল বলবো। আচ্ছা, এবার আসি হচ্ছে ট্রাকের দ্বিবিভাজনে সৃষ্ট যে ব্রঙ্কাস ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে তাকে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস বলে। তাহলে যেটা হচ্ছে আমার মেইনলি যেটা হচ্ছে তোমার ট্রাকেতে প্রবেশ করলো, ঠিক আছে, সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, ঠিক আছে। আচ্ছা, মানে ব্রঙ্কাসে ডিভাইড হইলো না, ব্রঙ্কাস এই যে লেফট মেইন ব্রঙ্কাস আর রাইট মেইন ব্রঙ্কাস, এইটাকে মূলত প্রাইমারি ব্রঙ্কাস হিসেবে চিন্তা করবো আমরা। তাহলে প্রাইমারি ব্রঙ্কাস, এরপরে এই প্রাইমারি ব্রঙ্কাস যখন হচ্ছে বিভক্ত হয় প্রত্যেকটা লোবের জন্য, যে 2টা-3টা লোব আছে না, 2টা-3টা লোব, বামে হচ্ছে 2টা, ডানে হচ্ছে 3টা, তাহলে লোবের জন্য একটি করে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। তার মানে কি হচ্ছে যে ফিগার ছিল এই যে এটা, দেখো এটাকে বলবো আমরা প্রাইমারি ব্রঙ্কাস, ঠিক আছে। এটা কি ছিল? প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাসের পরে এই যে দেখো 3টা ভাগে ভাগ হচ্ছে, এগুলো কি 3টা লোবকে সাপ্লাই দিচ্ছে, তাই না? এখানে হচ্ছে 2টা লোবকে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমি ফিগারটা উল্টাই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই যে এই পার্টটুকু একটা ব্রঙ্কাস, এই হচ্ছে আরেকটা ব্রঙ্কাস, ঠিক আছে। আচ্ছা, তো যেগুলো হচ্ছে তোমার লোবকে সাপ্লাই দিবে, ঠিক আছে, যে এটা এই ট্রাকের বিভাজন হলো, যেখানে ডিভাইড হলো, এটা হচ্ছে তোমার প্রাইমারি ব্রঙ্কাস, ঠিক আছে। এরপরে যেগুলো হচ্ছে ফুসফুসের লোবকে সাপ্লাই দিবে সেগুলো হচ্ছে তোমার লোবার ব্রঙ্কাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে, সেকেন্ডারি হচ্ছে ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস কয়টা করে? 3টা আর 2টা, ডান ফুসফুস হচ্ছে 3টা, বাম ফুসফুস হচ্ছে 2টা। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস সৃষ্টি হয়ে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট সৃষ্টি করে। আচ্ছা, এখানে বলছে কি টারশিয়ারি ব্রঙ্কাসের কথা, যে যখন হচ্ছে এই যে আমরা বললাম ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, তো এগুলো হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কিউল দিয়ে, মানে টারশিয়ারি ব্রঙ্কাস দিয়ে যখন হচ্ছে সাপ্লাই হবে, সেগুলোকে বলা হচ্ছে আমরা তোমার হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ঠিক আছে। মানে কি ফার্স্ট হচ্ছে প্রাইমারি, যেটা হচ্ছে তোমার মেইনলি একটা লাংসে সাপ্লাই দিবে, ঠিক আছে। সেকেন্ডারিকে একটা লোবকে সাপ্লাই দিবে। টারশিয়ারি সেগুলো কি করবে, বা সেগমেন্টাল সেগুলো হচ্ছে একটা সেগমেন্টকে মানে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টকে সাপ্লাই দিবে, ঠিক আছে। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, 3টা গেল। এরপর হচ্ছে সেগমেন্ট ব্রঙ্কাস বারবার বিভক্ত হয়ে সূক্ষ্ম নালীর সৃষ্টি হয়, সেগুলোকে হচ্ছে ব্রঙ্কিউল বলে। তার মানে কি সেগমেন্টাল ব্রঙ্কাসের পরে কিন্তু আলটিমেটলি আমার ব্রঙ্কিউল শুরু হয়ে যাচ্ছে। তাহলে যেগুলো হচ্ছে ব্রঙ্কিউল বিভক্ত হয়ে যেসব সূক্ষ্মনালিকা সৃষ্টি করে তাদেরকে হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল বলে, ঠিক আছে। তার মানে যেগুলো হচ্ছে মেইনলি
যেটা হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস থেকে আলটিমেটলি কি হয়, সেটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল সৃষ্টি হয়। আবার এই প্রান্তীয় ব্রঙ্কিউল যখন হচ্ছে তোমার লোবিলের ভিতরে প্রান্তীয় ব্রঙ্কিউল বিভক্ত হয়ে শ্বসন ব্রঙ্কিউল সৃষ্টি করে, তার মানে কি প্রান্তীয় ব্রঙ্কিউল ফার্দার ডিভাইড হয়ে শ্বসন ব্রঙ্কিউল সৃষ্টি করতেছে, ঠিক আছে। আচ্ছা, রেসপিরেটরি ব্রঙ্কিউল গঠন করে এবং অ্যালভিওলার নালী অ্যাট্রিয়াম ও অ্যালভিওলাস থলি হয়ে পরিশেষে অ্যালভিওলাসে উন্মুক্ত হয়। এটা হচ্ছে তোমার টোটাল যে ফ্লো চার্ট। প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু হয়ে অ্যালভিওলাস পর্যন্ত ফুসফুসের অভ্যন্তরীণ গঠনচিত্র দেখতে একটা উল্টানো গাছের মতো, ঠিক আছে। মানে গাছটা কি হয়, যেভাবে শাখা প্রশাখা এইভাবে শাখা প্রশাখা দেয় না, মনে করো এটা হচ্ছে গাছ, ঠিক আছে, এটা গাছ, এভাবে শাখা প্রশাখা দেয়, এইভাবে শাখা প্রশাখা দেয়, এটা আরো 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 ফার্দার ডিভাইড হয়, এটা আরো ফার্দার ডিভাইড হয়, তাই না? গাছের তো শাখাগুলো এরকমই হয়। তাহলে এখন এই গাছটা উল্টাই হচ্ছে, তাই না? যে তুমি মনে করো এটা মেইন, তুমি যদি এটাকে উল্টাই দাও তাহলে কি ট্রাকিয়া, চিন্তা করো এটা হচ্ছে ট্রাকিয়া, তবে দুইটা শাখা হলো, এটা হচ্ছে ব্রঙ্কাস, এরপর হচ্ছে লোবার ব্রঙ্কাস, তারপর হচ্ছে ব্রঙ্কিউল, এগুলো এখন জাস্ট উল্টা গাছের মতো না, এই যে এরকম উল্টা গাছের মতো। এটা হচ্ছে আমার গাছের কাণ্ড, এগুলো হচ্ছে শাখা প্রশাখা, এগুলো হচ্ছে তার মানে উল্টা গাছের মতো চিত্র দেখাচ্ছে। এটাকে বলা হয় তোমার পালমারি ট্রি বলা হয়, ঠিক আছে। এটাকে কি হচ্ছে শ্বসন বৃক্ষ বলা হয়, এই যে শ্বসন বৃক্ষ বলা হয় এটাকে, বা পালমারি ট্রি বলা হয়, যে উল্টানো গাছের মতো দেখতে হয় এই জন্য। আচ্ছা, এবার হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাই পর্যন্ত অংশকে বলা হয় শ্বসন একক। মানে এবার হচ্ছে এটা রেসপিরেটরি ইউনিটের কথা বলছে, ঠিক আছে। তো আমরা বললাম যে শ্বসন ব্রঙ্কিউল, তো এই যে লাংস এর যে এরিয়াটুকু শ্বসন ব্রঙ্কিউল দ্বারা সাপ্লাই হয় সেগুলো বলা হয় তোমার হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি বললাম যে হচ্ছে তোমার যে পালমোনারি, যেটা হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস বললাম আমরা, বা হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস, এটা কিন্তু টার্মিনাল ব্রঙ্কাসও বলে। আমি বললাম যে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ওরা হয়তো ব্রঙ্কিউল বলছি, বাট ওটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কাস হবে, ঠিক আছে। টার্মিনাল ব্রঙ্কাসে তখন হচ্ছে টার্মিনাল ব্রঙ্কাস দ্বারা বা সেগমেন্টাল ব্রঙ্কাস দ্বারা বা টারশিয়ারি ব্রঙ্কাস দ্বারা যেই পার্টটুকু সাপ্লাই সেটাকে বলা হয় ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর যেটুকু হচ্ছে আমার রেসপিরেটরি ব্রঙ্কিউল দ্বারা সাপ্লাই হবে সেগুলো পড়বে রেসপিরেটরি ইউনিট। এই রেসপিরেটরি ইউনিট হচ্ছে শ্বসনের একক বলা হয়, ঠিক আছে, এটাও বলা হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমরা টোটাল মানে গতিপথটা দেখেছি, বায়ু প্রবাহের গতিপথ। ফার্স্টে কি হয়, ট্রাকিয়া, দেন ব্রঙ্কাস, ব্রঙ্কিউল। ব্রঙ্কাস তিনটা ভাগে বিভক্ত। ব্রঙ্কাসটা কি হবে, ফার্স্ট হচ্ছে প্রাইমারি, প্রাইমারি কোথায় সাপ্লাই দিবে, লাংস। এরপর হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি কোথায় সাপ্লাই দিবে, সেকেন্ডারি হচ্ছে লোব। এরপর হচ্ছে টারশিয়ারি, টারশিয়ারি কোথায় সাপ্লাই দিবে, সেটা হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, সেগমেন্টালি, ঠিক আছে। এটা হচ্ছে মূলত পড়া। তাহলে দেখো সেটা হচ্ছে এবার ব্রঙ্কিউলে চলে যাবে। ব্রঙ্কিউল দুই ধরনের, টার্মিনাল ব্রঙ্কিউল আর শ্বসন ব্রঙ্কিউল। শ্বসন ব্রঙ্কিউল থেকে দেন অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি বা অ্যালভিওলার স্যাক, দেন হচ্ছে অ্যালভিওলাস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শ্বসন প্রবাহের গতিপথ। এটা তোমাকে ওই যে এমসিকিউ ফ্লো চার্ট হিসেবে কিন্তু অনেক ক্ষেত্রে দেয়, তো এটা এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এসে হচ্ছে আমাদের ফুসফুসের কাজ। তো দেখো ফুসফুসের কাজ কি বলতো, সেটা হচ্ছে অ্যালভিওলারে ব্যাপন প্রক্রিয়া শ্বসন গ্যাসের বিনিময় ঘটানো, ইজি কথা। এরপর হচ্ছে দেহ থেকে শ্বসন বর্জ্য নিঃশেষণ করা, শ্বসন বর্জ্য থেকে কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানিসাম্য, শব্দ সৃষ্টি অংশগ্রহণ করা। তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করে, এই যে তোমার হচ্ছে যত বেশি আমরা শ্বাস নিব তত বেশি শরীর গরম হবে, ঠিক আছে। দেখবো যে বেশি শ্বাস নিলে কি হয়, শরীর গরম হয়, কম শ্বাস নিলে কি শরীর ঠান্ডা থাকে, ঠিক আছে। কারণ কি যে খাদ্যবস্তু মানে বেশি পরিমাণে তোমার সেল অ্যাক্টিভিটি বেড়ে যাবে, এই জন্য হচ্ছে তোমার আবার যখন বেশি মনে করো যে যখন হচ্ছে আমাদের আমরা বেশি কোনো একটা কাজ করে ফেলি, তখন কি বেশি বেশি শ্বাস নেই না, তখন কি বডি কিন্তু আস্তে 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 কুল ডাউন হয়, ঠিক আছে। এই হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পানি সাম্য রক্ষা করে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, যে তোমার হচ্ছে মিলি, যদি তুমি যে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে শরীরে তাহলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড কিসের সাথে বাইন্ড করে, পানির সাথে বাইন্ড করে না, তাই না। এটা করতে জানে যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, তাই না। তাহলে যদি কার্বন ডাইঅক্সাইড কম থাকে তাহলে কি পানি তো থাকবেই, কার্বন ডাইঅক্সাইড বেশি হলে আবার পানি নাই হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো। কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এটার সাথে বাইন্ড করে, তাহলে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে তাহলে কি কার্বনিক অ্যাসিড বেশি উৎপন্ন হবে, যদি কার্বন ডাইঅক্সাইড কম থাকে তাহলে কি কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে না বা কম উৎপন্ন হবে, তাহলে কি পানির আসলে আলটিমেটলি কি পানি সাম্য কিন্তু রক্ষা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ফুসফুসে বিভিন্ন ধরনের প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়। এটা পরে বলবো আমরা, হ্যাঁ স্টাডিজের পর আমি জাস্ট পরে রাখবো যে প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে, ইমিউনোগ্লোবিন এ থাকে, ঠিক আছে। ফুসফুস থেকে কোন ধরনের ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে, ইমিউনোগ্লোবিন এ। আচ্ছা, ফুসফুস থেকে সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে অপসারণ করে। তাহলে সেরোটোনিন কি করে, সেটা হচ্ছে ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করে, তাই না, আমরা জানি। তো এই ফুসফুসের হচ্ছে এই কাজটা করে, সেরোটোনিন আর হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন হচ্ছে ওই যে অ্যান্টি অ্যালার্জিক টাইপের বা অ্যালার্জিক টাইপের, এই জন্য হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে।
আর অ্যালভিওলার মাধ্যমে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ যেগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে জীবাণু আক্রমণ প্রতিরোধ করে। তাহলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ কি করে? জীবাণু আক্রমণ প্রতিরোধ করে। আর অম্ল ক্ষারের হচ্ছে সাম্যাবস্থা রক্ষা করে। অম্ল ক্ষারের সাম্যাবস্থা কিভাবে রক্ষা করে? এই যে এখান থেকে দেখো, যখন হচ্ছে এটা কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয় কি হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন। তাহলে দেখো, যখন হচ্ছে তোমার শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হবে, তখন কিন্তু আলটিমেটলি তোমার হাইড্রোজেন আয়ন বেশি উৎপন্ন হবে, তাই না? প্রোটন বেশি উৎপন্ন হবে। তাহলে প্রোটন বেশি উৎপন্ন হবে মানে কি? শরীর বেশি অ্যাসিডিক হয়ে যাওয়া, তাই না? মানে পিএইচ কমে যাওয়া। আবার যখন হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড কম থাকবে, তখন কি কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে না, বা কম পরিমাণ উৎপন্ন হবে, তখন কি প্রোটন কম পাবো, মানে কি পিএইচ বেড়ে যাবে, তখন কি অ্যালকালাইন হবে আর এটাকে অ্যাসিডিক হবে। বুঝতে পারছো? অম্লের হচ্ছে সাম্যভাবে রক্ষা করে। এবারে হচ্ছে অ্যালভিওলাসে। আচ্ছা, স্ট্রাকচার অফ অ্যালভিওলাস, এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা আইডিয়া দরকার। তো অ্যালভিওলাস কি, আগে কথা কি যে হচ্ছে একটা মেইন কথা কি, যে অ্যালভিওলাসের ফুসফুসের গঠনগত মানে গঠনগত কাজের একক, সেটাকে বলা হয় অ্যালভিওলাস। এক জায়গায় লেখা আছে না, মানে হচ্ছে তোমার শ্বসন একক হচ্ছে ফুসফুসের গঠনগত কার্যকরী একক। তাহলে এখন মানে এক্সামে আসলে কোনটা দেখাবো? হচ্ছে তোমার শ্বসন একক রেসপিরেটরি ইউনিট, না হচ্ছে অ্যালভিওলাস? তো যদি হচ্ছে তোমার অপশনে দুইটাই থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই মাস্ট অ্যালভিওলাস দেখাবা। আর যদি অ্যালভিওলাস না থাকে অপশনে, তখন হচ্ছে আমরা শ্বসন একক দেখাবো, ঠিক আছে? আসলে শ্বসন এককের হচ্ছে পার্টই হচ্ছে অ্যালভিওলাস, ঠিক আছে? মানে শ্বসন একক একটা ছোট পার্ট হচ্ছে অ্যালভিওলাস, মেইনলি যে কাজটা করে শ্বসনের, সেই কাজটা হচ্ছে অ্যালভিওলাস করে। আচ্ছা, এগুলো হচ্ছে আঙ্গুরের থোকার নাই গুচ্ছবদ্ধ অঙ্গ। তো এটা হচ্ছে এখানে বোঝাতে হবে, ফিগারে একটা তোমার বই একটা ফিগারের ছবি দেওয়া আছে। আঙ্গুর দেখছি না আমরা, যে কি হয় আঙ্গুরের যেরকম একটা ডাল টাইপ থাকে না, একটা আঙ্গুরের হচ্ছে এরকম এর মধ্যে এরকম থোকা টাইপ লাগানো থাকে, তাই না? চিন্তা করছি আঙ্গুরের একটা ডাল থাকে, ওই ডালের মধ্যে আঙ্গুর হয়, তাই না? আঙ্গুরটাকে আমরা খুলে আমরা খাই। তো এই যে অনেকগুলো আঙ্গুর কিন্তু একসাথে থাকে, তাই না? ওই যে অনেকগুলো আঙ্গুর একসাথে থাকে না, একটা এর মধ্যে এরকম থোকা টাইপের থাকে। তো অ্যালভিওলাসটা হচ্ছে এরকম থোকা টাইপের থাকে, আঙ্গুরের থোকার মতো গুচ্ছবদ্ধ, অতি ক্ষুদ্র, বুদবুদ সদৃশ, ঠিক আছে? এই যে আঙ্গুর যেমন দেখতে, সেম ওই রকম টাইপই দেখতে, বুদবুদ সদৃশ, বায়ুথলি এবং গ্যাস বিনিময়ের তল গঠন করে। মানে গ্যাস বিনিময় যেটা আমাদের যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যে এক্সচেঞ্জ হবে, এটা মূলত কোথায়? এটা হচ্ছে তোমার অ্যালভিওলাসে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ফুসফুসের অ্যালভিওলাসের সংখ্যা বয়সের সাথে সম্পর্কিত। আবার অ্যালভিওলাসের সংখ্যা হচ্ছে ফুসফুসের আকারের উপর নির্ভরশীল। মানে যত বেশি তোমার বয়স বাড়বে, ঠিক আছে, যে হচ্ছে একদম ইনফ্যান্ট, একদম মনে করো যে সদ্য ভূমিষ্ঠ, তার কিন্তু অ্যালভিওলাসের সংখ্যা অনেক কম, ঠিক আছে? আবার যে আমার মতো, আমি মনে করি যখন বাচ্চা ছিলাম, একদম যখন ক্ষুদ্র মেয়ে, যখন কত শিশু 2-3 বছরের বাচ্চা, তখন হচ্ছে আমার অ্যালভিওলাসের সংখ্যা এক ধরনের ছিল। এখন যখন আমি গ্রোন এজড অ্যাডাল্ট, আমি যখন একটা ইয়াং এজের একজন ছেলে, তো আমার ক্ষেত্রে হচ্ছে এখন অ্যালভিওলাসের সংখ্যা অনেক বেশি হবে, ঠিক আছে? কারণ কি, দেখো পরের কথাটাই এখানে হচ্ছে লজিকটা দিয়ে দিচ্ছে। দেখো যে অ্যালভিওলাসের সংখ্যা ফুসফুসের আকারের উপর নির্ভরশীল। তাহলে দেখো যে হচ্ছে একটা বাচ্চা, তার ফুসফুসের হাইট কত? এতটুকু ছোট, তাই না? এখন আমার যে ফুসফুস আর একটা 2 বছরের বাচ্চার ফুসফুসের মধ্যে অনেক পার্থক্য না? বডি স্ট্রাকচারের মধ্যে পার্থক্য, মানে কি, তার ফুসফুস ছোট, আমার ফুসফুস বড়। তাহলে ফুসফুস বড় হলে কি হবে? অ্যালভিওলাসের সংখ্যা বেশি হবে। আর ফুসফুস যা ছোট, তার হচ্ছে অ্যালভিওলাসের সংখ্যাটা হচ্ছে কম হবে। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে এই দুইটা কথা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অনেকে মিস করে এই লাইন দুইটা, যে বয়সের সাথে সম্পর্কিত আর হচ্ছে ফুসফুসের আকারের সাথে সম্পর্কিত। আচ্ছা, দেখো নবজাতক শিশুর ফুসফুসে মাত্র 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকে, ঠিক আছে? মাত্র কত? 20 মিলিয়ন। আর যখন সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হয় অ্যালভিওলাস, এবার যখন হচ্ছে নবজাতক থেকে 8 বছরে চলে যাবো আমরা, 8 বছরে এটা কত হবে? সেটা হচ্ছে 300 মিলিয়ন, ঠিক আছে? 300 মিলিয়ন। আর যখন হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 2টি ফুসফুসের থেকে প্রায় 480 মিলিয়ন। দেখো যখন হচ্ছে একটা মানে নবজাতক, তার হচ্ছে মাত্র 20 মিলিয়ন, আর যখন এটা প্রাপ্তবয়স্ক তখন 480 মিলিয়ন। তার মানে ডিফারেন্স দেখতেছো, 660 মিলিয়নের ডিফারেন্স, মানে হিউজ ডিফারেন্স, ঠিক আছে? আবার যখন হচ্ছে 8 বছরে নেমে আসে, তখন সেটা কিন্তু 300 মিলিয়নে চলে আসে। আচ্ছা, তাহলে রেঞ্জের মধ্যে আমরা একটু পড়ে ফেলবো। রেঞ্জটা হচ্ছে 300 থেকে 500, ঠিক আছে? রেঞ্জে কোয়েশ্চেন আসলে কিন্তু পরিসীমার মধ্যেও দিতে পারে। অনেকে কিন্তু মানে মনে করে যে তোমাকে একটু কনফিউজিং করার জন্য রেঞ্জের মধ্যে দিয়ে দিল। সেটা হচ্ছে 480 মিলিয়ন। সেটা হচ্ছে 2টা ফুসফুসে, একটা ফুসফুসে কত? একটা ফুসফুসে বললে কত? 240, ঠিক আছে? 240 বা 240, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক অ্যালভিওলাসে প্রাচীর অত্যন্ত পাতলা, চাপা স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত। আর এর গঠিত হওয়ায় সহজেই হচ্ছে গ্যাসের ব্যাপন ঘটতে পারে। অ্যালভিওলাসের প্রাচীর ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে। আচ্ছা,
এটা হচ্ছে আমরা ফিগার দেখে বুঝবো। দেখো অ্যালভিওলাস হচ্ছে, ওভারঅল কথা বলছি, অ্যালভিওলাস হচ্ছে দুই ধরনের কোষ পাওয়া যায়, ঠিক আছে, মেইনলি তিন ধরনের বা মেইনলি দুই ধরনের বলতে গেলে। একটা হচ্ছে টাইপ 1 মানে টাইপ 1 নিউমোসাইট বলা হয় এটাকে, আলিম স্যার হচ্ছে নিউমোসাইট বলছে, বা আমরা বলি টাইপ 1 অ্যালভিওলাস সেল আর টাইপ 2 অ্যালভিওলাস সেল, বা টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট। এখন যেটা হচ্ছে টাইপ 1, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কম পরিমাণে থাকে, টাইপ 2 হচ্ছে বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। মেইনলি বলতে গেলে তিন ধরনের সেল, ঠিক আছে, তিন ধরনের সেল আমরা মনে রাখবো। একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2 অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আচ্ছা, এখন টাইপ 1টা হচ্ছে তোমার 97% এরিয়া ফর্ম করে, ঠিক আছে, সারফেস এরিয়া যে 95 to 97% এরিয়া ফর্ম করে, সেটা হচ্ছে তোমার হচ্ছে এপিথেলিয়াম, যেটা বললাম চাপা স্কোয়ামাস এপিথেলিয়াম। কি বললাম হচ্ছে চাপা স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা কত থাকে? এটা হচ্ছে তোমার 95% এরিয়া দখল করে, ঠিক আছে। তোমার অ্যালভিওলাসের একটা অ্যালভিওলাসের টোটাল এরিয়া, এই যে অ্যালভিওলাসের টোটাল এরিয়া, এটা হচ্ছে তোমার মূলত এই যে টাইপ 1, এই দেখো টাইপ 1, ঠিক আছে, টাইপ 1 নিউমোসাইট বা স্কোয়ামাস এপিথেলিয়াম, দেখো পুরাটা কিন্তু এরিয়াটা কভার করছে, ঠিক আছে, এরিয়াটা কভার করছে কিন্তু পুরাটা। বাট আরেকটা টাইপের সেল থাকে, সেটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট, ঠিক আছে। টাইপ 2 নিউমোসাইট মূলত এই যে আমরা যে বলি না সারফেক্টেন্টের কথা একটু পরে পড়বো, সারফেক্টেন্ট জিনিসটা হচ্ছে তোমার ক্ষরণ করছে টাইপ 2 নিউমোসাইট, ঠিক আছে। বাট এটা কিন্তু নাম্বারে বেশি থাকে, ঠিক আছে। দুইটা কথা কিন্তু, একটা হচ্ছে তোমার টাইপ 1টা হচ্ছে তোমার এরিয়াটা অনেক 95% কভার করে, বাট এটা কিন্তু নাম্বারে কম থাকে, ঠিক আছে, সংখ্যায় কম থাকে। বাট টাইপ 2 নিউমোসাইটটা কিন্তু সংখ্যায় বেশি থাকে, বাট এরিয়া কম কভার করে, ঠিক আছে। তাহলে সংখ্যায় যদি বেশি বলে সেটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট, যেটা হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করে। আর আলাদা হচ্ছে এক্সট্রা কি থাকে, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ থাকে, ঠিক আছে। এই যে দেখো মনোসাইট, এই যেটা হচ্ছে মনোসাইট, এটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ বলে এটাকে, যে অ্যালভিওলার মনোসাইট। এগুলো হচ্ছে তোমার দেখো একটা এপিথেলিয়াল সেল তুমি এখানে দেখতে পাচ্ছ, একটা এপিথেলিয়াল সেল। বাট দেখো তোমার হচ্ছে সারফেক্টেন্ট সেল কয়টা আছে, সারফেক্টেন্ট টাইপ সেল সেটা হচ্ছে 3টা আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার ডিফারেন্স। আচ্ছা, এই যে অ্যালভিওলার স্ট্রাকচার এটাই ছিল, এটা হচ্ছে এপিথেলিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে এপিথেলিয়াল মেমব্রেন, এই যে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বলা হয় এটাকে। এটা হচ্ছে এপিথেলিয়াল সেল। আর প্রত্যেকটা এপিথেলিয়াল সেল একটা একটা মনে করা হচ্ছে আমরা একটা বাড়ি কি করি, এটা ভিত্তির উপর গঠন করি না, তাহলে মনে করো যে এপিথেলিয়াল সেল এটা ভিত্তির উপর বসানো থাকে, ঠিক আছে, এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বলা হয়। তো এই যে হলুদটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে। গ্যাস এক্সচেঞ্জটা মূলত এই যে এপিথেলিয়াল আর এই যে বেসমেন্ট মূলত হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের মধ্যে হয়। আমাদের রক্তনালী আছে না, মনে করো যে হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যালভিওলাস, ঠিক আছে, এটা হচ্ছে রক্তনালী, এর মধ্যে একটা স্পেস থাকে, একটা স্পেস, ঠিক আছে। তো এই রক্তনালী কি কানেক্টেড টিস্যু না, এই রক্তনালীতে হচ্ছে এন্ডোথেলিয়াম থাকে, এটা হচ্ছে এপিথেলিয়াম, ঠিক আছে। তো এটার একটা বেসমেন্ট মেমব্রেন আছে, এই তোমার হচ্ছে এই যে এটার হচ্ছে মনে করো যে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এটা তো মেইনলি হচ্ছে এক্সচেঞ্জটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের মধ্যে, বুঝতে পারছো, যেহেতু টার্মিনাল পার্ট দিয়ে এক্সচেঞ্জ হবে না, এই জন্য হচ্ছে বেসমেন্ট মেমব্রেন দিয়ে মূলত অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জটা হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার টাইপ 1 নিউমোসাইট গেল, আর হচ্ছে টাইপ 2 নিউমোসাইট, আর হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের অ্যালভিওলার ম্যাক্রোফেজ বা মনোসাইট। আচ্ছা, এবার হচ্ছে অ্যালভিওলাসের গঠন স্ট্রাকচারের মধ্যে যে অ্যালভিওলাস গুলো হচ্ছে ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে। তাহলে এই যে দেখছি এটা হচ্ছে অ্যালভিওলাস, এটা আরেকটা কিন্তু সাইডে আরেকটা অ্যালভিওলাস, আরেকটা সাইডে অ্যালভিওলাস, এই যে আরেকটা সাইডে অ্যালভিওলাস। তো এই যে প্রত্যেকটা অ্যালভিওলাস একটা ক্যাপিলারি বা একটা হচ্ছে মেমব্রেন দিয়ে হচ্ছে আলাদা থাকছে, মানে ক্যাপিলারি বা একটা স্ট্রাকচার দিয়ে। তো এই একটা অ্যালভিওলাস আর একটা অ্যালভিওলাস হচ্ছে আরেকটা পর্দার মাধ্যমে জিনিসটা হচ্ছে আলাদা থাকে। তো কিভাবে বেদানা দেখছি না আমরা, বেদানা, তাই না? তো বেদানার মধ্যে কি হয় যে হচ্ছে এই বেদানার কি একটা ওই যে থোকার মধ্যে এরকম বসানো থাকে না, অ্যালভিসের স্ট্রাকচারটা অনেকটা এরকম। দেখো প্রত্যেকটা বেদানা কিন্তু দানা আর একটা বেদানার দানার সাথে কিন্তু অনেকটা আলাদা, মানে একটা কম্পার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করা, তাই না? ওই যে একটা পর্দা টাইপের থাকে না, তো এইটা হচ্ছে অ্যালভিওলাসের ক্ষেত্রে অনেকটা সেম, যে ওইরকম একটা পর্দা থাকে, যেগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যালভিওলাসকে একটা অ্যালভিওলাসকে আরেকটা অ্যালভিওলাসের সাথে আলাদা করে রাখে, ঠিক আছে। থোকার মতো থাকে অ্যালভিওলাস গুলো, ওইরকম একটা থোকা থাকে আর একটা থোকা আলাদা থাকে, যে ট্রাবেকুলি নামক পর্দা দ্বারা। আচ্ছা, এরপর বলছে কি অ্যালভিওলাসের প্রাচীরে দুই ধরনের আবরণী কোষ থাকে, টাইপ 1 আর টাইপ 2 কোষ। বলে ফেললাম যে টাইপ 2 কোষের প্রাচীরের ভেতরের দিকে সারফেক্টেন্ট, কি বললাম যে টাইপ 2 নিউমোসাইট কি করে সারফেক্টেন্ট গ্রহণ করে। তো সারফেক্টেন্টটা কি, সেটা হচ্ছে ডাইপাল মিথাইল লিসিথিন, ডাইপাল মিথাইল লিসিথিন নামক এক ধরনের, সেটা হচ্ছে মেনলি সারফেক্টেন্টের হচ্ছে তোমার কেমিক্যাল নেম। একটা হচ্ছে কেমিক্যাল নেম, একটা হচ্ছে বাণিজ্যিক, এটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল নেম, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল নেম হচ্ছে সারফেক্টেন্ট আর কেমিক্যাল নেম হচ্ছে ডাইপাল মিথাইল লিসিথিন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সারফেক্টেন্ট অ্যালভিওলাস, আচ্ছা নামক হচ্ছে ডিটারজেন্টের অনুরূপ, এটাও আসছে ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক। এই যে ডাইপাল মিথাইল লিসিথিন না, এই লিসিথিনও এক ধরনের ফসফোলিপিড, ঠিক আছে। তাহলে ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। আচ্ছা, তো সারফেক্টেন্ট কাজ তো আমরা জানি যে সারফেক্টেন্ট আসলে কি কাজ করে, ফুসফুসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। কি করে সেটা হচ্ছে তোমার এর হচ্ছে যে বলবো যে হচ্ছে তল টান যেটা থেকে পৃষ্ঠটান কমায় ফেলে। পৃষ্ঠটান জিনিসটা কি, যে হচ্ছে
মনে করো হচ্ছে তুমি একটা পানির দানা হচ্ছে মনে করো পানি রাখলা, ঠিক আছে? তো পানি যদি তুমি একটা সারফেসের উপর রাখো তাহলে সারফেস টেনশন বলে ওটাকে, ঠিক আছে? সারফেস টেনশন কমায় ফেলে। আচ্ছা, পানি যদি তুমি এখানে রাখো দেখবে যে কয়েকটা পানি ধরে একসাথে রাখলে একটু একটু যদি কনভার্স করো দেখবে যে সবগুলো পানি দেখবেন এক জায়গায় হট ট্রাই করে, তাই না? দেখবা যে একটা মানে পৃষ্ঠে একটা জায়গায় হওয়ার ট্রাই করে। পানি কয়েকটা দানা এখানে রাখলে একটু দূরে দূরে রাখলে দেখবে যে সবগুলো এক জায়গায় মার্জ হয়ে একটা সেন্টারে হওয়ার ট্রাই করে, ঠিক আছে? তাহলে অ্যালভিয়াসের কথা চিন্তা করছে, অ্যালভিয়াসটা কি হয় যে এরকম সাইড দিক থেকে এরকম চুপসে যেতে থাকে, মানে ও হচ্ছে এরকম তোমার হচ্ছে পৃষ্ঠটানের কারণে ওর কি হয় যে চুপসে যেতে থাকে, মানে কাছাকাছি আসতে চায়, ঠিক আছে? কাছে আসার গল্প, কাছাকাছি আসতে চায়। তো সারফেক্টেন্ট কি করে এখানে হচ্ছে তোমার কি বলে যে কি বলে বলে এটা কি যেন বলে, একটা টার্ম আছে, যাই হোক, মানে একটু একটু কনফিউজ একটু ফানি করতে যাচ্ছিলাম যে বাম হাত ঝুঁকাই ফেলে, জিনিসটা হচ্ছে এমন হাড্ডি কাবাব মে হাড্ডি। ও কি করে হচ্ছে দুইটা অ্যালভিওলাসের যে হচ্ছে তোমার লেয়ার আছে বা দুইটা অ্যালভিওলাসের যে একটা স্যাক টাইপের স্ট্রাকচার না, এই যে স্যাক টাইপের স্ট্রাকচার না, তো ও এটা আর এটা এরকম কাছে আসতে চায়, এটা এটা এরকম কাছে আসতে চায়, চুপসে যেতে চায়। বাট ও কি করে, ও এসে এদেরকে দূরে সরায় দেয়, ঠিক আছে? ও হচ্ছে ভিলেন টাইপের রোল প্লে করছে সারফেক্টেন্ট। তো এটা হচ্ছে সারফেক্টেন্টের কাজ। ওরা কি করে যে হচ্ছে তল টানটাকে বা পৃষ্ঠ টান যেটা থাকে এটাকে হচ্ছে হ্রাস করে দেয়, যার কারণে হচ্ছে এরা চুপসে যায় না, মানে কাছাকাছি আসে না। কাছাকাছি আসলে তো চুপসে যাবে, তো কাছাকাছি আসে না, বুঝতে পারছো? এটা হচ্ছে মেইনলি কাজ। দেখো যে সারফেক্টেন্ট অ্যালভিওলাসের তলের পৃষ্ঠ টান বা সারফেস টেনশন হ্রাস করে, অ্যালভিওলাস গুলোকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে এবং গ্যাসীয় বিনিময় সহজ করে তোলে। যদি চুপসে যদি মনে করা যায় যেহেতু এটা চুপসে নাই, ফাঁকা ফুলে আছে, তাহলে এখানে বাতাস আসতে পারবে। চুপসে গেলে কি হবে, বাতাস আসতে পারবে না, তখন কি গ্যাস এক্সচেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, অ্যালভিওলাস হচ্ছে চুপসে যাওয়া থেকে রক্ষা করে এবং গ্যাস বিনিময় সহজ করে তোলে। সারফেক্টেন্ট বিহীন অ্যালভিওলাস তথা ফুসফুস যথাযথ কাজ করতে পারে না। তাহলে এই যে যদি সারফেক্টেন্ট না থাকে তাহলে অ্যালভিওলাসের পৃষ্ঠটান বৃদ্ধি পাবে, সারফেস টেনশনের কারণে অ্যালভিওলাস চুপসে যাবে, তখন কি ফুসফুস কাজ করতে পারবে না, স্বাভাবিক। আচ্ছা, তাহলে সারফেক্টেন্ট কখন ক্ষরণ শুরু হয়? দেখো লেখা আছে যে 20 থেকে 22 সপ্তাহ। তাহলে 20 থেকে 22 সপ্তাহ হচ্ছে বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। এই কারণে 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। আর তাই অনেক দেশে এই সময়কাল পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে, তো বলি যে হচ্ছে এই যে সারফেক্টেন্ট যে আমাদের ক্ষরণ, এটা হচ্ছে যখন আমাদের পেট মানে যখন হচ্ছে আমরা মায়ের পেটে থাকি তখন মানে কি সাথে সাথে থেকে ক্ষরণ শুরু হয়ে যায় না। একটা সার্টেন এজে একটা সার্টেন টাইমের পরে আসলে আমাদের সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। সেটা কত? সেটা হচ্ছে আমাদের মায়ের পেটে থাকা গেলে যখন হচ্ছে 20 থেকে 22 সপ্তাহ পার হয়, ঠিক আছে? মানে মূলত ক্ষরণ শুরু হচ্ছে 20 থেকে 22 সপ্তাহে। মূলত যে হচ্ছে আমাদের লাংসটাকে তখন কি করে লাংসটা এক্সপ্যান্ড হওয়া শুরু হয়, বা লাংস আসলে এক্সপ্যান্ড হওয়া শুরু হয় না, মানে হচ্ছে তোমার মেইনলি হচ্ছে তোমার চিন্তা করলে যে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, ঠিক আছে? মানে আস্তে আস্তে লাংসটাকে ওই শ্বসনের জন্য প্রস্তুত করে তোলে। এই জন্য যদি তুমি হচ্ছে 24 সপ্তাহ বয়সে বা এই যে 23-24 সপ্তাহ বয়সে যদি কেউ জন্মগ্রহণ করে কোনো যে শিশু, তাহলে কিন্তু সে বেঁচে থাকতে পারে, ঠিক আছে? কারণ কি তখন হচ্ছে সারফেক্টেন্ট থাকার কারণে তার হচ্ছে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, লাংসটা মানে এক্সপ্যান্ড হতে পারে, শ্বাসন শ্বাসকে চালাতে পারে। তার জন্য বেঁচে থাকাটা একটু টাফ হয়, বাট বেঁচে থাকতে পারে, ঠিক আছে? চান্স অনেক বেশি থাকে। এই জন্য হচ্ছে তোমার এখানে বলা হয় যে যখন হচ্ছে আমরা কখন মানে আমাদের একটা স্বাধীন অস্তিত্ব ধরায়, মানে এই সপ্তাহ আগ পর্যন্ত আমাদের মায়ের শ্বসনের উপর নির্ভর করে থাকতে হয়, ঠিক আছে? আমলিক্যাল কর্ডের মাধ্যমে মা যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্রহণ করছে সেটার উপর ডিপেন্ড করে থাকতে হয়। বাট এই এজের পরে যখন হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ হওয়া শুরু হয়ে যায়, এরপরে যদি আমরা পৃথিবীর ভিতরে চলে আসি তখন আমরা বেঁচে থাকতে পারি। এই জন্য এটাকে স্বাধীন অস্তিত্বের তখন হচ্ছে ধরা হয়, ঠিক আছে? এই জন্য হচ্ছে 24 সপ্তাহ বয়সে পর্যন্ত হচ্ছে তখন স্বাধীন অস্তিত্ব গণ্য করা হয়। 24 সপ্তাহের আগে কিন্তু ধরা হয় না, বুঝতে পারছো? মূলত হচ্ছে 20 থেকে 22 বলছে, আমরা বলছিলাম 23 সপ্তাহ। তো 23 যদি কখনো মানে অ্যাকুরেট বলে তাহলে যদি ডিরেক্ট সপ্তাহ আছে যে 22, 23, 24 সপ্তাহ, তখন যদি ডিরেক্ট বলে তো আমরা 23 সপ্তাহটা দেখাবো, বাট রেঞ্জে বলে 20 থেকে 22 সপ্তাহ, ঠিক আছে? তার মানে কি হবে যে তখন হচ্ছে আমাদের মানে তখন সন্তান যদি ভূমিষ্ঠ তখন হচ্ছে বেঁচে থাকতে পারবে। এই জন্য এটাকে বলা হয় যে এর পরে যদি কেউ হচ্ছে অ্যাবর্শন করতে যায় তখন সেটাকে মানে ইললিগাল বলা হয়, বুঝতে পারছো? এর পরে যদি কেউ অ্যাবর্শন করতে চায়, কারণ কি তখন সে একটা মানে আমরা হচ্ছে তখন নিজেরা স্বাধীন, জিনিসটা হচ্ছে এমন। গর্ভপাত তো এমনি অবশ্যই একটা হিনিয়াস অ্যাক্ট, তো করা কখনোই অ্যালাউ না, বাট এরপরে যদি এটা করা হয় অনেক দেশে এটাকে ইললিগাল হিসেবে তখন ধরা, এর আগে ধরা হয় না, বাট এটা কিন্তু টোটালি ইললিগাল, ঠিক আছে? আচ্ছা, আরো একটা কথা আছে। তো মনে করো যে হচ্ছে একটা বাচ্চা একটা হচ্ছে বাচ্চা মারা গেছে, ঠিক আছে? এখন তুমি কিভাবে বুঝবা যে হচ্ছে আচ্ছা, আরো একটা কথা চিন্তা করো যে হচ্ছে তুমি যখন মানে আমরা যখন মানে যখন সদ্য ভূমিষ্ঠ হই না, আমরা কি কান্নাকাটি করি, তাই না? কান্নাকাটি করে তখন হচ্ছে আমরা শ্বাস নেওয়াটা শুরু করি। তো আসলে কি সারফেক্টেন্ট কি আমাদের যখন হচ্ছে লাংসটা না, যখন মানে আমরা যখন মায়ের পেটে থাকি তখন লাংসটা চুপসে অবস্থা থাকে, লাংস তো ফাংশনাল না, তাই না? মায়ের পেটে কি আমরা বাতাস গ্রহণ করতেছি? আমরা তো সবকিছু পাই আমলিক্যাল কর্ডের মাধ্যমে, তখন কিন্তু আমাদের লাংসটা ফাংশনাল না।
তো তখন আসলে কি হয়েছে, আমাদের লাংসটা কাজ করে না, মানে কি লাংস তখন চুপসে অবস্থা থাকে, বুঝতে পারছো? মানে লাংসের যে অ্যালভিওলাস গুলো তখন চুপসে থাকে। তো যখন হচ্ছে মানে হচ্ছে তোমার শরীর মানে জন্মগ্রহণ করি, যখন ভূমিষ্ঠ হয় একটা শিশু, তখন হচ্ছে এই লাংসটা, পপকর্ন দেখছি না আমরা, ভুট্টা পপকর্ন পটপট করে ফুটে না, আমরা দেখছি না আমরা এরকম পটপট করে ফুলে ফেপে ওঠে, যখন হচ্ছে প্রথম শ্বাস নেই, তখন যে আমাদের নাকের মধ্যে দিয়ে শ্বাসটা যখন হচ্ছে ট্রাকিয়া হয়ে লাংসে প্রবেশ করে, তখন হচ্ছে এই যে লাংসটা হচ্ছে আমাদের পটপট করে হচ্ছে অ্যালভিওলাস গুলো ফুটে, বুঝতে পারছো? ফুটে ফুলে ওঠে, তখন থেকে আসলে সারফেক্টেন্টের কাজটা শুরু হয়, মানে তখন আসলে মেইনলি হচ্ছে সারফেক্টেন্ট কাজ করা শুরু করে, ঠিক আছে? তখন এই যে ফুলে গেল, তখন এটাকে আর হ্রাস মানে এই যে ফুলেটা যে গেল, এটা চুষে না যায়, তখন থেকে সেটা হচ্ছে সারফেক্টেন্ট তখন হচ্ছে কাজ করে এখানে। এমন না যে সারফেক্টেন্ট আমার পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে ক্ষরণ শুরু হয়, ঠিক আছে, 22-23 সপ্তাহে, বাট তখন আসলে ওর কোনো কাজ নাই ওখানে, বুঝতে পারছো? বাট যখন হচ্ছে আমরা যে হচ্ছে জন্মগ্রহণ করলাম, সন্তান হচ্ছে ভূমিষ্ঠ হয়ে গেল, এরপর হচ্ছে তোমার মূলত সারফেক্টেন্টের কাজটা শুরু হয়, ঠিক আছে? এখন মনে করো যে একটা সন্তান মারা গেছে, একটা সদ্য ভূমিষ্ঠ ছেলে মারা গেছে, বা চিন্তা করো যে একটা বাচ্চা মারা গেছে, তুমি কিভাবে বুঝবা যে এই বাচ্চাটা জন্মের আগে মারা গেছে না জন্মের পরে মারা গেছে? এটা মানে তুমি হচ্ছে মানে মেডিকেলে আসলে এই কোশ্চেনটা অনেক মানে ফার্স্ট এসেই, যে তুমি হচ্ছে যখন হচ্ছে ফার্স্ট পরীক্ষাটা দিবে, এক্সামে যখন ভাইবা দিবে, তখন এই কোশ্চেনটা স্যাররা অনেক মানে অনেক করে। তো তোমাদেরকে আজকে একটু বলেই দিই, এটা আমার বলতে ইচ্ছা করতেছে, বা এটা তোমাদের জানা উচিত, ঠিক আছে? এটা মানে একটু কিছু আছে না, অফ টপিক কিছু কথা শুনতে ভালো লাগে, তো এটা হচ্ছে অফ টপিক একটা কথা, যে হচ্ছে কিভাবে বুঝবো যে একটা সন্তান মানে একটা বাচ্চা জন্মের আগে মারা গেছে না জন্মের পরে মারা গেছে? তো এই যে যখন তুমি হচ্ছে বললাম না যে শ্বাস নেওয়ার ফলে কি লাংসটা ফুলে গেল, এক্সপ্যান্ড হয়ে গেল, তো ওই যে বাচ্চাটা মারা গেছে, ওই বাচ্চার হচ্ছে একটা লাংসের স্লাইড নেওয়া হয়, ঠিক আছে? একটা ছোট অংশ নিয়ে, তো কি করে সেটা বালতির মধ্যে পানির মধ্যে হচ্ছে দেয়া হয়। এখন যদি ওই লাংসটা ডুবে যায়, ঠিক আছে, মানে লাংসটা কি হলে যে পানির মধ্যে ডুবে গেল, তাহলে কি হবে সেটা বোঝা যাবে যে সন্তান হচ্ছে মায়ের পেটের মধ্যেই মারা গেছে, ঠিক আছে? আর যদি ওই লাংসটা ভেসে থাকে, ঠিক আছে, ওই লাংসের স্লাইসটা যদি পানির মধ্যে ভেসে থাকে, কিন্তু সারফেস টেনশন কম, তাহলে ফুলে আসে, জিনিসটা ফুলে থাকলে কি ভেসে থাকবে, তো যদি ভেসে থাকে তার মানে বোঝা যাবে যে সেই সন্তানটা জন্মের পরে মারা গেছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার সারফেক্টেন্ট, এগুলো হ্যান ত্যান, এগুলো হচ্ছে একটা খুবই লজিক্যাল একটা এক্সপ্লেনেশন, ঠিক আছে? এটা ফরেন্সিকে খুব কাজে দেয়। আচ্ছা, এবার হচ্ছে শ্বসন তন্ত্রের কাজ আছে, ঠিক আছে? অ্যালভিওলাস আর পার্টটুকু এটুকু গেল, আমাদের শ্বসন তন্ত্রের কাজ আসি, যে ওভারঅল হেডলাইন গুলো পড়বো, যে শ্বসন গ্যাসের বিনিময় ঘটে আমরা জানি স্বাভাবিক, এবার শক্তি উৎপাদন করবে স্বাভাবিক, তো ওই যে অক্সিজেন কোষ হচ্ছে অক্সিজেন হচ্ছে কোষীয় শোষণে ব্যবহৃত হয়। আচ্ছা, পানি সাম্য, নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন 500 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বের হয়ে যায়, খুবই ইম্পর্টেন্ট, যে দেখো 400 থেকে 600, মানে 400 to 600 মিলিলিটার অফ ওয়াটার আমাদের ডেইলি বডি থেকে যে শ্বাস যখন নিচ্ছে আমরা সারাদিনে, শ্বাস গ্রহণ আর ত্যাগের মাধ্যমে হচ্ছে মেইন নিঃশ্বাসের মাধ্যমে 400 থেকে 700 মিলিলিটার, 400 থেকে 600, সরি 400 থেকে 700, 400 থেকে 600 মিলিলিটার পানি হচ্ছে তোমার শরীর থেকে বের হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে মূলত পানি সাম্য বজায়, কারণ আমাদের বডিতে যে কিন্তু যে পরিমাণ আমরা পানি গ্রহণ করি সেই পরিমাণ মানে পানি হচ্ছে বের হওয়ার নিয়ম, তো এক্সট্রা পানি থাকলে কিন্তু আমাদের বডির মধ্যে পানি জমে থাকলে কিন্তু এই যে ফুলে যাবে, এডেমা হবে, ওই ক্ষেত্রে বলা হয়, তো এই জন্য পানিটা বের হওয়া জরুরি। 400 থেকে 600 মিলিলিটার পানি কিন্তু শ্বসনের মাধ্যমে বের হয়ে যায়। তাপ নিয়ন্ত্রণ, এর আগেই বলছি, কার্বন ডাইঅক্সাইড কিছু দেহে তাপ নির্গত হয়, দেহে তাপমাত্রা বজায় রাখে। এরপর হচ্ছে অ্যাসিড ক্ষারের সমতা, এই যে কার্বন ডাইঅক্সাইড বায়ু পরিত্যক্ত হয়, পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে, এটা আগে বলে ফেলছি। এরপর হচ্ছে শব্দ উৎপাদন, লারিংসে শব্দ উৎপাদন হয়। হোমিওস্ট্যাসিস জিনিসটা কি, যে আমাদের বডি ইন্টারনাল এনভায়রনমেন্ট যেটা হচ্ছে মেইনটেইন করা, এটা হচ্ছে হোমিওস্ট্যাসিস বলে, ঠিক আছে? আমাদের বডির মধ্যে ইন্টারনাল এনভায়রনমেন্ট যেটা যে মেইনটেইন করে, এটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। এই যে তাপমাত্রা ঠিক থাকতেছে, অম্লক্ষারের সাম্যতা ঠিক রাখতেছে, তারপর হচ্ছে তোমার পানি সাম্য ঠিক রাখতেছে, তো এগুলো কি, এগুলো হচ্ছে হোমিওস্ট্যাসিসের মধ্যেই পড়ে, ঠিক আছে? এটাই হচ্ছে এই হোমিওস্ট্যাসিসের কথা। দেখো হোমিওস্ট্যাসিস কি বলছে, কোনো জীব কর্তৃক অবিরত তার অন্তস্থ পরিবেশের রক্ষা করা বা জীবন প্রক্রিয়ার অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস এই যে এই কয়েকটা পয়েন্টই হচ্ছে হোমিওস্ট্যাসিসের মধ্যে পড়বে, ঠিক আছে? আচ্ছা, উদ্বায়ী গ্যাস যেমন হচ্ছে দেহ থেকে কিছু উদ্বায়ী গ্যাস, যেমন কি উদ্বায়ী গ্যাস কি, ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে নিঃশেষণ করে, তাই না? এগুলো কিন্তু নিঃশেষণ করে। আচ্ছা, এবারে দূষিত পদার্থের প্রবেশ রোধ, স্বাভাবিক যে কোনো মানে ফরেন পার্টিকেল আমাদের বডির মধ্যে প্রবেশ না করে। দেন হচ্ছে হরমোন আয়ন ঘনত্ব, নিয়ন্ত্রণ করে। আচ্ছা, অ্যান্টিজেন অ্যাক্টিভেটিং হরমোন আছে, যেগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এবার আসে হচ্ছে ফিজিওলজি অফ রেসপিরেশন, ঠিক আছে? আচ্ছা, ফিজিওলজি অফ রেসপিরেশন মানে হচ্ছে তোমার এই যে আমাদের টোটাল শ্বসনের যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে আমরা এবার বুঝবো,
তো কি বলছে, পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্য বা গ্লুকোজকে জারিত করে শক্তি উৎপাদন শেষে কার্বন ডাইঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরিয়ে দেওয়ার জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে শ্বসন। ঠিক আছে, শ্বসন করার প্রকার দুই প্রকার, আমরা বলছিলাম যে হচ্ছে এই যে অক্সিজেন গ্রহণ করা পর্যন্ত আর কার্বন ডাইঅক্সাইড বাইরে ত্যাগ করা, এটা হচ্ছে এক ধরনের শ্বসন, আর এই যে কোষ মধ্যস্থ খাদ্য অবস্থা জারিত করা, এটা হচ্ছে আরেক ধরনের শ্বসন। তাহলে এক শ্বসন হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে বহিঃ শ্বসন আর এটা হচ্ছে অন্তঃশ্বসন, এক্সটার্নাল রেসপিরেশন আর ইন্টারনাল রেসপিরেশন। তাহলে এক্সটার্নালটা কি, যে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছি আর কার্বন ডাইঅক্সাইড শরীরের বাইরে ত্যাগ করে দিচ্ছি, এই পার্টটা হচ্ছে আমাদের এক্সটার্নাল রেসপিরেশন। আর এই যে আমাদের শরীরের মধ্যে যে অক্সিজেন আর অক্সিজেন যে জারিত করতেছে খাদ্যবস্তুকে শক্তি উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। ঠিক আছে, আমরা যে বোটানিতে যেটা পড়ি সেটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। ঠিক আছে, আচ্ছা, যে প্রক্রিয়ায় শ্বসন অঙ্গের রক্ত পরিবেশের মধ্যে শ্বসন গ্যাসের বিনিময় ঘটে তাকে হচ্ছে বহিঃশ্বসন বলে। এটি একটি ভৌত প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে বহিঃশ্বসনটাকে, এটা একটা ভৌত প্রক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। ভৌত প্রক্রিয়া কারণ কি, এখানে তুমি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছো, আবার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার মানে অক্সিজেন গ্রহণ করতেছো আর কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে থেকে নিঃশেষণ করতেছো, সেখানে কি শুধুমাত্র ব্যাপন প্রক্রিয়াটা কাজ করতেছে, এই জন্য সেটা ভৌত প্রক্রিয়া। কারণ কি, ব্যাপনে কোনো কি এনজাইম লাগে, কোনো কি এনজাইম লাগে ব্যাপন প্রক্রিয়া, ডিফিউশনে না, তো জাস্ট তোমার হচ্ছে সাবস্টেন্সের কনসেন্ট্রেটের এগেইনস্ট, যেখানে বেশি থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, কোনো এনজাইম বা কোনো কিছু এখানে প্রোটিন কোনো কিছু সাহায্য করতেছে না, তো এই জন্য এটা একটা ভৌত প্রক্রিয়া। ঠিক আছে, ভৌত প্রক্রিয়া যাতে দেহ পরিবেশ থেকে মুক্ত অক্সিজেন গ্রহণ করে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। ঠিক আছে, এই প্রক্রিয়ায় এনজাইম কোনো ভূমিকা নেই এবং কোনো শক্তি উৎপন্ন হয় না, এই জন্য এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া। ঠিক আছে, আর অন্তঃশ্বসন জিনিসটা কি, এটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। দুইটা পার্থক্য, কিন্তু দুইটা শ্বসনের মধ্যে দুইটা পার্থক্য, অনেক সময় আসে যে বহিঃশ্বসন আর অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য লেখো। তাহলে জৈব রাসায়নিক প্রক্রিয়া যা দেহকোষ ও রক্তকোষে, যা দেহকোষ এবং রক্তে সংঘটিত হয়। তাহলে বহিঃশ্বসনটা কোথায় হচ্ছিল, রক্ত আর পরিবেশের মধ্যে। ঠিক আছে, আর অন্তঃশ্বসনটা হচ্ছে রক্ত আর দেহকোষের মধ্যে সংঘটিত হয়। এখানে এনজাইমের ভূমিকা ব্যাপক এবং নির্দিষ্ট পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যেটা হচ্ছে বহিঃশ্বসনে হয় না। ফুসফুস কর্তৃক বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেন রক্ত দ্বারা পরিবাহিত হয়ে দেহ কোষে পৌঁছায় এবং সেখানে গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে এবং উপজাত বস্তু হিসেবে কার্বন ডাইঅক্সাইড রক্ত দ্বারা পরিবাহিত হয়ে ফুসফুসে পৌঁছায়। এইটা হচ্ছে আমাদের অন্তঃশ্বসন। আচ্ছা, এখানে হচ্ছে নিচে দেয়া আছে, দেখো যে হচ্ছে প্রশ্বাসে হচ্ছে অক্সিজেনটা গ্রহণ করতেছি, নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে ফেলতেছি। শ্বসন নালী, এটা হচ্ছে শ্বাসনালী, ফুসফুস। তাহলে রক্ত করতেছে অক্সিজেন গ্রহণ করায়, রক্ত সংবহন তন্ত্রতে যায় অক্সিজেনটা, রক্ত সংবহন তন্ত্র থেকে হচ্ছে কোষের মাধ্যমে ব্যাপনে খাদ্যবস্তুতে স্থানান্তর হয়। ঠিক আছে, খাদ্যবস্তুতে যা অক্সিজেন দ্বারা হচ্ছে জারণ হয়, ওখানে কি কার্বন ডাইঅক্সাইড ফিরে আসে, কার্বন ডাইঅক্সাইড রক্তে চলে আসে, রক্ত সংবহন তন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড আবার হচ্ছে তোমার ফুসফুসে চলে আসে। ঠিক আছে, ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যায়, শ্বাসনালী, দেন হচ্ছে পরিবেশে চলে যায়। ইটস ওভারঅল ফ্লো চার্টের মাধ্যমে এটা হচ্ছে বোঝাই হয়েছে যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ইউটিলাইজেশন। ঠিক আছে, আচ্ছা, পার্থক্য এখানে দিয়ে দিছে, বলছিলাম এটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা সিকিউ বোর্ডের ক্ষেত্রে কিন্তু সিকিউ এর জন্য 2 মার্কের যে সিকিউ এর কোশ্চেনটা থাকে, তো এখানে কিন্তু এই কোশ্চেনটা অনেক দেয়। পার্থক্য কিন্তু 2 মার্কের কোশ্চেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমরা একটু পরে ফেলি যে কি বলছে, ভৌত রাসায়নিক প্রক্রিয়া আর হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। আবার বই দিতেও পারে মেডিকেল ক্ষেত্রে, নিচে কোনটি বহিঃশ্বসনের ক্ষেত্রে সঠিক নয়, নিচে কোনটি অন্তঃশ্বসনের ক্ষেত্রে সঠিক, এরকম কোশ্চেন দিতে পারে। এই জন্য আমরা ছকগুলো কখনো অ্যাভয়েড করবো না। ঠিক আছে, কারণ কি, মনে করো যখন হচ্ছে একটা মেডিকেল স্যারকে কোশ্চেন করতে দেয়, তার কাছে তো এত হিউজ টাইম নেই, তার আরো অনেক কাজ আছে। ঠিক আছে, একটা যে হচ্ছে একটা মানে মন্ত্রণালয়ে যে কাজ করে যে টিচাররা বা যে হচ্ছে তোমার ডক্টরের কাজ করে, তাদের কিন্তু অনেক ডিউটি থাকে। তো তার কি পুরো একটা চ্যাপ্টার বা পুরো বায়োলজি বই নিতে আমাদের 2-3 দিন টাইম লাগে, তো স্যারের হাতে কি এত টাইম আছে নাকি? তো কি করবে, তো স্যার এই যে শর্টকাট গুলো খোঁজার ট্রাই করে, সবাই কিন্তু শর্টকাট খোঁজে। তো দেখো একটা ছকের মধ্যে কিন্তু, চার্টের মধ্যে কিন্তু তোমার একটা ওভারঅল কথার রিপ্রেজেন্টেশন থাকে। তো এই জন্য ছকের থেকে সারা কোশ্চেন কিন্তু অনেক বেশি প্রিফার করে ছক থেকে কোশ্চেন করার জন্য। তো এই জন্য ছক কখনো অ্যাভয়েড করবো না আমরা। ঠিক আছে, তাহলে কি বলছে, ভৌত রাসায়নিক জৈব রাসায়নিক এটা পড়ে ফেলছি। এবার অভ্যন্তরে সংগঠিত হয়, ফুসফুসে হয়, এটা হচ্ছে অভ্যন্তরে সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়াতে হয়। ঠিক আছে, এটা সেলে হয়, এটা হচ্ছে ফুসফুসে হয়। ওভারঅল কথা, শ্বাসগ্রহণ, এগুলো হচ্ছে বাকি কথা সেম, যে এনজাইমের ভূমিকা নেই, শক্তি উৎপন্ন হয় না, শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, গ্যাস পরিবহন, শক্তি উৎপন্ন হয়, এনজাইমের গুরুত্বপূর্ণ ভূমিকা, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের হচ্ছে ক্যারিয়ার মানে পরিবহন হয়। ঠিক আছে, আর এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এবার হচ্ছে প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম, ভেন্টিলেশন মেকানিজম। আচ্ছা, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। মেইনলি হচ্ছে আসলে এখানে মেডিকেলের জন্য তেমন একটা কোনো কথা নাই বোঝার জন্য, আসলে মেইনলি হচ্ছে তোমার একটা জিনিস যে প্রসেস হচ্ছে আমাদের, এটা হচ্ছে বোঝার জন্য দরকার আছে যে আসলে শ্বসনের প্রসেসটা কি। ঠিক আছে, মেইনলি তোমাদের হচ্ছে বোর্ডের এমসিকিউ এর জন্য, বোর্ডের সিকিউ এর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন ওভারঅল কথাটা আমি বলে ফেলি যে দেখো, যখন হচ্ছে আমরা শ্বাস নিই, তুমি আরো চিন্তা করো তোমার বডির মধ্যে কি কি চেঞ্জ হচ্ছে।
ঠিক আছে, আমি এখন শ্বাস নিলাম, শ্বাস নিলে কি আমার যে থোরাসিক ক্যাভিটি যেটা আছে বা থোরাসিক কেজ যেটা এক্সপ্যান্ড হচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে আমার দেখো অ্যাবডোমেন কিন্তু যে আমার যে পেটের পাটে কিন্তু সংকুচিত হয়, মানে ভেতরের দিকে যায়। তার মানে কি হচ্ছে আমার হচ্ছে থোরাসিক কেসে যখন হচ্ছে বাতাস নিলে কি হয়, একটা যে তুমি কোনো যে বেলুনে বাতাস দিলে কি হয়, বেলুনটা ফুলে যায় না? তোমার যেহেতু বাতাসটা কোথায় যাচ্ছে, লাংসে, লাংসটা কি থোরাসিক কেজের মধ্যে, যে থোরাসিক কেজ এটাকে বলি, তো থোরাক্সের মধ্যে। তাহলে এখানে যদি বাতাসে বেলুনের কি ফুলে যায় না, তাহলে এখানে যদি বাতাস যায় এটা ফুলে যাবে। ঠিক আছে, তো এমনি এমনি ফুলে যাবে, এখানে অনেক কিছু তো আছে, কেন ফুলবে, কেন এই জিনিসটা এক্সপ্যান্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হয়, এখানে দুই ধরনের মাসেল কাজ করে। ঠিক আছে, এই শ্বসনের প্রাইমারি মাসেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডায়াফ্রাম আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। ঠিক আছে, একটা হচ্ছে ডায়াফ্রাম আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। আমরা এটা দুইটা মনে রাখবো। দেখো ডায়াফ্রামটা আমরা চিনি যে ফুসফুসের নিচে যে পার্টটা থাকবে, এই পার্টটাকে বলে ডায়াফ্রাম, এই যেটা হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, আর এই যে রিবস, এই রিবসের মাঝে, এই দুই রিবসের মাঝে হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল থাকে। ইন্টারকোস্টাল রিবস কি বলে জানো? কোস্টাল বল, কোস্ট মানে কোস্টো কার্টিলেজ বা কোস্টাল হচ্ছে মেইনলি, কোস্টাল দ্বারা হচ্ছে রিবস বোঝায়। তাহলে ইন্টারকোস্টাল মানে কি দুইটা কোস্টাল, মানে দুইটা হচ্ছে কোস্টাল বা দুইটা রিবসের মাঝে যে মাসেলটা থাকবে সেটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। তো এটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। তো ইন্টারকোস্টাল মাসেল হচ্ছে এই দুই ধরনের মাসেল হচ্ছে কাজ করবে। দেখো দুই ক্ষেত্রেই যখন হচ্ছে মেইনলি হচ্ছে যখন আমাদের শ্বাস গ্রহণ করব তখন হচ্ছে দুইটা মাসেলই কন্ট্রাক্ট হবে। ঠিক আছে, যখন হচ্ছে শ্বাস গ্রহণ করলাম তখন কি দুইটা মাসেলই কন্ট্রাক্ট হবে। তাহলে ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট হয়, ডায়াফ্রামটা কি থাকে দেখো উপরের দিকে থাকে, নর্মাল অবস্থায় যে উপরের দিকে এরকম ডোম শেপ থাকে। ঠিক আছে, যেরকম ডোম শেপ, ডায়াফ্রামটা এরকম ডোম শেপ থাকে। যখন মানে যখন শ্বাস গ্রহণ করবো তখন হচ্ছে কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট হলে কি এটা ফ্ল্যাট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো ডোম শেপ ছিল, ফ্ল্যাট হচ্ছে, তাহলে কি জায়গা বাড়তেছে না উপরে, তাহলে যেহেতু মেনলি কি ফুসফুসের ডায়াফ্রামের উপরে রেস্ট থাকে, তাই না? এরকম ফুসফুস মানে এটা যদি ডায়াফ্রাম হয় তাহলে ডায়াফ্রামের উপরে কিন্তু এরকম ফুসফুস বসানো থাকে। এখন যখন হচ্ছে এটা কন্ট্রাক্ট হয় তখন ফুসফুসের জন্য জায়গাটা বাড়তেছে, তাই না? এই যে আমরা বলি না অ্যাবডোমেন নিচে যে বাড়তেছে, এটা হচ্ছে মেইনলি হচ্ছে ডায়াফ্রামের কারণে, বা যে ভিসেরাল গুলোকে এগুলো পুশ করে বা আমার পেটের ভিতরের দিকে যে শ্বাস মানে ভিতরের দিকে চলে যাচ্ছে, এটা মেইনলি ডায়াফ্রামের কন্ট্রাকশনের কারণে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ডায়াফ্রাম কন্ট্রাক্ট হচ্ছে, এটা আমরা মনে রাখবো। ডায়াফ্রাম সংকুচিত। তাহলে দেখো ডায়াফ্রাম যখন সংকুচিত হচ্ছে তখন আমাদের ভার্টিক্যাল ডায়ামিটার, ঠিক আছে, এই চিন্তা করে এটা হচ্ছে আমার ভার্টিক্যাল ডায়ামিটার না, এই যে ভার্টিক্যাল ডায়ামিটার, এখানে দেখো এটা কিন্তু কম, বাট যখন ডায়াফ্রামটা সংকুচিত হলো তখন কিন্তু ভার্টিক্যাল ডায়ামিটার অনেক ইনক্রিজ হলো। তার মানে কিন্তু আমার যখন ডায়াফ্রামের মাধ্যমে কি আমার ভার্টিক্যাল ডায়ামিটার যেটা আছে সেটা বৃদ্ধি পায়, মানে নিচের দিকে যেটা। ঠিক আছে, আমার লাংসটা তো এই দিকেও এক্সপ্যান্ড হচ্ছে আবার নিচের দিকেও এক্সপ্যান্ড হচ্ছে। ঠিক আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি সামনের দিকেও এক্সপ্যান্ড হচ্ছে, আবার হচ্ছে আমার নিচের দিকেও এক্সপ্যান্ড হচ্ছে। তাহলে ডায়াফ্রামের কারণে মূলত কি হয়, নিচের দিকে লাংসটা এক্সপ্যান্ড হয়, তার মানে কি নিচের দিকে, নিচের দিকে বৃদ্ধি। ঠিক আছে, নিচের দিকে বৃদ্ধি। ঠিক আছে, এটা বুঝাইলাম। এবার যখন হচ্ছে আমার ইন্টারকোস্টাল মাসেল আছে, এখানে মেইনলি আচ্ছা আরেকটা ভালো ফিগার হলে তো বুঝতে পারতাম। তো যাই হোক, এই যে আমার যে দুইটা রিবসের মাঝে যে হচ্ছে তোমার মাসেল গুলো আছে, ঠিক আছে, এই মাসেল গুলো কন্ট্রাক্ট হয়। এই মাসেল যখন কন্ট্রাক্ট হবে, মনে করো যে দুইটা রিবস, এরকম দুইটা রিবসের মাঝে এরকম মাসেল গুলো আছে। ঠিক আছে, এই মাসেল যখন হচ্ছে কন্ট্রাক্ট হবে, মানে মাসেলগুলো কি এই বরাবর কন্ট্রাক্ট হয়, বুঝতে পারছো? এই দিকে আসে, এই দিকে আসে। তাহলে এই মাসেল যখন কন্ট্রাক্ট হয় তখন কি হয়, অনেকে ভাবতেছে হচ্ছে হয়তো মাসেল কন্ট্রাক্ট হলে রিবসগুলো ভেতরের দিকে যাওয়ার কথা না, বাট মাসেল যখন কন্ট্রাক্ট হয় না তখন রিবসগুলোকে উপরের দিকে ঠেলে দেয়, বুঝতে পারছো? মাসেল নিজে কন্ট্রাক্ট হচ্ছে বাট উপরের দিকে রিবসগুলোকে ঠেলে দেয়। এই কারণে হচ্ছে তোমার সামনের দিকে যে আমাদের ব্রিজটা, এই যে দেখো এখানে কিন্তু একটা ডায়ামিটার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বলে। ঠিক আছে, অ্যান্টেরিয়র সামনের দিকে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র, পিছন দিকে পোস্টেরিয়র, তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। তাহলে দেখো সামনে পিছনে যে ডায়ামিটারটা সেটা কিন্তু এই যে তখন হচ্ছে আমাদের নিঃশ্বাস অবস্থায় কিন্তু কম, বা যখন প্রশ্বাস নিচ্ছে তখন কিন্তু এই দেখো এটা কিন্তু ডায়ামিটারটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কিসের কারণে? সেটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেলের কারণে। ঠিক আছে, তাহলে এটা কি লিখবো, সেটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হচ্ছে, এদিকে আমরা কি পাচ্ছে, সেটা হচ্ছে সামনে পিছে ডায়ামিটার, সামনে পিছনে বৃদ্ধি। ঠিক আছে, তাহলে এই যে দুই ভাবে কিন্তু আমার ডায়ামিটারটা বৃদ্ধি পাচ্ছে, একটা হচ্ছে তোমার ডায়াফ্রামের মাধ্যমে, একটা ইন্টারকোস্টাল মাসেলের মাধ্যমে। ডায়াফ্রামের মাধ্যমে কি হচ্ছে ওপর নিচে বৃদ্ধি পাচ্ছে, ইন্টারকোস্টাল মাসেলের মাধ্যমে সামনে পিছনে বৃদ্ধি পাচ্ছে। এই মূলত এই দুইটা মাসেলের কারণেই দেখো যখন হচ্ছে শ্বাস নিচ্ছে তখন কি হচ্ছে, ইন্টারকোস্টাল মাসেল হচ্ছে তোমার বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ইন্টারকোস্টাল মাসেল হচ্ছে সংকুচিত হচ্ছে, আমার এই যে থোরাসিক কেজের যে ডায়ামিটার সেটা বৃদ্ধি পাচ্ছে, আবার হচ্ছে ডায়াফ্রাম যেটা নিচে কন্ট্রাক্ট করছে নিচের দিকে আমার ডায়ামিটার বৃদ্ধি পাচ্ছে। এখানে কি হচ্ছে, একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, ফাঁকা স্পেস ক্রিয়েট হচ্ছে। ফাঁকা স্পেস ক্রিয়েট হলে সেটাকে ফিল আপ করার জন্য কি হবে, বাইরে থেকে বাতাস ঢুকবে,
ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি তোমার হচ্ছে আগে আমাদের যখন শ্বাস গ্রহণ দরকার হয় তখন আমার ব্রেন থেকে সিগন্যাল, যেটা আমরা পরে পড়বো, সিগন্যাল গিয়ে আলটিমেটলি মাসেলকে কন্ট্রাক্ট, মাসেল কি এমনি এমনি কন্ট্রাক্ট করে না, ব্রেন থেকে সিগন্যাল যাবে তখন তুমি মাসেল কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, তাহলে ব্রেন থেকে সিগন্যাল যাওয়ার কারণে মাসেল কন্ট্রাক্ট হচ্ছে, ডায়াফ্রাম নিচে কন্ট্রাক্ট হচ্ছে, আমার এখানে বৃদ্ধি পাচ্ছে, মানে কি এখানে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, মানে কি ফাঁকা স্থান। তো ফাঁকা স্থান পূরণ করার জন্য কি দরকার, বাতাস দরকার। তো এই জন্য বাতাস তখন আমার শরীরের মধ্যে প্রবেশ করবে, শরীরের মধ্যে প্রবেশ করে সেটাকে, সেই স্পেসটাকে ফিল আপ করে দিবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার এই যে শ্বসন, যেটা এটা আমরা কি বললাম, প্রশ্বাস প্রক্রিয়া বললাম। ঠিক আছে, প্রশ্বাস প্রক্রিয়া তখন আমরা ডিসক্রাইব করলাম। তো প্রশ্বাস প্রক্রিয়া দেখো, মাসেলের মুভমেন্ট আছে, মাসেল কন্ট্রাক্ট করতেছে, ডায়াফ্রামের কন্ট্রাকশন হচ্ছে, তো এগুলোকে একটা অ্যাক্টিভ প্রসেস। ঠিক আছে, এই শ্বসনটা হচ্ছে তোমার প্রশ্বাস কাল, যেটা প্রশ্বাস কাল আমরা এতক্ষণ পড়েছি প্রশ্বাস। তো প্রশ্বাস কালটা হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, যেহেতু মাসেলের ইনভলভমেন্ট আছে, মাসেল কন্ট্রাক্ট হচ্ছে, তারপর হচ্ছে তোমার এই যে অ্যান্টিপ্রোস্টেট ডায়ামিটার বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি পার্টটা হচ্ছে নিঃশ্বাস। তাহলে শ্বসন হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা প্রশ্বাস আর নিঃশ্বাস। প্রশ্বাসে কি হচ্ছে, আমরা বাতাসটা গ্রহণ করতেছি, টোটাল প্রসেসটা বললাম প্রশ্বাস। তো নিঃশ্বাসের ক্ষেত্রে কি হয়, ফুসফুস মানে ডায়াফ্রাম তো কন্ট্রাকশন, এমন হচ্ছে ডায়াফ্রাম এক্সপ্যান্ড করবে এমন না তো। ঠিক আছে, ডায়াফ্রামটা যখন এতক্ষণ কিছু কন্ট্রাক্ট অবস্থায় ছিল, মানে কি এমন অবস্থায় ছিল, এখন ডায়াফ্রাম তার আগের অবস্থায় চলে যাবে। তার আগের অবস্থা কি, এরকম অবস্থা। ঠিক আছে, তাহলে কি, তাহলে রিল্যাক্স করে ফেলো ডায়াফ্রাম। যেখানে কোনো মুভমেন্ট দরকার আছে, মনে করো যে তুমি একটা এখানে সিগন্যাল দিচ্ছিলা, এই সিগন্যালের কারণে ডায়াফ্রামটা কন্ট্যাক্ট করেছিল, এখন তুমি সিগন্যালটা সরাই নাও, ডায়াফ্রাম অটো নিজের অবস্থায় ফিরে আসবে। মানে এটাতে কোনো কিন্তু তুমি আলাদা কোনো প্রেশার দিচ্ছ, জাস্ট তোমার যে সিগন্যালটা ছিল তুমি সরাই ফেলতেছো, মানে কি এটা একটা প্যাসিভ প্রসেস। ঠিক আছে, তুমি যে সিগন্যালটা দিচ্ছিলা, মানে নার্ভ থেকে যে সিগন্যালটা আসছিল সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, সেখানে ডায়াফ্রামটা কন্ট্যাক্ট করতেছিল। বাট যখন সিগন্যালটা অফ হয়ে গেল তখন কিন্তু ডায়াফ্রামটা নিজের অবস্থায় ফেরত চলে আসলো। এটা হচ্ছে একটা প্যাসিভ প্রসেস। সেম যখন হচ্ছে ইন্টারকোস্টাল মাসেলে আমার নার্ভ থেকে সিগন্যাল আসতেছিল তখন মাসেলটা কন্ট্রাক্ট করেছিল, বাট যখন সিগন্যালটা অফ হয়ে যাবে তখন কি হবে, মাসেলটা রিল্যাক্স করে ফেলবে, যার ফলে তোমার এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কমবে, ভার্টিক্যাল ডায়ামিটারটা কমবে। এই কমার কারণে এই যে তখন কি হবে, উল্টা দিকে প্রেশারটা যাবে, তাই না? দেখো ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট মানে রিল্যাক্স অবস্থায় ছিল তখন কিন্তু এই উপরের দিকে একটা প্রেশার দিচ্ছে, আবার যখন হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল যে রিল্যাক্স হলো তখন এই দিকে একটা প্রেশার দিচ্ছে। ওপরের প্রেশার আর এদিকের প্রেশার যখন হচ্ছে, মানে তখন তুমি একটা বেলুনকে যদি প্রেস করো, ওপর থেকে প্রেস করো, সাইড থেকে প্রেস করো, তুমি বাতাস বের হয়ে যাবে না? তো সেম যখন হচ্ছে তোমার ডায়াফ্রাম নিজের অবস্থায় ফিরে আসছে, যখন পুরোটাকে উপরের দিকে ঠেল দিছে, আবার হচ্ছে যখন মানে আমার লাংসটাকে উপরের দিকে ঠেল দিছে, আবার হচ্ছে যখন ইন্টারকোস্টাল মাসল রিল্যাক্স করতেছে, রিপসের কারণে, রিপসের প্রেশারের কারণে আমার লাংসটা পিছনের দিকে প্রেস হচ্ছে। এই উপরের দিকে, নিচের থেকে উপরের দিকে প্রেস আর সামনে থেকে যে পিছের দিকে প্রেস, এটা কারণে বাতাসটা আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কোনো নার্ভ কিন্তু কাজ করতেছে, তাই না? এটা জাস্ট নার্ভের সিগন্যালটা অফ হয়ে যাওয়ার কারণে এগুলো হচ্ছে। এই জন্য হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস যেটা আমাদের বলি এক্সপিরেশন, যেটা নিঃশ্বাসটা হচ্ছে একটা প্যাসিভ প্রসেস, আর এটা হচ্ছে 3 সেকেন্ড ধরে। ঠিক আছে, তাহলে আমার প্রশ্বাস আর নিঃশ্বাস মেকানিজম, মানে প্রশ্বাস আর নিঃশ্বাসের মেকানিজম ছিল এইটাই। ঠিক আছে, তাহলে ওভারঅল কথা যে হচ্ছে আমার বহিঃশ্বসন, যেখানে আমরা পড়ে ফেলি যে প্রশ্বাস আর নিঃশ্বাস। তো প্রশ্বাস কি হয়, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ হয়, অক্সিজেন সমৃদ্ধ বায়ু নাসারন্ধ্র পথে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিওলাস অথবা ফুসফুসে প্রবেশ করে। দেন হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে কি হয়, এটি প্রশ্বাসের পরপরই সংঘটিত হয় একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, এই যে নিষ্ক্রিয় প্রক্রিয়া। ঠিক আছে, আর ফুসফুস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু, অ্যালভিওলাস, ব্রঙ্কিউল, ব্রঙ্কাস, নাসাপথ, নাসারন্ধ্র থেকে বাইরে, মানে জাস্ট উল্টা, প্রশ্বাস নিঃশ্বাস তো পুরোটাই উল্টা। তাহলে পূর্ণবাষ্প সুস্থ মানুষের বিশ্রামকাল এই প্রক্রিয়া প্রতি মিনিটে 14 থেকে 18 বার। মানে কি হচ্ছে তোমার শ্বাস, নট প্রশ্বাস বা নিঃশ্বাস এমন না, দুইটা মিলে। ঠিক আছে, আমরা কি বলে একটা মানে রেসপিরেটরি রেট বলি এটাকে। ঠিক আছে, শ্বসন হার বলা হয় এটাকে। ঠিক আছে, শ্বসন কতবার হয়, 14 থেকে 18 বার। বাট যেটা মানে নিউ বর্নের ক্ষেত্রে চিন্তা হয়, নবজাত ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি হয়, 40 বারে। চিন্তা করবে নবজাত কিন্তু দেখবা অনেক ফ্রিকুয়েন্টলি শ্বাস নেয়, খুব দ্রুত শ্বাস নেয়, কারণ তার লাংসটা অতটা ডেভেলপ না। এই জন্য ছোট থাকে, যা মনে করা যায় যেটা হচ্ছে পাত্র ছোট, সেটা কি ক্যাপাসিটি কম, বাট তার বডি তো ডিমান্ড বেশি, এই জন্য কি তাকে বেশি বেশি নিতে হবে। এই জন্য হচ্ছে এখানে শ্বসন বেশি হয়, 40 বার হয়, মিনিটে 40 বার। সেটা হচ্ছে নবজাতকের ক্ষেত্রে। আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে 14 থেকে 18 বার। ঠিক আছে।